আপনাদের? ভালোই। ভালো। কেমন ভালো হচ্ছে সেটা আজকে আমরা দেখব। আমরা আপনার টেক্সট বই আগেই বলেছি ইউনিট 1 ডেভেলপিং লিসনিং স্কিলস 1 এর দুটো লেসন নিয়ে আলোচনা করব। নাও আই হোপ আপনাদের সামনে আপনার টেক্সট বইটি রয়েছে এবং সেই সাথে কিছু কাগজ, কলম, পেন্সিল, হোয়াট এভার ইউ মাইট নিড, সেগুলো সব কিছু নিয়ে রেডি তো? তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই প্রশ্ন আসে যে ডেভেলপিং লিসনিং স্কিলস, শোনার স্কিল। আমরা আসলে যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে শুনতে হয় প্রথমে, তারপরে কাজটি করতে হয়। লিসনিং স্কিল আসলে কেন দরকার, কি মনে হয় তোমাদের? এটা একটা স্কিল কেন? ঠিক মতো শুনতে হবে কেন? ঠিক মতো না শুনলে তো আমরা কিভাবে ব্যাপারটা বুঝতে পারবো না, না বুঝলে তো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে না আমাদের কাছে। প্রপার কমিউনিকেশনের জন্য লিসনিংটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। কাজে আমি প্রথমে যদি না শুনি, তোমরা যদি আমার কথা এখন না শোনো, তাহলে তো তোমরা যেটি পরবর্তীতে যেটি করতে হবে বা যে উত্তরটি দিতে হবে সেটিও দিতে পারছো না। হ্যাঁ, কাজে লিসনিং একটি খুব বড় ব্যাপার। মন দিয়ে কথা শোনাটা প্রয়োজন। যেটা নিগার বলেছে সেটা হচ্ছে যে যদি আমি না শুনি তাহলে আমার কমিউনিকেশন ব্রেকডাউন করতে পারে। আমি বলছি একটা, লিসনার ঠিক মতো না শোনার ফলে করছে আরেকটা কাজ, এখানে কমিউনিকেশন গ্যাপ হবে এবং তাতে করে যেই কাজটি আমরা করতে যাচ্ছি সেটা হয়তো কোল্যাপস করে যাবে। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল দ্যাট উই শুড ডেভেলপ। কারণ লিসনিংয়ের সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে স্পিকিং স্কিলস, তাই তো? যে আমি শুনবো তারপর বলবো, তা না হলে দেখা যাবে যে আমাদের মধ্যে যে কোনো একটি কাজকে সুষ্ঠুভাবে সমাধা করাটা প্রায় অসম্ভব হয়ে উঠবে। এক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে খুব সাম্প্রতিককালে, বা এটা একটা ঘটনা যেটি খুব একটি গ্লোবাল কাইন্ড অফ প্রবলেম অনেক সময় ক্রিয়েট করে। তোমাদের যখন একটা এয়ারক্রাফট টেক অফ করে এবং ল্যান্ডিংয়ে আসে, দেখা গিয়েছে যে ঠিকমতো না শোনার ফলে হয়তো পাইলট ইনস্ট্রাকশনটা ঠিকমতো রিসিভ করে নাই, যার ফলে একটা ডিজাস্টার হয়ে গেছে। সো ইটস আ ভেরি স্মল ইনস্ট্রাকশন মেবি, বাট বিকজ অফ ডিউ টু দ্য ফ্যাক্ট যে লিসনিংটা ঠিকমতো হয়নি, সেখানে অনেক বড় রকমের হ্যাভক তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, লেসন 1.1 ইনস্ট্রাকশনস, আপনি যদি আপনার বইয়ে এবার লক্ষ্য করেন তাহলে আমরা শুরুতেই আছে যেটা একটু গিভিং ইনস্ট্রাকশনস এন্ড লিসনিং টু দেম আর কোয়াইট কমন ইন আওয়ার লাইফ। আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত নানা ধরনের কথা শুনি এবং তার উপর বেস করে আমাদের সারাটা দিন আমরা কাটাই। তাহলে কি করি আমরা? কখনো কখনো ইনস্ট্রাকশন অন্যদেরকে দেই। যদি ইফ সামবডি হ্যাজ টু ডু আ জব, তাহলে আমরা বলে দিই কিভাবে তুমি কাজটি করবে, ইনস্ট্রাকশন দেই। আবার কি করি, অনেক সময় আমরা ইনস্ট্রাকশন ফলো করি, তাই তো? যেমন আমি তোমাদের সাথে এখন কথা বলছি, তোমরা ইউ আর টেকিং ইট, আবার তোমরা একটু পরে কিছু করবে যেটা আমি দেখব বা আমি ইনস্ট্রাকশনটা বোঝার চেষ্টা করব। So listening to instructions carefully is necessary for doing a good job. যে কোনো একটি কাজ খুব সুষ্ঠুভাবে যদি আমরা করতে চাই, প্রথমে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে মন দিয়ে শুনতে হয়। So therefore আপনার টেক্সট বইটিতে অবজেক্টিভসগুলো খুব ক্লিয়ারলি দেওয়া আছে, that after completing this lesson you will be able to give instructions about a process, that is how to use something, and follow instructions for doing something. তাই তো? তাহলে আমরা কি করছি যে আমরা একটি মেশিন বা যে কোনো একটি কাজ, এখানে আমরা মেশিনের কথাই বলবো বিকজ আমাদের সিচুয়েশনটা ওইভাবে দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে মেশিনটি কিভাবে ইউজ করতে হয় সেই জন্য আমাদের ইনস্ট্রাকশন শোনা প্রয়োজন। দ্বিতীয়ত সেই ইনস্ট্রাকশনটিকে ফলো করাটা প্রয়োজন, সো দ্যাট দ্য জব ইজ ডান প্রপারলি। Situation 1.1.1 Operating a photocopier. আমরা ফটোকপিয়ার ব্যবহার করি কোথায়? ফটোকপিং মেশিন অনেক কাজে, অফিসে, আমাদের স্কুলে, ইউনিভার্সিটিতে, সবখানে। রাইট, অনেক সময় একটা লেসনও দেখা যায় যে ফটোকপি করে নিতে হচ্ছে। রাইট, হ্যান্ড আউট ফটোকপি করতে হয়, অফিসিয়াল নোটস, অফিসিয়াল লেটার্স। রাইট, তাহলে এখন আমি নিজেই যদি জানি কিভাবে ফটোকপিয়ারটা অপারেট করতে হয়, তাহলে আর কারোর হেল্প আসলে নিতে হয় না। আই ক্যান বি সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড সেলফ কনফিডেন্ট। তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের একটি ডায়ালগ দেওয়া রয়েছে, আমরা সেই ডায়ালগটি একটু পরেই দেখব। সেই সাথে শুরুতেই রয়েছে লিস্ট অফ ভোকাবুলারি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পয়েন্টস, মানে
ইনস্ট্রাকশন দিতে গেলে যে কোনো একটি ইনস্ট্রাকশন দিতে গেলে আমাদের কি করতে হয়, কিছু সুনির্দিষ্ট ভোকাবুলারি আইটেম ব্যবহার করতে হয়। সেটির একটি লিস্ট এখানে দেওয়া রয়েছে। আর স্পেসিফিক্যালি যেহেতু আমরা এই সিচুয়েশনটি হচ্ছে একটি ফটোকপিয়ার নিয়ে, সেই কারণেই হয়তো এই যে বাটন, তারপরে প্লাগ, প্রেস, এই শব্দগুলো রয়েছে স্পেসিফিক্যালি ফর দিস মেশিন ইটসেলফ। আদারওয়াইজ নেক্সট, দেন, তারপরে যেমন হোয়াট শুড আই ডু ইফ, এই ধরনের ফ্রেজ বা এই ধরনের ভোকাবুলারিগুলো ইউজ করা হচ্ছে কি ক্ষেত্রে, বোঝানোর জন্য ধাপগুলো একটির পর একটি স্টেপসগুলো বোঝানো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। যদি আমরা স্টেপ 3 আগে করার চেষ্টা করি তাহলে কিন্তু মেশিনটি অপারেট করবে না। কাজে এইগুলোই হচ্ছে ইনস্ট্রাকশনসের স্পেসিফিক কিছু ভোকাবুলারি। তাহলে ডায়ালগটি তোমরা দুজন একটু আমাদেরকে শোনাও কি আছে। আমি এখন I'll listen to you now. Okay, excuse me, sir. I need to photocopy these pages, but I don't know how to use the photocopying machine. Could you please show me how to operate it? Oh yes, certainly. Come with me, I will show what to do. First, you open this box and check whether there is enough paper. If there is not, put in some paper here. Then you pull out the lid and put the document you want to copy. Look how to place the document here. Great. What should I do after placing the document? Pull down the lid and select the darkness, size and the number of copy from these buttons. When you finished your selection, press the start button and the machine will start copying. Excellent. Now let me remember what you have shown. First, I open the box and ensure the supply of paper. Then I pull up the lid and put in the document. Next, I close down the lid and make selections from the buttons. Finally, I press the start button to start photocopying. Is there anything I miss? No, you have got everything perfectly. But remember one thing. What's that? Make sure that the plug is connected and the power is on before operating the machine. Oh yes, I will do that certainly. Thank you. You're welcome. That was really good. আসলে ব্যাপারটি দেখো খুব শেষের দিকে একটু মজাই করা হয়েছে, তাই না? যদি আমি প্লাগটা পুটিং না করি জায়গা মতো এবং পাওয়ার সুইচ অন না করি, সব কিছু চেক করার পরেও দেখা যাবে কিছুই বেরোচ্ছে না ফটোকপিয়ার থেকে। Exactly. So that was quite interesting there. তাহলে আমি শিওর যে তোমরা কিছু এখানে ল্যাঙ্গুয়েজ পয়েন্ট বের করতে পেরেছো অলরেডি। দ্য স্টেপস টু well, there are steps definitely যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে কোনটির পর কোনটি করে, রাইট, ইয়েস। আর সেই ক্ষেত্রে আমরা তুমি আমাকে একটু বলো তো যে ভোকাবুলারি বা শব্দ স্পেসিফিক ওয়ার্ডস কোনগুলো যেগুলো স্টেপসগুলো বোঝাতে ব্যবহার করা হয়েছে? First, Yes. next, finally, then, yes, exactly. certainly. তাহলে যে কোনো ইনস্ট্রাকশন দিতে গেলেই আমাদেরকে এই কিওয়ার্ডসগুলো মনে রাখতে হবে। ইভেন তুমি যদি ফটোকপিং মেশিনের জায়গায় আর কি আমরা চিন্তা করতে পারি বলো তো? Computer opening. Yes, yes, computer, phone. absolutely, yes. প্রতি ক্ষেত্রেই দেখা যাবে যে প্রথমে কি করতে হবে সেটি বোঝাতে আমরা ফার্স্ট ইউজ করব, পরবর্তী বোঝাতে আমরা দেন, তারপরে আসছে নেক্সট, তারপর আবার দেন আসতে পারি ইফ দেয়ার আর মোর স্টেপস, এবং তারপরে শেষ পর্যন্ত আমরা বলতে পারি ফাইনালি, বিকজ আমরা ওই ফাইনাল লাস্ট কাজটা করলেই দেখা যাবে যে পুরো ব্যাপারটি সহজ হয়ে এসেছে। মাই ডিয়ার লার্নার, আমরা এতক্ষণ যে ডায়ালগটি শুনলাম সেখানে কিন্তু আমরা একটি ফটোকপিং মেশিন কিভাবে ব্যবহার করতে হয় সেটির প্রতিটি স্টেপ এবং কি ধরনের ভাষা সেখানে ব্যবহার করতে হচ্ছে, যে যেমন শুরু করছি আমরা কিভাবে, যখন কাউকে আমরা অনুরোধ করতে যাচ্ছি আমরা এক্সকিউজ মি দিয়ে শুরু করছি, সেটিও একটি ভাষাগত দিক অবশ্যই, কিন্তু স্পেসিফিক্যালি ইনস্ট্রাকশনসের ক্ষেত্রে যে শব্দগুলো অতি জরুরি সেগুলো আমরা কিন্তু শুনে নিয়েছি। আর খুব মজার ব্যাপার হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডিওতে একটা ফটোকপিং মেশিন রাখা আছে, তো তুমি কি একটু দেখবে whether you can operate it or not? Okay, আসো। যেমন তুমি যখন ডায়ালগটি বলছিলে তখন ওখানে ছিল ফার্স্ট ইউ ওপেন দিস বক্স এন্ড চেক whether there is enough paper। আমার মনে হয় বক্সটা বোধহয় এটা।
বোধহয় আটকে গেছে। তুমি কি আমার মনে হয় তাহলে এরকমও ইনস্ট্রাকশন হতে পারে, ইউ হ্যাভ টু ইউজ both of your গ্রেট। ওকে, সো আমরা এটা খুলেছি এবং চেক করেছি ভিতরে আমাদের পেপার আছে, ফাইন। এরপরে আমাদের দেখা যাচ্ছে ওকে ইউ ক্যান ক্লোজ ইট নাও। তারপরে দেখা যাচ্ছে then I pull up the lid and put in the document. So that's the lid. এটা আমরা খুলে ফেলেছি, একটা ডকুমেন্ট আমাদের দরকার। আমি তোমার এই ডকুমেন্টটাই নিচ্ছি। So can you place it for me? So we have put the document in. Okay. Next, close down the lid and make selections from the buttons. ওখানে অনেকগুলো বাটন আছে, আমার মনে হয় যে we can select আমরা কয়টা কপি করতে চাচ্ছি, একটা বা তিনটে, 100টিও করা যায় ইচ্ছে করলে। তারপর আমরা ফন্ট সাইজ ঠিক করতে পারি, সবই ওখানে আছে। তাহলে আমার মনে হয় তুমি সিলেক্ট করে ফেলেছো, রাইট? And finally, I press the start button to start photocopying. Great. That's beautiful. Beautifully done. Okay, I'm sure আপনিও দেখতে পাচ্ছেন যে আমরা আসলে একটা ফটোকপি কিন্তু বের করে ফেলেছি। তুমি চলে আসো, থ্যাংক ইউ। তাহলে আসলে দেখা গেল যে আমরা যদি ইনস্ট্রাকশনস ঠিক মতো ফলো করতে পারি তাহলে সঠিকভাবে যে কোনো কাজ সমাধা করা সম্ভব। আর আমার তো মনে হয় তুমি আগেই চেক করে নিয়েছিলে পাওয়ার আছে কি নাই, তাই না? আদারওয়াইজ কিন্তু ডকুমেন্টটি বের হতো না। Okay, so we are through that dialogue. আশা করছি আপনার কাছে ব্যাপারটি খুব সহজ হয়ে এসেছে। যে কোনো ইনস্ট্রাকশনের ক্ষেত্রে স্টেপসগুলো খেয়াল করতে হবে। Dear viewer and of course my dear learner, এখানে আমাদের কিছু রিভিউ কোয়েশ্চেন্স রয়েছে এবং সিচুয়েশন, এই যে আমরা যে সিচুয়েশনগুলো পড়েছি তার উপরেও রয়েছে, তাছাড়াও কিছু নতুন সিচুয়েশন দেওয়া রয়েছে, যেমন অন পেজ 5 এখানে একটি ডায়ালগ দেওয়া রয়েছে আফটার দ্য সিচুয়েশন, এবং তারপরে আমাদের রিভিউ কোয়েশ্চেন্স রয়েছে। আমার মনে হয় যে সিন্স ইউ হ্যাভ ফলোড অল দিস উইথ আস, ব্যাপারটি নিশ্চয়ই আপনার কাছে সহজ হয়ে এসেছে। আপনি সিচুয়েশনগুলো নিজে নিজে পড়ুন এবং চেষ্টা করুন দেখার জন্য যে আপনি কোয়েশ্চেন্সগুলো আপনি আনসার দিতে পারেন কিনা। আগেই বলেছি যে আজকে আমরা দুটো লেসন নিয়ে কথা বলতে আমাদের ইচ্ছে আছে। আমরা প্রথম লেসনটি আমরা উই হ্যাভ বিন থ্রু ইট। দ্বিতীয় লেসনটি ইটস অন পেজ নাম্বার 8 অফ ইউর টেক্সট বুক। তোমরা বের করেছো? আচ্ছা, সেটি হচ্ছে ডাইরেকশনস। তাহলে আমরা এতক্ষণ দেখেছি ইনস্ট্রাকশনস, কোনো একটি কাজকে সুনির্দিষ্টভাবে করার জন্য স্পেসিফিক কিছু ইনস্ট্রাকশনসের প্রয়োজন হয় এবং তার জন্য কিছু নির্দিষ্ট ভাষার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আরেকটি ইনস্ট্রাকশনসেরই আরেকটি ধরন বা দিক হচ্ছে ডাইরেকশনস। ডাইরেকশনস আমাদের কি কাজে লাগে তোমরা কি একটু বলবে? কখন আমরা ডাইরেক্ট করি বা ডাইরেকশন দেই? এটা যখন কোনো কিছু বুঝতে পারছি না আমরা তখন ডাইরেকশন দিলে ব্যাপারটা ইজি হয় আমাদের জন্য। আচ্ছা, এন্ড এই যে আজকে ঢাকা থেকে এসেছো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে, ডেফিনেটলি তোমরা আগে যদি এসে থাকো তাহলে একরকম, আর প্রথমবার যখন এসেছো তখন নিশ্চয়ই কিছু ডাইরেকশনসের দরকার ছিল। ওপেন ইউনিভার্সিটি কোথায়, এটি কার, অন্য কোনো ইউনিভার্সিটির পাশে কিনা, তারপরে আমি টঙ্গী থেকে কোন দিকে যাব, তাই না? এটাও কিন্তু ডাইরেকশনস। তুমি যদি কোনো একটি জায়গায় পৌঁছতে চাও তাহলে তোমাকে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করে কিছু উত্তর বের করে নিতে হবে, আদারওয়াইজ there is ample chance that you're getting lost এবং আমরা দেখা যাবে যে তোমরা স্টুডিওতেই আসতে পারোনি। তাহলে সেক্ষেত্রে ডাইরেকশনস ঠিক মতো না থাকার ফলেই তোমরা কিন্তু পথ ভুলে যেতে পারো। সো দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। আমরা যে কোনো নতুন জায়গায় গেলে উই আস্ক পিপল ফর ডাইরেকশনস। হয়তো পথে কাউকে থামিয়ে বলি আচ্ছা রোড নাম্বার 16 কোথায়, আমি রোড নাম্বার 16 হাউস নাম্বার 6-এ যাব। যখন আমি রোড 16 খুঁজে পাচ্ছি তখন হয়তো আবার আমরা একটু থেমে জিজ্ঞেস করছি বাড়ি নাম্বার 6 এটা আমি যেতে চাচ্ছি, এটা কোথায়? সো দিজ আর দ্য সর্ট অফ ডাইরেকশনস উই ইউজুয়ালি আস্ক ফ্রম পিপল। এখানে ডিয়ার লার্নার আমাদের খুব পরিষ্কারভাবে লেসন 1.2 ডাইরেকশনসের কিছু অবজেক্টিভস দেওয়া আছে, যেমন আফটার কমপ্লিটিং দিস লেসন ইউ উইল বি এবল টু আস্ক ফর ডাইরেকশনস। আপনি যদি ঠিক মতো জিজ্ঞেস না করতে পারেন তাহলে আপনি একটি উত্তর কিভাবে পাবেন? একইভাবে ফলো ডাইরেকশনস, যেমন ইনস্ট্রাকশনসের ক্ষেত্রে আমাদের স্টেপসগুলো ফলো করে আগাতে হতো,
একইভাবে ডাইরেকশনসেও তাই আই হ্যাভ টু ফলো দ্য ডাইরেকশনস। আমাকে কেউ যদি বলে গো স্ট্রেট অ্যাহেড দেন টার্ন রাইট, আর আমি আই এম গোয়িং স্ট্রেট অ্যাহেড অ্যান্ড দেন টার্নিং লেফট, তাহলে কিন্তু দেখা গেল Wrong আমি ভুল direction. দিকে চলে গিয়েছি। সো আমার শুনতে হবে ঠিক মতো আমাকে কোন দিকে যেতে বলেছে সেই মতো। এবং ফাইনালি গিভ সিম্পল ডাইরেকশনস, আমি নিজেও আরেকজনকে ডাইরেকশন দিয়ে হেল্প করতে পারবো। এখানে তোমার সিচুয়েশন 1.2.1 ইনভিটেশন ফর আ লাঞ্চ। কি ইনভিটেশন পাওয়া যায় লাঞ্চের কোনো কোনো সময় পাওয়া অনেক যায়, সময়। রাইট? খুবই interesting. খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সেটাই, এখন যেখানে ইনভিটেশনের হাতে একটা ভেনিউ ঠিক করা আছে যে তুমি অমুক সময় অমুক জায়গায় আসো, ইনভিটেশনটার একটা ভেনিউ থাকে। এখন যদি আমি না জানি যে আমাকে কোথায় যেতে হবে, তাহলে কিন্তু আই এম গোইং টু মিস মাই ইনভিটেশন অলটুগেদার। So We don't want to do painful. that. Yeah, we don't want to. That's so painful, obviously. তাহলে সেই ক্ষেত্রে ডিয়ার ভিউয়ার, আমাদের এখানেও একইভাবে কিছু লিস্ট অফ ভোকাবুলারি এবং ল্যাঙ্গুয়েজ পয়েন্টস দেওয়া রয়েছে আপনার টেক্সট বইটিতে। যেহেতু এটি একটি লাঞ্চের ইনভিটেশন, আমরা ধরে নিচ্ছি এটি একটি রেস্টুরেন্টে ইটস টেকিং প্লেস, সেই ক্ষেত্রে ভোকাবুলারি আইটেমসের মধ্যে রয়েছে রেস্টুরেন্টস, টার্ন রাইট, lunch time, turn left, break, go down, plenty of places, right next to, crossover, go straight across, behind, through, other end. Actually, turn right, turn left, go down, right next to, crossover, go straight across, behind, through, and other end. এগুলো হচ্ছে আসলে ডাইরেকশনসের ভোকাবুলারি, ডাইরেকশন দেওয়ার জন্য এই ভোকাবুলারিগুলো ইউজ করা হয়ে থাকে। আমি শুরুটুকু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, এরপরে তোমরা আমার মনে হয় প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ তোমরা নিজেরা একটু পড়ো। এবং সিন্স দিস ইজ আ লিসনিং টেক্সট, আই উড সাজেস্ট যে আমার লার্নার যিনি সামনে রয়েছেন, আপনি আগে ওদের ডায়ালগটি শুনুন বা সিচুয়েশনটি শুনুন। ইটস আ লিসনিং টেস্ট। ওকে, it is lunchtime in a convention. Before finishing his speech, the speaker suggests of some of the restaurants nearby, where the participants can go. Now, listen to the speaker carefully and match the places in questions 1 to 4, section C, to the appropriate letters A to G on the map. কাজে আমি আগেই বলে দিচ্ছি, এটির সাথে আমাদের একটি অ্যাক্টিভিটি রয়েছে যেখানে একটি ম্যাপ রয়েছে, and I believe that's actually on the next page. Yeah. On page number 9. yes, where to have lunch. So আমাদের অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটির সাথে এই ম্যাপটিও লক্ষ্য করতে হবে। তাহলে আসুন আমরা সেটি করে ফেলি। Okay, you can start actually with one. We are now almost at the closing of the session. It will be lunch break within a few minutes. Those of you won't be attending the lunchtime meeting. For you, there are plenty of places to go. I can name some good places not too far from the convention center. The famous Italian pizza center is one of them. ওকে, তাহলে দেখা যাচ্ছে যে একটা খাবারের দোকান পাওয়া গেছে, ইটালিয়ান পিৎজা সেন্টার, কোয়াইট ইয়ামি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাকিটুকু পড়ো। From the center's entrance on Shahbag Road, first go straight across the road to Ramna Park through the National Arch at the other end of the park. Cross Tipu Sultan Road and it's next to the bank. রাইট, আচ্ছা আমি নিগার তোমার কাছে আসছি। Could you follow the instructions Yeah, he was yeah, giving, directions rather he was Yeah. giving, right? Okay, তাহলে আমি ম্যাপটা আমার সামনে আছে, তুমি জাস্ট একটু বলো তো কিভাবে আমি এই পিৎজা সেন্টারে যেতে পারি। ওকে, এখানে আমি এখানে যে ডাইরেকশন ম্যাপে যে ডাইরেকশনগুলো দেওয়া আছে সেখানে দেখছি যে প্রথমে আমাকে কনভেনশন সেন্টারের পাশ দিয়ে আসতে হবে। প্রথমে আসলে কনভেনশন সেন্টার এন্ট্রান্স দিয়ে আমাকে এন্ট্রান্স দিয়ে আসতে হবে, আসতে হচ্ছে। তারপরে গো স্ট্রেট শাহবাগ যে রোডটা আছে সেটা দিয়ে স্ট্রেট চলে আসতে হবে রমনা পার্কের পাশ দিয়ে। তারপর সেখানে আমরা দেখতে পাচ্ছি Actually, ন্যাশনাল আর্চ yeah. আছে, দেন টিপু সুলতান রোডটা ক্রস করে আমরা ন্যাশনাল আর্চ থেকে বের হলেই আমাদের টিপু সুলতান রোড পড়ছে, হ্যাঁ পড়ছে, সেটা ক্রস করে সেখানে আমরা একটা ব্যাংক আছে এবং ব্যাংকের পাশে যে এ মার্ক করা সেখানে তাহলে এটাই বোধহয় আমাদের সেই পিৎজা, Spot-টা। রাইট? ওকে, বিকজ ইট সেজ
at the other end of the park আমরা পার্কের শেষে চলে আসছি other end পার্কের একদম শেষের দিকে আছে আমাদের ন্যাশনাল আর্ট এবং সেখানে তারপরে বের হয়ে আসলে টিপু সুলতান রোড and it says cross টিপু সুলতান রোড সো আমাদেরকে ক্রস করতে হচ্ছে and it's next to the bank কাজে আমাদের এখানে আনসারটা হচ্ছে A and that is the Italian Pizza Center তাহলে এরপরে আমরা যদি প্রসিড করি দেখা যাবে একইভাবে এই ম্যাপের মধ্যে ডাইরেকশনসগুলো যদি আমরা ফলো করি প্রতিটি খাবারের দোকানই আমরা লোকেট করে ফেলতে পারবো ইজ ইট কোয়াইট ক্লিয়ার টু ইউ নাও অ্যান্ড আই এম শিওর এরপর তোমাকে যদি আর কেউ জিজ্ঞেস করে যে আমি ওখানে কিভাবে যাব ইউ উইল বি এবল টু ডাইরেক্ট প্রপারলি Obviously, রাইট certainly. ওকে অ্যান্ড ইটস অলওয়েজ হেল্পফুল ইউ নো তুমি একজনকে একটা ম্যাপ যদি ছোট্ট করে এঁকে দাও যে আচ্ছা এইভাবে আমি অ্যারো দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি সহজে হয় ব্যাপারটা। অ্যাবসলিউটলি অনেক সময় মুখে বলে যদিও লিসনিং এর ব্যাপারটা এখানে আমাদের মন দিয়ে শুনতে হবে তারপরে ডাইরেকশন ফলো করতে হবে সেই সাথে যদি ছোট্ট একটা ভিজুয়াল থাকে দ্যাট উইল বি ইভেন মোর হেল্পফুল তোমাদের দুজনকে অনেক অনেক থ্যাঙ্কস আমার মনে হচ্ছে তোমরা ভালো করেই পড়াশোনা করছো আমি যা দেখতে পাচ্ছি and my dear viewer and our learners of Bangladesh Open University আশা করছি আজকের আলোচনায় ইনস্ট্রাকশন এবং ডাইরেকশন এই দুটো ব্যাপার আপনাদের কাছে সহজ হয়ে এসেছে কিন্তু এরপরে যদি if there is any sort of problem you are facing please do not hesitate to contact us ঠিক আছে আমরা কিন্তু আছি আপনাদের জন্য কাজে যে কোনো পয়েন্ট এই টেক্সটের ভেতরে সমস্যা থাকলে you should contact us সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আবারও ইনশাআল্লাহ দেখা হবে until then take care of yourselves এবং study well bye bye Hello dear students and welcome to our program. Bangladesh Open University School of Agriculture and Rural Development যাকে আমরা সাড বলে থাকি তার ইংরেজি যে কোর্সটি রয়েছে তার উপরে আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আশা করছি ভালো আর পড়াশোনা কেমন হচ্ছে আসলে দিস ইজ আ ভাইটাল কোয়েশ্চেন আই শুড আস্ক ইউ আশা করছি পড়াশোনাও খুব ভালো হচ্ছে আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে তো সেজন্যই আমরা আজকে একসাথে হয়েছি কাজেই কোনো কিছু নিয়ে ভাববেন না however before we start আমি বলবো আপনি আপনার বইটি অর্থাৎ কোর্স বুক যেটি কিনে ইংলিশ ওরাল কমিউনিকেশন অ্যান্ড স্টাডি স্কিলস এবং এর কোড হচ্ছে BAE 2207 কোর্স বুকটি সাথে নিন সেই সাথে কি লাগতে পারে some papers pen pencil eraser whatsoever আপনার মনে হয় কাজে লাগবে সেগুলো সব ঠিকঠাক করে নিয়ে বসুন ঠিক আছে we'll be studying together তাহলে আগেই বলেছি যে আজকে আমরা আপনার ইংলিশ কোর্সটি নিয়ে ডিল করব এবং আজকের আমাদের ইচ্ছে আছে ডেভেলপিং স্পিকিং স্কিলস 2 এই ইউনিটটির উপরে আলোচনা করার ইউনিটটিতে তিনটি লেসন রয়েছে lessons 4.4, 4.5 এবং 4.6 4.4 এর টাইটেল হচ্ছে স্টোরি টেলিং 4.5 describing a process এবং 4.6 হচ্ছে এই লেসনগুলোর একটি রিভিউ অ্যান্ড টেস্ট ওকে ডিয়ার লার্নার দেন লেটস বিগিন আমরা লেসন 4.4 দিয়ে শুরু করছি টাইটেল ইজ স্টোরি টেলিং লেসন 4.4 স্টোরি টেলিং 4.4 এর টাইটেল হচ্ছে স্টোরি টেলিং আমরা সবসময় কিন্তু কোনো না কোনো গল্প করে থাকি এই যে সকাল থেকে ঘুমোতে যাবার আগ পর্যন্ত যা কিছু ঘটছে আশেপাশে
আমরা কিন্তু হয়তো কারোর সাথে দেখা হচ্ছে বা আমরা কোনো কিছু দেখেছি, কোনো অ্যাক্সিডেন্ট ফেস করেছি, কোনো একটি ইনসিডেন্ট হয়েছে, এই সব কিছু নিয়েই কিন্তু আমরা আসলে আমাদের আশেপাশে মানুষের সাথে সেটি শেয়ার করি, আমরা তাদের সাথে এটা ন্যারেট করি, তাই না? সেটা আমাদের খুব জেনেও করি, না জেনেও করি, বাট উই লাভ টু শেয়ার আওয়ার এক্সপেরিয়েন্সেস উইথ আদার্স। তাহলে সেই ক্ষেত্রে যেটি হচ্ছে, আমরা মূলত তাহলে কি পছন্দ করি? গল্প বলতে পছন্দ করি। সারাদিনে কি হলো না হলো আমরা সেটি ন্যারেট করি বা বলি। তো এটিকে যদি আমরা সংক্ষেপে স্টোরি টেলিং বলে থাকি, তাহলে সেই ক্ষেত্রে কিছু টেকনিক্স ফলো করতে হয়, যেগুলো আজকে আমরা একটু ডিটেইলে দেখব। তার আগে বলে নিচ্ছি যে এই লেসনের অবজেক্টিভসটা তাহলে কি, সেটি হচ্ছে will be able to create narratives, or you will be able to create narratives, make your story interesting to the listeners. আমরা অনেকে কিন্তু অনেক সুন্দর করে চিন্তা করতে পারি, কিন্তু হয়তো বা ঠিক গুছিয়ে সেটি প্রকাশ করতে পারি না। অনেকে বলি যে না, কথা বলতে গেলে ভয় লাগে, কাউকে কিছু কনভিন্স করতে গেলে ভয় লাগে, বা স্টোরি একটা বলবো, আমি এক্সাইটেড অ্যাবাউট ইট, কিন্তু তারপরেও ওই যে বললাম, বলার ক্ষেত্রে হয়তো একটু দ্বিধা কাজ করে। তো সেই দ্বিধা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আমরা গল্প বলার ক্ষেত্রে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, এবং সেই ক্ষেত্রে যদি আমার জড়তা থাকে, আমি অনেক সময় কি করি, আমরা খবরের কাগজ বা একটি বইয়ে অনেক সময় অনেক ছবি থাকে, তাই না? বা আমরা নিজেরাও ছবি তুলি। সেক্ষেত্রে আমরা খুব সহজেই ছবিগুলোর দিকে তাকিয়ে নিজে নিজে একটি গল্প তৈরি করার চেষ্টা করতে পারি। তাহলে আপনার বইটিতে দেখুন একটি অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। এখানে আমি দেখি আপনাদের সাথে সাথে অ্যাবাউট 8টি ছবি দেওয়া রয়েছে, এবং ছবিগুলোর দিকে তাকিয়ে আমরা কিন্তু একটা গল্প ডেভেলপ আসলে করতে পারি। আপনি নিজে নিজে এটি চেষ্টা করবেন। এখন আমরা যেটি করব, যে একটা গল্পের মধ্যে কি কি থাকে, এলিমেন্টস অফ এ স্টোরি, এই ব্যাপারটি যদি আমাদের জানা থাকে, যে আমি যখন গল্প বলবো আমাদের কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে পুরো ব্যাপারটি কিন্তু অনেক সহজ হয়ে আসবে। তাহলে আপনি আপনার বইয়ের পেজ 140 দিকে একটু তাকান, এট দ্য বটম নিচের দিকে রয়েছে এলিমেন্টস অফ আ স্টোরি। এবং আমরা কিন্তু আরেকটি জিনিস করে থাকি, কনভারসেশনের মাধ্যমেও গল্প করে থাকি, তাই না? আমি আমার বন্ধুর সাথে কিছু একটা বলতে চাচ্ছি, আমরা দুজন মিলেও কিন্তু একটি গল্প তৈরি করে ফেলি। আমাদের কয়েকটি জিনিস এক্ষেত্রে মনে রাখতে হবে, সেটি হচ্ছে রেফারেন্সেস টু টাইমস, প্লেসেস অ্যান্ড সেটিংস। যেহেতু গল্প বলছি, আমাদের রেফারেন্স দিতে হবে, কখন ঘটনা ঘটেছিল সেটি বলতে হবে, এবং ঘটনার সময় সেটিং কী ছিল বা এর অবস্থা কী ছিল সেটিও বলতে হবে। ক্যারেক্টার্স ইনভলভড ইন দি ইভেন্টস, সেই ঘটনাটিতে কারা কারা ইনভলভ ছিল, কটি ক্যারেক্টার ছিল, তারা কী ধরনের ছিল সেটি উল্লেখ করতে হবে। Some sort of plot, a series of unusual, funny or strange events that make the story interesting. আমরা যদি খুব এমনি ঘটনা বলে যেতে থাকি, তাহলে সেটি ঠিক গল্প হবে না, কারণ এটিকে ইন্টারেস্টিং করতে হবে, এক্সাইটিং করতে হবে। Some outcome or conclusion to the events, পুরো ঘটনাটি বর্ণনা করার পরে একটি ছোট্ট কনক্লুশন দিতে হবে, যাতে করে আমার লিসনার খেই হারিয়ে না ফেলেন। একটি খুব সুন্দর, ভালো, ইন্টারেস্টিং গল্পের মধ্যে আর কি কি থাকতে পারে সেটি আসুন দেখি। Decorations by the teller, for example, exaggeration, intensification, suspense or amusing details. গল্প মানে কিন্তু গল্পই, এটি ঠিক একেবারে হুবহু ন্যারেশন না। সেই ক্ষেত্রে আপনি আপনার গল্পটিকে আরও মজার করার জন্য কিছু জিনিস যোগ দিতে পারেন, যাতে করে পুরো ব্যাপারটি আরও বেশি আকর্ষণীয় হয়। গল্প বলার আসলে ব্যাপারটি তো তাই, তাই না? এছাড়া features that make the story more vivid, such as dialogue, changing the tense from past to present. এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা আমাদের গল্পটিকে আরও সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারি। Comments on the events, telling us how people felt, what their attitude to the events was. এবং মাঝে মাঝে আমি আমার নিজের পার্সোনাল ভিউ দিতে পারি, যাতে করে এই গল্পটির মধ্যে আরও কিছু additional information যোগ হয়। এবং finally, some sort of relevance to the conversation in which the story is told. কেন এই গল্পটি বলছি সেটির একটি পারপাস বা উদ্দেশ্য আগেই ঠিক করে নিতে হবে। যে কোনো ঘটনা কিন্তু সবাইকে আকর্ষণ করবে না, তাই না?
তারপরে একটি সাধারণ ঘটনাকে অসাধারণ করার জন্য এতক্ষণ যা যা বলেছি সেগুলো যদি আমরা একটু মনে রাখি তাহলেই কিন্তু ব্যাপারটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় হয়ে যাবে আপনার লিসনারের কাছে। ডিয়ার লানা, গল্প বলার ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলে আমার গল্পটি আরও অনেক আকর্ষণীয় করা যাবে। ফর এক্সাম্পল, আমরা যখন একটি গল্প পড়ি তখন কিন্তু, বা যে গল্পটি আমাদের কাছে ভালো লাগে শুনতে বা পড়তে, তখন কিন্তু দেখা যায় যে তার ভেতরে দুটো আকর্ষণীয় দুটো ব্যাপার থাকে, সেটি হচ্ছে শুরু এবং শেষ। তাহলে এটিও আমাদের মনে রাখতে হবে যে আমি নিজে যখন কাউকে গল্প শোনাবো বা গল্প বলবো তখন আমার একটি সুন্দর শুরু এবং সুন্দর একটি শেষ থাকতে হবে, মিনিং ভেরি গুড ওপেনিং অ্যান্ড আ ভেরি গুড ক্লোজিং। ঠিক আছে, এই ব্যাপারগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু গল্প বলায় পারদর্শী হয়ে উঠবো, অন্যে আমার কথা শুনতে পছন্দ করবে, তাই না? আরেকটি ধরনের ন্যারেটিভ রয়েছে, সেটি হচ্ছে নারেটিং আ ড্রিম। আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি, তাই না? কখনো না কখনো, প্রতিদিন না দেখলেও। আর সেক্ষেত্রে অনেক স্বপ্ন থাকে যে ঘুম থেকে ওঠার পরও মনে হয় একেবারে ভিভিড বা একদম ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সেটি যদি কোনো ইন্টারেস্টিং একটি স্বপ্ন হয় বা সেটি একটি ভয়ের স্বপ্ন হতে পারে, একটি আনন্দের স্বপ্ন হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটিও অনেক সময় শেয়ার করি আমার বন্ধুর সাথে বা অন্য কারোর সাথে। তো সেক্ষেত্রে এই ড্রিমটিকে টু সিগনিফাই ইউর ড্রিম, এই ড্রিম নারেশনের ক্ষেত্রেও কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। ফর এক্সাম্পল, সেই ড্রিমে আমি কোথায় ছিলাম, তারপরে আমার সাথে আর কোন কোন ক্যারেক্টার্স ছিল, আমি কি আমার স্বপ্নে একাই ছিলাম নাকি আমি ছিলাম না, তারপরে যেমন আমরা মনে রাখবো যে পুরো ড্রিমটিতে আসলে কি হয়েছিল এবং আমার স্বপ্নটি কিভাবে শেষ হয়ে গিয়েছিল, আমি কি হঠাৎ ঘুম থেকে উঠে গিয়েছি, কোনো সাসপেন্স ছিল বা একটি রেশ থেকে গিয়েছিল। এই ব্যাপারগুলো যদি ভিভিডলি আমরা ডিসক্রাইব করতে পারি তাহলে কিন্তু এই নারেটিং দ্য ড্রিম এটিও একটি অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার হয়ে উঠবে আমার লিসনারের কাছে। ঠিক আছে, ন্যারেটিভের আরেকটি ফর্ম রয়েছে, সেটি হচ্ছে অটোবায়োগ্রাফি। আমরা কিন্তু নিজের কথা বলতে পছন্দ করি কখনো না কখনো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা অনেক বড় বড় মানুষের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি নানা সময় পড়ে থাকি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই অটোবায়োগ্রাফি প্রকাশেরও কিন্তু একটি নির্দিষ্ট ধরন রয়েছে। অটোবায়োগ্রাফি যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা লক্ষ্য করবেন আপনি যে লেখাটির ভেতরে এমন কিছু এলিমেন্টস থাকে যেটি আমাদেরকে ধরে রাখে। যে কোনো কথাই কিন্তু সবার কাছে ভালো লাগবে না। তো অটোবায়োগ্রাফির একটি ফরম্যাট রয়েছে, সেটি হচ্ছে সাধারণতই দেখা যায় যে একদম চাইল্ডহুড বা ছোটোবেলা থেকে শুরু করে শেষ পর্যন্ত একটি গল্পের মতো করে পুরো জিনিসটিকে প্রেজেন্ট করা হয়। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার নিজের কথা বলতে চান বা চিন্তা করেন যে আমি একটি অটোবায়োগ্রাফি লিখব, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এটি শুরুটি হতে হবে ছোটোবেলার থেকে। এটি একটি ফরম্যাট, ইউজুয়ালি এটিই ফলো করা হয়। আরেকটি জিনিস এখানে উল্লেখ করব যেটি লেসন 4.4-এ রয়েছে, সেটি হচ্ছে আপনি যখন গল্প বলেন তখন হতে পারে, আগেই বলেছি যে আমরা সবাই হয়তো জিনিসটি মনে মনে একভাবে চিন্তা করছি, কিন্তু প্রেজেন্ট করার সময় মেবি উই আর ফিলিং আ লিটল শাই, বা চিন্তা করি যে না অন্যের ভালো নাও লাগতে পারে ইত্যাদি। সেক্ষেত্রে তিনটি জিনিস বা কয়েকটি জিনিস মনে রাখা অত্যন্ত জরুরি, কিছু টেকনিক। সেটি হচ্ছে আপনি আপনার ভয়েসকে ব্যবহার করবেন, কারণ এটি হচ্ছে স্পিকিং স্কিলস। ভয়েস যখন ব্যবহার করবেন তখন ইন্টোনেশন ব্যাপারটি চলে আসছে, অর্থাৎ রাইজ অ্যান্ড ফল অফ ইউর ভয়েস, এবং এছাড়াও আপনার জেস্চার। এই তিনটি জিনিসের প্রতি যদি আপনি লক্ষ্য রাখেন যে আপনি খুব জোরে কথা বলছেন না, খুব আস্তে বলছেন না, এবং যখন আপনার ভয়েস উঠাতে হবে তখন আপনি উঠাচ্ছেন, যখন নামিয়ে ফেলতে হবে নামাচ্ছেন, এবং সেই সাথে আপনার জেস্চার, আপনি কিভাবে কথা বলছেন, এই সবগুলোই কিন্তু আপনার লিসনারকে আপনার দিকে আকৃষ্ট করবে এবং আপনার গল্পটি ইন্টারেস্টিং হবে। আসলে লেসন 4.4-এ এই ব্যাপারগুলি আমরা আলোচনা করেছি। তাহলে আমরা এখন মুভ করব লেসন 4.5-এ। আমরা কিন্তু অনেক সময় একটি প্রসেসও ডিসক্রাইব করি, কোনো কিছু কিভাবে কাজ করে সেটি আরেকজনকে হয়তো বা অ্যাসিস্ট করার জন্য, হেল্প করার জন্য আমরা বর্ণনা করে থাকি। এটি কিন্তু অবশ্যই অন্য ধরনের নারেশন বা ডিসক্রিপশন,
স্টোরি টেলিং যেমন ছিল আমি আকর্ষণীয় কোনো কিছু দিয়ে শুরু করব, শেষ করব, আমার লিসনারের ইন্টারেস্ট ধরে রাখার জন্য আমাকে কিছু জিনিস ফলো করতে হবে। এই ক্ষেত্রে ব্যাপারটি একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ যখনই আমরা প্রসেস শব্দটি বলছি তখনই কিছু স্টেপসের ব্যাপার চলে আসছে। কোনো একটি জিনিস কীভাবে তৈরি করা হয়েছে সেটি যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আসলে 1 2 3 4 এইভাবে প্রসেসটি বর্ণনা করতে হবে। আমরা মাঝখান থেকে শুরু করলে আসলে কিন্তু আমার লিসনার সেটি ফলো করতে পারবেন না। আর যখনই প্রসেস বর্ণনার কথা চলে আসে তখন আমাদের আলটিমেট গোল থাকে হচ্ছে যাতে আমার লিসনার যাতে আসলে কাজটি সুসম্পন্ন করতে পারেন। শুধুমাত্র তিনি শুনলেন কিন্তু কাজটি আলটিমেটলি করতে পারলেন না, তাহলে কিন্তু ব্যাপারটি আসলে ঠিক হলো না বা আমরা তাকে ঠিকমতো বোঝাতে পারলাম না। So, if you take a look at the objectives of lesson 4.5, তাহলে দেখতে পাবেন এখানে আছে after you complete this lesson, you will be able to describe a certain process step by step and explain how a thing is done. তাহলে আমি একটু আগে যেটি বলেছি স্টেপ বাই স্টেপ, এটি হচ্ছে describing a process-এর একটি অন্যতম কম্পোনেন্ট। আপনার টেক্সট বইটিতে দুটো উদাহরণ দেওয়া রয়েছে, আপনি যদি সেদিকে একটু লক্ষ্য করুন। প্রথমটি হচ্ছে হাউ ডাজ আ ফটোকপিং মেশিন ওয়ার্ক। এক্ষেত্রে ফটোকপিং মেশিনকে উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে যেহেতু এটি একটি মেশিন। একটির পর একটি স্টেপ ফলো করে আলটিমেটলি আপনি একটি রেজাল্টে পৌঁছবেন। যে কোনো প্রসেস ডিসক্রাইব করার সময় আমাদেরকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে কিছু ভোকাবুলারি পয়েন্টস আগে থেকে ঠিক করে নিতে হবে। আর স্টেপের ক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, নাও, আফটার, লেটার অন, এই ধরনের শব্দগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো সবই হচ্ছে আমাদেরকে টু টেক আস থ্রু দ্য প্রসেস স্টেপ বাই স্টেপ। আপনার বইয়ে খুব সুন্দরভাবে কিছু ভোকাবুলারি আইটেমস দেয়া রয়েছে, আপনি নিজে সেগুলো দেখবেন এবং আপনি যদি সিচুয়েশনটি পড়ে ফেলেন নিজে নিজে, পুরো ব্যাপারটি আপনার কাছে সহজ হয়ে আসবে। আরও এক ধরনের ডিসক্রিপশন রয়েছে, সেটি হচ্ছে ঠিক প্রসেসের মাধ্যমে না গিয়ে আমরা কোনো একটি ঘটনা বা কোনো একটি অবস্থার বর্ণনা দেব। সেই ক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন শব্দটি আমাদেরকে বোঝাচ্ছে যে মাইনিউট ডিটেলসে চলে যেতে হবে। তার মানে আমি যে কোনো একটি ছোট জিনিসকে খুব সূক্ষ্মভাবে আমার লিসনারের জন্য বর্ণনা করে দিব, যাতে করে পুরো ব্যাপারটি তার চোখের সামনে ভেসে ওঠে। আপনার এখানে বইয়ে যে উদাহরণটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ডিসক্রিপশন অফ এ ট্রি ফেয়ার, এবং সেখানে অ্যাকচুয়ালি ডিসক্রিপশনের অংশটুকু হচ্ছে গ্রোয়িং বনসাই ট্রি, ছোট ছোট যে গাছগুলো করে ফেলা হয় বনসাই, সেটি কিভাবে তৈরি করতে হয় সেটির উপরে একটি বর্ণনা, এবং সেটিও স্টেপসের মাধ্যমে বোঝানো হচ্ছে। সো প্রথমটিতে আমরা দেখেছি একটি মেশিনকে কিভাবে অপারেট করতে হয় তার স্টেপসগুলো বর্ণনা করা হয়েছে, এবং দ্বিতীয় উদাহরণটিতে একটি গাছ কিভাবে তৈরি করতে হয়, বড় করতে হয়, সেটিরও স্টেপগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনার এই লেসনটিতে কয়েকটি অ্যাক্টিভিটিসও দেওয়া রয়েছে, হোপফুলি আপনি নিজে নিজে সেগুলো করতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমরা আছি। ডিয়ার লার্নার, এতক্ষণ আমরা লেসন্স 4.4 এবং 4.5 নিয়ে ডিসকাস করেছি। ফাইনালি 4.6 এবং 4.6-এর টাইটেল হচ্ছে রিভিউ অ্যান্ড টেস্ট। কাজেই এতক্ষণ আমরা যা কিছু পড়েছি তার সব কিছুই এই লেসনটিতে একটি টেস্ট হিসেবে বা রিভিউ হিসেবে থাকছে। আমরা অনেক সময় আমার বন্ধুকে বা আমার ফ্যামিলি মেম্বার্সদেরকেও কিন্তু আমরা অনেকের কাছে বর্ণনা করে থাকি, তাই না? হয়তো আপনার একজন বাইরে একজন বন্ধু থাকে আর দেশে একজন বন্ধু নতুন তৈরি হয়েছে, তার বর্ণনাও তো আপনি হয়তো বাইরে যিনি আছেন তার কাছে দিয়ে থাকেন। তাহলে এটিও কিন্তু এক ধরনের ডিসক্রিপশন। তবে when we are describing a person, সেই ক্ষেত্রে আমাদের কয়েকটি জিনিস এখানে মনে রাখতে হবে, কারণ এখানে আমাদের মূল বিষয় হচ্ছেন একজন নির্দিষ্ট ব্যক্তি। তাহলে তাকে হাইলাইট করার জন্য কিছু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, যেমন তার হাইট কীরকম, তারপরে তার চুলের রং কী, চোখের রং কী, এবং
তার বয়স কীরকম, এবং তার ফিচার্সের ভিতরে যদি কোনো ইন্টারেস্টিং কিছু থাকে তাহলে সেটিকে হাইলাইট করে আমাদের বলতে হবে। Therefore, যখন আমরা কোনো একজন মানুষের বা একজন পার্সনের ডিসক্রিপশন দিব তখন প্রথমতই আমাদের তার একটি ছবি তৈরি করে নিতে হবে, যেটি কিনা আমার লিসনার একেবারে এমনভাবে প্রকাশ করতে হবে যে আমার লিসনার তাকে দেখতে পাচ্ছেন। আমরা যদি শুধুমাত্র তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলি তাহলে হয়তো উই আর নট রিয়েলি ক্রিয়েটিং আ ভিভিড পিকচার অফ দ্যাট পারসন। সেক্ষেত্রে যদি আমরা তার একটি শারীরিক বর্ণনা দিয়ে শুরু করি তাহলে কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স এবং এই বর্ণনা এই দুটো মিলে একটি সার্বিক একটি ফটোগ্রাফের মতো তাকে আসলে দেখা যাবে। এবং আপনার একটি খুব সুন্দর উদাহরণ আপনার বইটিতে দেওয়া রয়েছে, এবং সেটি হচ্ছে যিনি লিখেছেন তার মায়ের সম্পর্কে। আপনি যদি সেটি নিজে নিজে পড়ে নেন তাহলে দেখবেন যে এখানে খুব সুন্দর করে বলা আছে যে মাই মাদার ইজ অ্যাবাউট 5 feet 5 inches tall। কাজে তিনি কতখানি, তার উচ্চতা কতটুকু সেটি প্রথমেই বলা হয়েছে, এবং যেই মাত্র আপনি উচ্চতা নিজের চোখের সামনে বুঝতে পারছেন সেই মাত্র আপনি একটি মোটামুটি ধরে নিচ্ছেন যে মানুষটির সাইজ কীরকম। তারপরে বলা আছে, লক্ষ্য করুন, শি হ্যাজ স্ট্রেইট লং হেয়ার। তাহলে তার চুল কীরকম? তার চুল হচ্ছে লম্বা এবং স্ট্রেইট, তার চুল কার্লি না। সেই সাথে আপনি আরেকটু ওনার ছবিতে আপনি চুলের বর্ণনা পাওয়ার সাথে সাথে আরেকটু অ্যাড করতে পারছেন। সাম অফ হার হেয়ার হ্যাভ টার্নড গ্রে। আরও মাইনিউট ডিটেলে গিয়ে বলা হচ্ছে যে তার চুলের কিছু কিছু অংশ সাদা হয়ে গিয়েছে, তার মানে কাঁচা পাকা চুল তার রয়েছে। হার আইজ আর ব্রাউন। তার চোখের রং কিন্তু কালো নয়, তার চোখের রং ব্রাউন বা একটু বাদামি। হার কমপ্লেকশন ইজ ফেয়ার। তার স্কিনের রং বা কমপ্লেকশন সেটি বলা হচ্ছে ফেয়ার। তারপরে বলা হচ্ছে শি হ্যাজ এ ডার্ক মোল অন দ্য লেফট অফ আ নেক। এই যে তার একটি লেফট নেকে একটি মোল রয়েছে বা একটি ছোট্ট তিল রয়েছে, এই বর্ণনাটি দিয়ে কিন্তু তাকে আরও প্রিসাইজলি আমাদের চোখের সামনে তুলে ধরা হচ্ছে। এবং ফাইনালি শি ইজ ইন হার মিডল 50s। তিনি তার মিডল 50s-এ তার বয়স। তাহলে এবার কিন্তু আমরা যিনি লেখক তার মায়ের একটি সম্পূর্ণ বর্ণনা পেয়ে গিয়েছি, যে তিনি লম্বা কতখানি, তার গায়ের রং কেমন, চোখের রং কেমন, এবং ফাইনালি তার বয়স কেমন। আমরা কি মোটামুটি তার একটি ছবি এঁকে ফেলেছি? আমার তো মনে হয় এভাবেই আমরা কাউকে বর্ণনা করলে যার কাছে করছি তিনি আসলে চোখের সামনে সেই ব্যক্তিটিকে দেখতে পাবেন। আপনি এবার নিজের কোনো প্রিয় মানুষের একটি বর্ণনা আপনার বন্ধুকে করুন, দেখবেন ব্যাপারটি কিন্তু আসলে সহজ। জি লানা, আমরা কিন্তু অনেক সময় আবার অনেক অবজেক্টেরও বর্ণনা দিয়ে থাকি, তাই না? অবজেক্ট হচ্ছে যে কোনো জিনিস হতে পারে। আচ্ছা, আপনার বাসাটি কেমন? আপনি যেখানে থাকেন কেউ কি আপনাকে কখনো জিজ্ঞেস করেছেন? হয়তো বা করেছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি একটি বর্ণনা দিয়েছেন। ডিসক্রিপশনের প্রধান লক্ষ্য হচ্ছে যে কোনো একটি ব্যাপারকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বা ডিটেইলে আমার লিসনারকে জানানো, যাতে করে তিনি পুরো ব্যাপারটির একটি ছবি তৈরি করতে পারেন। এটি যদি আমরা মনে রাখি তাহলে ডিসক্রিপশন দেওয়া কিন্তু আসলে বেশ সহজ। এক্ষেত্রে যেটি বলছিলাম, যদি আপনার বাসার বর্ণনা দিতে হয় তাহলে তার একটি উদাহরণ রয়েছে আপনার বইটিতে। লেটস টেক আ লুক অ্যাট ইট। মাই হাউস ইজ আ 2-storied বিল্ডিং। প্রথমে বলা হচ্ছে যে আমার বাসাটি দুটো ফ্লোর রয়েছে। On the ground floor there are 2 guest rooms and 1 dining, 1 drawing room and a kitchen. এরপরে বলা হচ্ছে যে আমার প্রথম বাসাটির প্রথম তলায় কি কি রয়েছে, প্রথম ফ্লোরটিতে কি কি রয়েছে, বেডরুম, কিচেন, ডাইনিং ইত্যাদি দেওয়া মাত্র কিন্তু আপনি যাকে বলছেন তিনি একটি পিকচার তৈরি করতে শুরু করে দিয়েছেন। On the first floor there are 2 bedrooms with attached bathrooms, 1 drawing room, 2 verandas, etc. আপনি প্রথম তলার যখন বর্ণনা দিয়ে শেষ করেছেন তখন অবভিয়াসলি আপনার লিসনারের মনে প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে এটি একটি 2-storied বিল্ডিং, তাহলে ওপরের তলায় কি রয়েছে? সেক্ষেত্রে আপনি কিন্তু ওপরের তলার বর্ণনাও ঠিক নিচে যেভাবে দিয়েছেন সেভাবেই দেবেন। তাহলে হবে কি, এই মাইনিউট ডিটেলসে যাবার ফলে আপনার লিসনার একটি পূর্ণাঙ্গ পিকচার আপনার কাছ থেকে পেয়ে যাচ্ছেন, যদিও তিনি আপনার বাসায় যাননি বা আপনার বাসায় কোনো ছবি দেখেননি। Through your language, through your speaking skills, you are making the whole picture vivid to that person.
টেলানা ঠিক একইভাবে আপনার বইটিতে আরও কিছু উদাহরণ দেওয়া রয়েছে। আপনি এগুলো বাসায় নিজে নিজে চেষ্টা করবেন। যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন দেখবেন যে আসলে ব্যাপারগুলো খুব সহজ, শুধুমাত্র কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে ফলো করতে হয় বা কিছু টেকনিক্স যদি আমরা মনে রাখি তাহলে আমরা যে কেউ কিন্তু যে কোনো কিছু খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবো। টেলানা আমরা লেসন 4.6 এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আপনাদেরকে বলবো অন পেজ 156 একটি অন্য ধরনের বর্ণনা দেওয়া রয়েছে, সেটি হচ্ছে ইটস অন আ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার। 71-এ আমরা অনেককে হারিয়েছি, আমাদের কাছের দূরের অনেক মানুষকে আমরা হারিয়েছি, ঠিক তেমনই একজন ফ্রিডম ফাইটারের বর্ণনা এখানে লেখক দিয়েছেন। যদিও এটি আগেকার ঘটনা, হয়তো বা কিছু পাস্ট টেন্স ইউজ করা হবে, কিন্তু সেটাকে প্রেজেন্ট ডের সাথে একেবারে মিলিয়ে তিনি এই ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার বা বীর মুক্তিযোদ্ধা তার উপরে তিনি কিছু কথা বর্ণনা করেছেন। রিড ইট অ্যাট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট লেখক কীভাবে এই বর্ণনাটি করেছেন। ডেফিনেটলি এর টোন হবে ডিফারেন্ট, এটি কোনো আনন্দের ঘটনা নয়, এটি একটি দুঃখের ঘটনা। সেই সাথে তার যে এক্সপ্রেশন, লেখকের এক্সপ্রেশন, সব কিছুই কিন্তু পরিবর্তন হবে। আশা করছি আজকের আলোচনায় ডেভেলপিং স্পিকিং স্কিলসের এই 3টি লেসন আপনাদের কাছে সহজ হয়ে উঠেছে। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে, প্লিজ ডু নট ফিল শাই, ডু নট ফিল হেজিটেটেড। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের পড়াশোনা খুব ভালো হোক সেই আশা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। Dear viewers and especially our dear learners, welcome to our program. Bangladesh Open University School of Agriculture and Rural Development-এর ইংরেজি কোর্সের উপরে আজকের আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনার কোর্স বুকটি টাইটেল হচ্ছে ইংলিশ ওরাল কমিউনিকেশন অ্যান্ড স্টাডি স্কিলস এবং আজকে আমরা এই কোর্স বুক থেকে লেসন্স 5.1, 5.2 এবং 5.3 এই 3টি লেসনের উপরে আলোচনা করার আশা রাখছি। এই 3টি লেসন ইউনিট 5 স্টাডি স্কিলসের অন্তর্গত। আপনারা কেমন আছেন সবাই? ভালো তো? পড়াশোনা কেমন চলছে? সেটিও নিশ্চয়ই ভালো। কোর্সটি কেমন লাগছে? আশা করছি ভালো। কোনো সময় কোর্সটি একটু কঠিন লাগে, আর সেই জন্যই আমরা আপনাদের সাথে রয়েছি। যে কোনো প্রবলেম ফেস করলে ইউ ক্যান কন্ট্যাক্ট আস, সেটি আমরা পরে আবার উল্লেখ করব। তাহলে আজকে পড়াশোনা শুরু করতে যাচ্ছি, তার আগে আই মাস্ট আস্ক ইউ টু হ্যাভ সাম থিংস হুইচ আর এসেনশিয়ালস রাইট নাও। আপনার কোর্স বুক, কিছু কাগজ, পেন, পেন্সিল, ইরেজার ইত্যাদি সব কিছু গুছিয়ে নিয়ে বসেছেন তো? দ্যাটস গুড। ওকে, লেটস বিগিন দেন। আমরা ইউনিট 5-এর শুরুর যে লেসনটি সেটি হচ্ছে লেসন 5.1 এবং তার টাইটেল হচ্ছে টেক্সট বুক 1। এই কোর্সটির জন্যও তো আপনার একটি টেক্সট বুক রয়েছে, এইমাত্র যেটি নিয়ে আমরা বসেছি আসলে আলোচনা করার জন্য। এখন টেক্সট বুক আমাদেরকে পড়তেই হয় বিভিন্ন কারণে, এবং সাধারণত আমরা যখন একটি কোর্স টেক আপ করি তখন তার কিছু সুনির্দিষ্ট বই আমাদেরকে অবশ্যই পড়তে হয়। তাহলে আমরা যদি একটি বই কিভাবে এফিশিয়েন্টলি এবং মেথডিক্যালি পড়তে হয় সেই বিষয়গুলি জানি, তাহলে কিন্তু আসলে পড়ার ব্যাপারটি অনেক সহজ হয়ে আসবে। টেকনিকগুলো না জানা থাকলে যে কোনো কিছুই আসলে কঠিন লাগে, তাই না? and that's quite obvious. ঠিক আছে, তাহলে আপনি if you take a look at the objectives of this lesson, তাহলে দেখতে পাবেন এতে বলা আছে যে after you are through this lesson you will be able to use a textbook efficiently
and you'll be able to tell what the essential reading skills are. যে কোনো একটি পড়া বা একটি পিস অফ রাইটিং যখন আমরা পড়ি তখন আমাদের কিছু স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, একেই আমরা রিডিং স্কিলস বলে থাকি। এক্ষেত্রে অনেকগুলো ডিফারেন্ট সোর্স অফ রিডিং স্কিলস থাকে, তার মধ্যে তিনটির উল্লেখ করছি। একটি হচ্ছে সিরিয়াস রিডিং, আরেকটি হচ্ছে অ্যাভারেজ রিডিং এবং আরেকটি স্কিমিং। এই তিনটি রিডিং স্কিলস কিন্তু একটু আলাদা, একে অন্যের চেয়ে ডিফারেন্ট। সো উই হ্যাভ টু নো আসলে এগুলোর সিগনিফিকেন্স কি। আসুন তাহলে দেখা যাক। প্রথমে আমি বলেছি সিরিয়াস রিডিং। সিরিয়াস রিডিং হচ্ছে যে রিডিংটি একটি সিরিয়াস টাইপ অফ রিডিং, অর্থাৎ মেবি ইটস এ ভিউ পয়েন্ট ফ্রম অ্যান এমিনেন্ট লিটারারি ক্রিটিক অন সামথিং। কাজেই যখন এই ধরনের লেখা আমরা পড়ব তখন আমাদেরকে মোটামুটিভাবে বলা চলে যে লাইন বাই লাইন খুব মনোযোগ সহকারে পুরো লেখাটি পড়তে হবে, কেননা আমরা এই ক্ষেত্রে কতগুলো এসেনশিয়াল এলিমেন্টস বা এসেনশিয়াল কিছু ইনফরমেশন কিন্তু আমরা বের করার চেষ্টা করছি। এটি খুব লাইট রিডিং নয়, বরঞ্চ এই ইনফরমেশনগুলো আমাদেরকে কাজে লাগিয়ে পরবর্তীতে হয়তো একটি টাস্ক করতে হবে বা একটি নিজের থেকে একটি লেখা লিখতে হবে। সেক্ষেত্রে সিরিয়াস রিডিং হচ্ছে মাইনিউট ডিটেইল রিডিং, যেই লেখাটি আমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হয় যাতে করে কোনো ভাইটাল কোনো ইনফরমেশন বা খুব জরুরি কোনো তথ্য আমরা মিস না করি। দ্বিতীয়টি হচ্ছে অ্যাভারেজ রিডিং। অ্যাভারেজ রিডিং সাধারণত এনজয়মেন্টের জন্য করা হয়ে থাকে, তার মানে এটি ঠিক সিরিয়াস রিডিং নয়, বরঞ্চ এটি কাইন্ড অফ উই ক্যান সে আ লাইট রিডিং। আমরা অনেক সময় গল্পের বই পড়ি, নভেল পড়ি বা কবিতা পড়ি, নিউজ পেপার আর্টিকেল পড়ি, হয়তো আমরা একটু অবসর পেয়েছি তখন আমরা কিছু একটা পড়ছি। এই পড়াটিকে আমরা বলে থাকি অ্যাভারেজ রিডিং। আমরা প্রতিদিনই সেরকম কোনো না কোনো কিছু পড়ে থাকি। এই ক্ষেত্রে খুব সিরিয়াস না হয়ে আমরা ইনফরমেশনগুলোকে হয়তো যেগুলো খুব দরকারি সেগুলো এমনিই মনে থেকে যাচ্ছে, কিন্তু পড়ার সময় আমরা ঠিক সিরিয়াস রিডিংয়ের মতো লাইন বাই লাইন আমরা এখানে পড়ছি না। তৃতীয়ত স্কিমিং। স্কিমিং হচ্ছে সেই ধরনের রিডিং স্কিল যেটি কিনা দ্রুত করতে হয়, অর্থাৎ আমার হাতে একটি লেখা এসেছে, আমাকে খুব তাড়াতাড়ি বুঝতে হবে এই লেখাটির বিষয়বস্তু কি বা এখানে কোন কোন ইনফরমেশন খুব জরুরি। সেক্ষেত্রে আমরা একটা জেনারেল আইডিয়া নেবার জন্য পুরো বইটির ওপরে বা একটি লেখার ওপরে জেনারেল আইডিয়া এবং সেই বইটি কিসের উপরে লেখা হয়েছে, এর বিষয়বস্তু কি ইত্যাদি জানার জন্য আমরা একটু দ্রুত স্কিমিং করে বইটি পড়ে ফেলি। সো হিয়ার এখানে আমরা লাইন বাই লাইনও পড়ছি না বা খুব লেজারলিও পড়ছি না, আমরা একটা কুইক রিডিংয়ে যাচ্ছি কিছু ভাইটাল ইনফরমেশন নিয়ে নেবার জন্য, যেটি কিনা এগেইন একটা জেনারেলাইজড ভিউ অফ দ্য হোল বুক। তাহলে আমরা এই পর্যন্ত তিন ধরনের রিডিং স্কিলের উপরে আলোচনা করলাম। ওয়ান ইজ সিরিয়াস রিডিং, অ্যাভারেজ রিডিং অ্যান্ড ফাইনালি স্কিমিং। যে লানা, এতক্ষণ আমরা দেখলাম যে কি কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে হয় রিডিংয়ের ক্ষেত্রে। এখানে আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে তিনটে অ্যাপ্রোচ রয়েছে রিডিং। যখন আমরা কিছু পড়ছি সেক্ষেত্রে আমরা তিনটে অ্যাপ্রোচ যদি ফলো করি তাহলে আমাদের রিডিং কিন্তু অনেক সহজ হয়ে আসবে। সেই অ্যাপ্রোচগুলো হচ্ছে ফার্স্টলি টু গেট আ জেনারেল ওভারঅল পিকচার অফ এ সাবজেক্ট। যে কোনো একটি বিষয় সম্পর্কে একটি জেনারেল আইডিয়া করার জন্য আমরা বইটি পড়তে শুরু করতে পারি। দ্বিতীয়ত আ ডিটেইলড অর্গানাইজড নলেজ অফ ফ্যাক্টস অ্যান্ড আইডিয়াস। প্রথমটি হচ্ছে জেনারেল, একটি সার্বিক একটি আইডিয়া করতে চাচ্ছি, তারপরে আমরা ডিটেইলড আইডিয়া করতে চাচ্ছি, সেই বইটি বা বিষয়টির ডিটেইলে চলে যাচ্ছি, অ্যান্ড ফাইনালি আ রেফারেন্স অর আনসার টু আ ডিটেইল স্পেসিফিক কোয়েশ্চেন। যে কোনো একটি জিনিস পড়ার আগে আমাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে আসলে হোয়াট আর উই এক্স্যাক্টলি লুকিং ফর। যদি কোনো একটি সুনির্দিষ্ট কোয়েশ্চেন আমাদের মনে থাকে তাহলে আমরা ডাইরেক্টলি এই অ্যাপ্রোচটি ফলো করতে পারি। ডিয়ার লার্নার, এক্ষেত্রে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যেই মাত্র আমরা ডিসাইড করি যে একটা জেনারেল ওভারভিউ নিব তখন কিন্তু আমরা উই আর অ্যাকচুয়ালি মেকিং আ কাইন্ড অফ সার্ভে, তাই না? আমরা সার্ভে করি না? আমরা যে কোনো একটি জিনিস জানার জন্য কিন্তু প্রথমে বলি যে আমি ফিল্ড ওয়ার্ক করছি, একটি সার্ভে করছি। একইভাবে রিডিং স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু যেই মাত্র হাতে একটি বই পাচ্ছি, জেনারেল আইডিয়া যখন নিচ্ছি সেটি কিন্তু বইটির সম্পর্কে
আমরা একটি ছোট্ট সার্ভে করে ফেলছি। সো দিস ইজ কল্ড সার্ভে। আরেকটি জিনিস আপনি কি লক্ষ্য করেছেন, যখনই হাতে একটি বই আসছে, বইটির মধ্যে আসলে কয়েকটি কম্পোনেন্ট সবসময়ই থাকে। ফর এক্সাম্পল, আমি 4টি কম্পোনেন্টের কথা এখানে উল্লেখ করছি, আপনার কোর্স বুকে সেগুলো দেওয়া রয়েছে। দ্য টাইটেল পেজ, প্রিফেস অর ফরওয়ার্ড, table of contents, the text. Now, if we think about the title page-টা কি একদম বইয়ের শুরুতে থাকছে, তাই না? একটু চিন্তা করে দেখুন তো, বা আপনার নিজের বইটির দিকে তাকিয়ে দেখুন। টাইটেল পেজে থাকছে টাইটেল অফ দ্য বুক, তাই না? বইটির টাইটেল সেটি দেয়া থাকছে। তারপরে লেখকের নাম থাকছে, therefore the name of the author, এবং the date of publication of the book. তারপর আমরা আসি প্রিফেস বা ফরওয়ার্ড। প্রিফেস বা ফরওয়ার্ডে কি থাকে? এখানে আসলে বইটি কেন লেখা হয়েছে মূলত সে সম্পর্কে একটু ছোট্ট করে বর্ণনা দেয়া থাকে। তৃতীয়ত, টেবল অফ কন্টেন্টস, এটিও কিন্তু প্রত্যেক বইয়ে দেয়া থাকে, তাই না? টেবল অফ কন্টেন্টস হচ্ছে সূচিপত্র, যদি আমি বাংলায় বলতে চাই। ফাইনালি, দ্য টেক্সট। এখন যদি আমার মনে হয় যে হ্যাঁ এই বইটি আমি পড়ব, তাহলে আমাকে পড়তে হবে টেক্সট। টেক্সট হচ্ছে দ্য মেইন বডি অফ দ্য হোল বুক। এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করেছি তা হচ্ছে একটু জিস্টের মতো। হাউএভার, টেক্সট হচ্ছে বইটির ডিটেইলড ভার্সন। কাজে যা কিছু আমার টেবিল অফ কন্টেন্টে ছিল তা সব কিছুই এখন প্রতিফলিত হবে এই টেক্সটের মাধ্যমে। ডিয়ার লার্নার, এক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটু লক্ষ্য করতে বলছি, সেটি হচ্ছে আমরা যখন টেবিল অফ কন্টেন্টের দিকে তাকাবো তখন কিন্তু আসলে ডান পাশে পেজ নাম্বারও দেওয়া থাকে। সেক্ষেত্রে একটি চ্যাপ্টার কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে এটিও কিন্তু আমরা ধারণা করতে পারি, এবং সে থেকে বুঝতে পারবো যে এই চ্যাপ্টারটি লেংথ কতখানি, কত বড়। তাছাড়াও অনেক বই অ্যাপেন্ডিক্স থাকে, বিবলিওগ্রাফি থাকে এবং গ্লসারি থাকে। তাছাড়াও কখনো কখনো ইন্ডেক্সও থাকতে পারে। আরেকটি বিষয় সেটি হচ্ছে দ্য টেক্সট। টেক্সটের ক্ষেত্রেও আমরা একটি ব্যাপার মনে রাখতে পারি, সেটি হচ্ছে প্রতিটি চ্যাপ্টারের একটি চ্যাপ্টার হেডিং থাকে, তাই তো? এখন চ্যাপ্টার হেডিং থেকেই কিন্তু আমি বুঝে নিতে পারি যে এই পুরো চ্যাপ্টারটি কিসের উপরে লেখা, এবং চ্যাপ্টারের আন্ডারে সাব হেডিংস থাকতে পারে, যার ফলে এই সমস্ত ব্যাপার সাব হেডিংসগুলো কিন্তু আমাকে সাহায্য করবে খুব তাড়াতাড়ি ওই চ্যাপ্টার সম্পর্কে একটি ধারণা দেবার জন্য। আরেকটি জিনিস উল্লেখযোগ্য, সেটি হচ্ছে প্রতি চ্যাপ্টারের একটি ওপেনিং প্যারাগ্রাফ থাকবে, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, প্লাস একটি কনক্লুডিং প্যারাগ্রাফ। ইফেক্টিভ রিডিংয়ের জন্য ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এবং কনক্লুসিভ প্যারাগ্রাফ এই দুটো যদি আমরা চট করে পড়ে নিই, তাহলেও কিন্তু পুরো চ্যাপ্টার সম্পর্কে একটি সামারি বা একটি সম্পূর্ণ ধারণা আমরা খুব সহজেই পেতে পারি। ডিয়ার লার্নার, লেসন 5.1 যার টাইটেল ছিল টেক্সট বুক 1, সেখান থেকে আমরা দেখেছি যে রিডিং স্কিলসগুলো কী কী ধরনের রিডিং অ্যাপ্রোচ হতে পারে, এবং যখন আমাদের হাতে একটি বই আসছে সেই বইটির মেইন কিছু কম্পোনেন্টস আমাদেরকে বইটি সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে। এই জিনিসগুলো আমরা দেখেছি। লেসন 5.2 এটিও টেক্সট বুক নিয়ে ডিল করছে, and it is titled as Textbook 2. After you are through this আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসতে কোনো সমস্যা হয়নি তো? ঠিক আছে, চলুন ক্লাসে যাওয়া যাক। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি। সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ের এই ক্লাসটি। আপনারা জানেন যে আইসিটি বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশ সরকার কম্পালসারি করেছে আমাদের মাধ্যমিক লেভেলে। সেখানকার আইসিটি বিষয়ের অধ্যায় 1 থেকে প্রাত্যহিক জীবনে আইসিটি, সেখান থেকে নেয়া আজকের এই পাঠটি।
চলুন আমরা শুরুতে একটা ভিডিও দেখি। কি দেখতে চাই? ওকে। কি এই সাউন্ড কি আমরা শুনি কখনো কখনো? একজনের কাছ থেকে শুনতে চাই, এটা কিসের সাউন্ড এবং কেন শুনি? কে বলবেন? ওকে, আপনি। টেলিফোনের রিংটোন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি বলেন। স্যার, এটা পূর্বে অ্যানালগ টেলিফোনের রিংটোন ছিল। আচ্ছা, আরেকজনের কাছ থেকে শুনতে চাই, আপনি বলেন। আপনি? এটা একটা ঘড়ির অ্যালার্মের শব্দ। ভেরি গুড। এটি আমরা কি ব্যবহার করি, কখন, কেন ব্যবহার করি? এটি কি এরকম? এটি কি বিষয়টা এরকম? আমরা কি এই ধরনের শব্দ ব্যবহার করে আমরা কি ঘুম থেকে ওঠার চেষ্টা করি সকালবেলা? করি, তাই না? এখানে আসলে আমি যে সহযোগিতাটা নিলাম, এটা কিসের সহযোগিতা নিলাম? প্রযুক্তির সহযোগিতা নিলাম। কোথায় নিলাম, কার জন্য নিলাম? আমার নিজের জন্য নিলাম, তাই না? তাহলে প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমি আমার দৈনন্দিন কাজগুলোকে এভাবে সহজ করতে পারি, তাই না? চলুন আজকে তাহলে আমরা ঠিক এমনই একটি বিষয়, ব্যক্তি জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দেখি যে কোথায় কিভাবে এই তথ্য প্রযুক্তি আমি আমার জীবনে, প্রাত্যহিক জীবনে এটি ব্যবহার করতে পারি। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হলো ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। চলুন প্রথমে দেখে নেই কি আছে আমাদের জন্য এই পাঠটিতে, অর্থাৎ শিখনফল। দুইটা স্কিল আমরা আমাদের এই ক্লাস থেকে অর্জন করব। প্রথমত, ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপকরণের একটি তালিকা আমরা তৈরি করব। তারপর যেটি করব, ব্যক্তি জীবনে তথ্য প্রযুক্তির এই যে ক্ষেত্রগুলো, এগুলোকে আমরা ব্যাখ্যা করব। এই দুইটা স্কিল আমরা আমাদের আজকের পাঠ থেকে অ্যাচিভ করার চেষ্টা করব। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক মূল পাঠে। আমি মূল পাঠে যাওয়ার আগে আপনাদের কাছে যেতে চাই, অর্থাৎ আপনারা কে কোথায় এইভাবে ব্যক্তি জীবনে তথ্য প্রযুক্তি ব্যবহার করেন, এরকম দু একটি ক্ষেত্রের নাম বলবেন। একটা প্রথমেই যেটা আমরা দেখলাম যে ঘুম থেকে ওঠার জন্য আমরা এটি ব্যবহার করি। আর কোথায় কোথায় ব্যবহার করি আপনারা এরকম একটু ক্ষেত্রের নাম বলেন। ক্ষেত্রের নাম বলেন। ব্যক্তি জীবনে তথ্য প্রযুক্তি। ভেরি গুড। একটি আসছে, সেটি হলো যোগাযোগ। আর শিক্ষা। ভেরি গুড। শিক্ষায়। আর ব্যবসায়। আর কোথায় ব্যবহার করা যায়? চিকিৎসা। ভেরি গুড। গবেষণায়। আবার একজন বলেছেন বিনোদন। আর কোথায় ব্যবহার করা যায়? একজন বলেছিলেন নিরাপত্তার কথাটি। ভেরি গুড। তাহলে দেখুন যে আপনারাই বলেছেন যে ক্ষেত্রগুলো, একটি হলো যেমন চিকিৎসা, ব্যবসা, যোগাযোগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ, শিক্ষায় ব্যবহার করতে পারি, নিরাপত্তায় ব্যবহার করতে পারি, বিনোদনে করতে পারি, গবেষণায় করতে পারি। এই জায়গাগুলো আছে যেসব জায়গাগুলোতে আমি আমার ব্যক্তি জীবনে এই তথ্য প্রযুক্তির সহায়তাগুলো নিতে পারি। চলুন
যে কথাগুলো আপনি বলেছেন এগুলো আমরা একটু ভালোভাবে বিস্তারিতভাবে দেখি যে আসলে ঠিক কীভাবে এই সেক্টরগুলোতে তথ্য প্রযুক্তি আমি আমার প্রয়োজনে ব্যবহার করতে পারি। এটি কি হচ্ছে এখানে? কি দেখি আমরা টিভি? আমরা কি দেখি? তারপরে এটি কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে? এটি ভেরি গুড। এটি তাহলে এই জায়গাটিতে ব্যবহার হচ্ছে, তাই না? ওকে, অনেক ধন্যবাদ আপনাদের। আরো কিছু জায়গা আছে, তাই না, বিনোদনের বেলায় যেগুলো আমরা ব্যবহার করে থাকি। কি এমন ক্যাসেট প্লেয়ার দিয়ে গান শুনতাম না আমরা? এখনো শুনি। আবার মোবাইল ফোনে এখন যেটি হয়েছে যে ক্যাসেট প্লেয়ারের জায়গাটি দখল করে নিয়েছে মোবাইল ফোন কিংবা সিডি, তাই না? তাছাড়া এগুলো দিয়ে তো আমরা বিনোদনের কাজগুলো করে থাকি, তাই না? যেমন ক্যামেরা, মোবাইল ফোনের যে ক্যামেরা, সেগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের বিনোদনের কাজগুলো সম্পন্ন করে থাকি। এবার চলুন যাই ব্যক্তিগত যোগাযোগ। আপনারা ইতিমধ্যে বলেছেন যোগাযোগের যে কথাটি। চলুন এবার এটা দেখি যে কোথায় হতে পারে এই যোগাযোগগুলো। প্রথমে যেটি আসছে কি চিনি তো আমরা, এটি এই চেহারাটি পরিচিত সবার কাছে। ফেসবুক। কি কার কার আছে ফেসবুক? অনেকেরই আছে, অনেকগুলো হাত দেখতে পেয়েছে, অনেক ধন্যবাদ। বসুন। তাহলে এর মাধ্যমে কি যোগাযোগ রক্ষা করা যায়? নিঃসন্দেহে আমরা খুব দ্রুত একজনের সাথে আরেকজনের যে যোগাযোগটি সেটা আমরা করতে পারি ফেসবুকের মাধ্যমে। তারপরে এটি SMS অথবা মেইল। তো SMS অথবা মেইল দিয়ে কি আমরা যোগাযোগ করে থাকি? ভেরি গুড, আমরা এটি দিয়েও যোগাযোগ করে থাকি। নিশ্চয়ই এ ধরনের যোগাযোগ আমাদের মধ্যে হয়ে থাকে, তাই না? তাহলে আপনারা যে কথাটি বলেছেন যোগাযোগের বেলায় তথ্য প্রযুক্তি কি করছি তো আমরা। চলুন তারপর যাওয়া যাক। দেখুন তো এটা কি চিনতে পারেন কেন? আপনারা হাত দেখাবেন যে কথা বলতে চান। আপনি বলেন। ই বুক রিডার। ভেরি গুড। কি সবাই একমত? ঠিকই বলেছেন, এটা আসলে ই বুক রিডার। দেখেছেন কখনো এমন ই বুক রিডার? দেখেন নাই? দেখেন এখন যে স্মার্টফোনগুলো পাওয়া যায়, এই স্মার্টফোনগুলোর মধ্যে এরকম ই বুক রিডারগুলো থাকে। আপনারা একটু দেখুন, আমি অন্তত একজনকে দেখাচ্ছি। আসেন। স্মার্টফোনগুলোতে এখন এই ই বুক রিডারগুলো থাকে। এটি শুধু ইশারা করলেই চলতে থাকে। এখানে অনেকগুলো বই আছে, শেক্সপিয়ারের অনেকগুলো বই। আমি যেমন জুলিয়াস সিজার পড়তে চাই, এটাতে ক্লিক করা হলো। আপনি একটু ক্লিক করে দেখুন, জাস্ট ইশারা করলেই এটি ওপেন হয়ে যাবে। এই যে আসতেছে। এখন আপনি পেজ উল্টান, কি করা যায়? তাহলে ইবুক রিডার দিয়ে কিন্তু আমরা এখন বই পড়তে পারি। আরো মজার যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই, আপনি যদি চান যে এটি পড়ে পড়ে আপনাকে শোনাবে, সেই ব্যবস্থাটিও আছে। অর্থাৎ আপনি এটি অন করে দিয়ে যদি বলেন যে তুমি আমাকে পড়ে পড়ে শোনাও, সে শোনাবে। এবং আরও একটি মজার তথ্য, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি মজার তথ্য যেটি, সেটি হলো আপনি যদি তরুণ কণ্ঠে শুনতে চান, সেই সুযোগটি আছে। আপনি যদি চান যে এটি বৃদ্ধ কণ্ঠে শুনবেন, সেটিও আছে। তাহলে ইবুক রিডার এমনই একটি বিষয় যেটা দিয়ে আপনি আপনার এই পড়াশোনার একটি চাহিদাও আপনি পূরণ করতে পারেন। এটা হলো এক। আর যদি আপনি স্মার্টফোন না থাকে, যদি আপনি ল্যাপটপে করতে চান, তাহলে ল্যাপটপে একটা সফটওয়্যার আছে ইবুক রিডার অথবা রিড প্লিজ। এই দুইটার যে কোনো একটা যদি আপনি ডাউনলোড করে নেন, তাহলে ইবুক রিডারের কাজটি করবে আপনাকে। ঠিক আছে, চলুন যাই। তারপর দেখুন তো চিনুন কিনা এটা কি? এটি উইকিপিডিয়া। উইকিপিডিয়া, হ্যাঁ, উইকিপিডিয়া কি আমরা ব্যবহার করি? কোথায়, কেন ব্যবহার করি বলুন তো? কোনো শব্দের অর্থ জানার জন্য উইকিপিডিয়ার সাহায্য আমরা মাঝে মাঝে নিই, এটা আমাদের নিতে হয়। তাহলে এই যে দুইটা বিষয় আমরা এখানে দেখলাম, এগুলো কিসের সাথে সম্পৃক্ত? শিক্ষার সাথে। ভেরি গুড। এগুলো আসলে শিক্ষার সঙ্গে। ইতিমধ্যে আপনারা এটিও বলেছেন যে শিক্ষায় আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি। চলুন দেখি এরপর কি আছে। ই কমার্স। আপনারা কি বলেছেন ই কমার্সের কথা? আরো একজন হাত দেখাচ্ছেন, প্রশ্ন আছে আপনার, শুনতে চাই আপনার প্রশ্ন। ইন্টারনেট ইউজ করে
আমি আমার সাবজেক্ট রিলেটেড কিংবা আনুষঙ্গিক বইপত্রগুলো কিভাবে সেই কন্টেন্টগুলো আমি কিভাবে মানে পড়তে পারবো, আমি কিভাবে এই সহযোগিতাটা পেতে পারি? আপনার প্রশ্নটা অনেক সুন্দর। আপনি কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছেন? আমি এখন যেরকম কন্টেন্ট ব্যবহার করছি, ডিজিটাল কন্টেন্ট, এরকম কিছু এই ধরনের কন্টেন্ট যে কোনো সাবজেক্টের? অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আসলে এই প্রশ্নের উত্তর হলো যে এই কন্টেন্টগুলো এখন ইন্টারনেটে পাওয়া যায়। যেমন আমাদের একটি সাইট আছে, সাইটটি আপনারা যদি লিখে রাখেন www.teachers.gov.bd, যেটাকে আমরা আদর করে ডাকি শিক্ষক বাতায়ন নামে। কখনো কখনো এটাকে টিচার্স ব্লগও বলা হয়। এই শিক্ষক বাতায়ন থেকে এই ধরনের কন্টেন্ট আপনি আপনার যে কোনো বিষয়ে নিয়ে শিক্ষায় আপনি এটি ব্যবহার করতে পারেন। তাহলে অ্যাড্রেসটি মনে থাকবে আমাদের www.teachers.gov, অর্থাৎ গভর্নমেন্ট থেকে gov.bd। এই অ্যাড্রেসে ঢুকে সেখান থেকে আপনার সাবজেক্টিভ যে কোনো কন্টেন্ট নেওয়া যাবে। আপনাদেরকেও ধন্যবাদ। এবার চলুন যাওয়া যাক। আপনারা বলেছেন একটু আগেই ই কমার্সের কথা, ছিল কি এখানে? ব্যবসা বাণিজ্যের কথা আপনারা বলেছেন। এই কাজটি অথবা এই সুবিধাটিকে আমরা প্রযুক্তি ব্যবহার করে নিতে পারি? চলুন তো দেখি কিভাবে নেওয়া যায়। এটিএম বুথ দিয়ে যেমন আমরা টাকা ট্রানজাকশন করতে পারি, প্লাস আমি টাকা জমা দিলাম, সাথে সাথে আমার অ্যাকাউন্টে চলে গেল, আমি বাইরে বের হয়ে আমি এটিএম কার্ড দিয়ে টাকা। অনেক ধন্যবাদ, সুন্দর একটি আইডিয়া আপনি দিয়েছেন যে এটিএম কার্ডের মাধ্যমে ওই বুথ থেকে টাকা দেয়া নেয়ার যে বিষয়টি, এটি আপনি খুব সুন্দর বলেছেন। এর সাথে আমি আরেকটু যোগ করতে চাই, এখন কিন্তু টাকা আপনার দেয়া নেওয়ার প্রয়োজন নাই। সুপার শপগুলোতে যদি সেই কার্ডটি আমি নিয়ে যাই, আমি কিন্তু আমার যে কোনো কেনাকাটা করে আমার নগদ টাকা কিন্তু পেমেন্ট করতে হয় না। আমি কিন্তু সেখানে কার্ড ঘষে অথবা স্ক্র্যাচ করে কিন্তু আমি পেমেন্টটা দিতে পারি। আমি আসলে এই ধারণাটি দিতে চাই, যেমন ই কমার্সের যে বিষয়টি, এটি খুবই ওয়ান্ডারফুল একটি কনসেপ্ট। যেমন আমার মনে হয়েছে গত কিছুদিন আগে রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় বইটি আমার দরকার। রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয়, খেয়াল করুন, আমি যখন স্টলে গেলাম যে এই বইটি আমার দরকার, এখন স্টলে গিয়ে দেখি বইটি পাওয়া যাচ্ছে না। বললো যে রবীন্দ্রনাথের অনেক বই আছে কিন্তু এই বইটি নাই। তখন হঠাৎ করে আমার মাথায় আসলো, আমি কেন শুধু সময় নষ্ট করছি, আমি কেন ই কমার্সের দিকে যাচ্ছি না। তখন আমি ঢুকলাম রকমারি.com, নিশ্চয়ই আপনারা শুনেছেন রকমারি.com-এ। ওখানে ঢুকে গিয়ে আমি আমার বইয়ের নামটি লিখে বললাম যে তোমাদের কাছে কি বইটি আছে, দরকার। তখন সাথে সাথে ওরা আমাকে SMS দিল, বললো যে হ্যাঁ বইটি আছে এবং দাম হলো এত। এবং আরও মজার বিষয় ছিল যে মেলার পরে হওয়াতে তারা আমাকে আরও 25% ডিসকাউন্ট দিয়েছে মূল দাম থেকে। ফলে এই সুবিধাটি আমি নিয়েছি। তাহলে দেখুন যে ই কমার্সের বেলায় আপনি এই যে দুর্লভ কোনো বিষয়ের জন্য অযথা সময় নষ্ট না করে প্রযুক্তির সহযোগিতা নিয়ে ঘরে বসে কিন্তু আমি আমার কেনাকাটাটি করতে পারছি। তাহলে আমরা কি এই সুবিধা নিতে চাই? এবং আমরা আমাদের শিক্ষার্থীদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিব, তাদেরকে বলে দিব যে তুমি কিন্তু এখন এই সুবিধাগুলো নিতে পারো। এখানে যে চিত্রটি পাশে দেখা যায় ডান দিকে, আপনারা খেয়াল করুন কি আছে এখানে। নিশ্চয়ই ই কমার্সেরই আওতায় এটি আরেকটি সার্ভিস। আমরা এখন কিন্তু মোবাইল ব্যাংকিংও করে থাকি, তাই না? সুতরাং প্রযুক্তির এই সহযোগিতা কিন্তু আমাদের জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দিয়েছে। ই ব্যাংকিং, দেখুন তো এই দুইটা চিত্র কি বাংলাদেশ রেলওয়ে কি ই টিকেটের সার্ভিস চালু করেছে? আমরা কি নিচ্ছি এই সুবিধা? অনেকেই নিয়ে থাকি। হ্যাঁ, আমরা অনেকেই সুবিধাটা নিয়ে থাকি। পাশে আরেকটা চিত্র দেখেন, এটা কি বলুন তো আমাকে? জিপিআরএস। আমাকে যদি আরেকটু সহজ করে বলেন, কে বলবেন? কার কাছ থেকে শুনবো? চিত্রটি দেখে কি মনে হয়? জিপিআরএসটা কেন ব্যবহার করা হয়? না, আমি আপনার প্রশ্নের উত্তর পরে দেবো। আগে জানতে চাই আপনাদের কাছ থেকে যে এই জিনিসটা দেখে কি মনে হয়, এটা আসলে কি জিনিস? রুট মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু আপনি আরেকটু খেয়াল করেন তো এই ডিভাইসটা কি আসলে? হাত দেখাচ্ছেন একজন, না আপনি আপনার কাছ থেকে নিতে চাই। হ্যাঁ, কিন্তু এই সিস্টেমটা কি বলে, কি কারো কি মনে আছে? জিপিএস। এটার নাম হলো জিপিএস। মিনিংটা কি মনে আছে? আচ্ছা, পরে আসবে। অনেক ধন্যবাদ, বসুন, পরে আসবে। এটি হলো আসলে জিপিএস। মিনিংটা একটু পরে আসবে, আমরা দেখব জিপিএসটা আমরা কেন ব্যবহার করি। আপনারা বলছিলেন
যে কোনো লোকেশন জানার জন্য আমরা জিপিএসটা ব্যবহার করি। তাহলে যাতায়াতের বেলায় আমরা কিন্তু এই সার্ভিসগুলো নিতে পারি। একদিকে ই টিকিট, অন্যদিকে আপনি হয়তো এখান থেকে যাবেন কুমিল্লায়, কিন্তু আপনি চিনেন না রাস্তাঘাট, পথঘাট। আপনি এই আপনার কাছে যদি জিপিএস থাকে, আপনি যদি এখান থেকে লিখে দেন যে ঢাকা থেকে কুমিল্লা, সে আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আপনি যদি ভুল রুটে চলে যান, সে আপনাকে মেসেজ দেবে যে তুমি সঠিক পথে নেই, তুমি বাঁ দিকে যাও অথবা ডান দিকে যাও অথবা ঠিক আছো। সে কিন্তু আপনাকে সঠিক ডিরেকশন দিয়ে আপনাকে কুমিল্লায় নিয়ে যাবে। তাহলে এই জিপিএসও কিন্তু আমাদের জীবনকে অনেকটাই সহজ করেছে। কেমন করেছে তা আমরা আরও দেখব। দেখুন, জিপিএস এর ফুল মিনিং কি আছে? গ্লোবাল পজিশনিং সিস্টেম। দেখুন তো তাকিয়ে, গ্লোবাল পজিশনিং সিস্টেম বিশ্বের আসলে বিভিন্ন জায়গার অবস্থান, বিভিন্ন বিষয়ের অবস্থান জানার জন্য আমরা এই জিপিএস এর সহযোগিতা নিয়ে থাকি। আরেকটা চিত্র দেখুন, ঠিক একইভাবে আমরা এই জিপিএস সিস্টেমটি, প্রযুক্তিটি ব্যবহার করে সারা বিশ্বের কোথায় কি আছে সেই তথ্যগুলো কিন্তু আমরা সহজে এখন নিতে পারি। যেমন সিআইএ যখন আপনারা পাকিস্তানের যে ঘটনাটি ঘটেছিল যে লাদেন সম্পর্কে, আপনারা জানেন যে সিআইএ যখন এই চিত্রটি ধারণ করে সেখানে কিন্তু এই প্রযুক্তিটি ব্যবহার করেছিল তারা। সুতরাং এটি একটি চমৎকার প্রযুক্তি, যেটা দিয়ে সারা বিশ্বের কোথায় কি ঘটতেছে সেগুলো খুব মুহূর্তের মধ্যেই জানা যায়। আরেকটা বিষয় হলো, এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, সেটি হলো আপনারা গুগল আর্থ নাম শুনেছেন কিনা? গুগল আর্থ দিয়ে আপনি এখন কোথায় অবস্থান করতেছেন সেটাও জানা যায়, এবং আপনার এই বিল্ডিংয়ের চেহারাটা দেখা সম্ভব গুগল আর্থ দিয়ে। তাহলে আমরা কিন্তু জিপিএস এর মাধ্যমে কিংবা গুগল আর্থের মাধ্যমে কিন্তু আমাদের অবস্থান, লোকেশন এগুলো কিন্তু স্পষ্ট করতে পারি খুব সহজেই। এটি হলো গাড়ির মধ্যে আমরা যে জিপিএস ডিভাইসগুলো ব্যবহার করি সেটি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমার এখানেও এই জিপিএস সিস্টেমটা আছে। একটা স্মার্টফোন কিন্তু এখন অনেকভাবে আমাকে সহায়তা করতে পারে। দেখুন, জিপিএস একটু যদি খেয়াল করেন যে এখন যদি আমি এখানে আমার ডেস্টিনেশন ঠিক করে দেই, আমি যদি এখন বলে দেই যে আমি কোথা থেকে কোথায় যাব, সে কিন্তু এটা নিয়ে নেবে এবং এখান থেকে আমার যাত্রা শুরু। এখন আমি যেদিকে যাব এরো চিহ্নটা কিন্তু ওই দিকে যাবে এবং সঠিক পথে থাকবে। আমি যদি বাঁ দিকে যাই, এরো চিহ্ন এদিকে যাবে, অর্থাৎ আমাকে বলবে যে না, তুমি ভুল পথে যাচ্ছ। তাহলে এটা হলো জিপিএস, খুব চমৎকার একটা বিষয়। আপনার স্মার্টফোনগুলোতে এখন এই সুবিধাগুলো নেওয়া যায়। আপনি চাইলেই ই বুক রিডার, এই জিপিএস সিস্টেম সেগুলো কিন্তু নিয়ে দিতে পারেন। কি করা যাবে তো এগুলো? আর এখন একটা স্মার্টফোনের দাম কিন্তু অনেক কম। হ্যাঁ, এবার আপনার প্রশ্নটা নিতে চাই, এবার বলুন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্নটা হলো স্যার, র্যাবরা তাহলে কি অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে জিপিএস কি ব্যবহার করতে পারবে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুবই ভাইটাল একটি প্রশ্ন আপনি করেছেন, সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমাদের র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, তারা যে খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করে, এটি করার পিছনে অন্যতম ভূমিকাটি পালন করে হলো এই জিপিএস, এবং তারা এই প্রযুক্তির সহায়তা নিয়ে তারা তাদের কাজটি সম্পন্ন করে থাকে। এখন বিভিন্ন আমরা যে কি আমরা করি প্রয়োজনে, এটি কোন ধরনের মানে এটি কি, সেখানে ফোন করে কি সেবাটা নেওয়া যায়? চিকিৎসা সেবা বা টেলিমেডিসিন যেটাকে আমরা বলি। ভেরি গুড। আসলে আমরা কিন্তু এখন প্রযুক্তি ব্যবহার করে যখন তখন এই সুবিধাগুলো কিন্তু নিতে পারি। ইভেন কিছু কিছু সাইট আছে টেলিমেডিসিনের, যেখানে বসে আপনি সরাসরি ডক্টরকে প্রশ্ন করতে পারেন এবং সে আপনার কথা শুনে আপনাকে অ্যাডভাইস করবে। দেখুন, তাছাড়া আরেকটা বিষয়ের সাথে সাথে সেটি হলো আবহাওয়া সংক্রান্ত। আপনি চাইলে আবহাওয়ার যে কোনো তথ্য এখন প্রযুক্তি ব্যবহার করে নিতে পারেন, সেই সুযোগটিও থাকছে। এবার আমরা একটা ভিডিও দেখব, ছোট্ট একটা ভিডিও। কি সবাই তৈরি? চলুন দেখে নিই ভিডিওটি। আমি মানিকগঞ্জ সদর উপজেলার তুলসী গ্রামে। মর্নিং বা গুড মর্নিং বাবা, তোমার আজকে পরীক্ষা? আমার তো স্কুলে যেতে ইচ্ছে করছে না, শরীর ভালো লাগছে না। তুমি এক কাজ করো, কি যত বলো না আমার অ্যাডভার্টাইজমেন্ট কমপ্লিট। আচ্ছা মা। কেমন লেগেছে আপনাদের? ভিডিওটা দেখানোর আরেকটি উদ্দেশ্য আছে আমার। উদ্দেশ্যটি হলো, এতক্ষণ আমরা আমাদের এই তথ্য প্রযুক্তির দৈনন্দিন ব্যবহার নিয়ে অনেক আলোচনা করেছি। এর বাইরে আর কোথায় কোথায় তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায় এটি নিয়ে আপনারা কাজ করবেন, অর্থাৎ আপনাদের জন্য একটি দলগত কাজ।
ক্লাসে আলোচনা হয়নি এমন আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা আপনারা তৈরি করবেন। আপনারা 6 জন করে একটা দল করে ফেলবেন। খুব দ্রুত আমি আপনাদেরকে পোস্টার পেপার দিব এবং সেই পোস্টার পেপারে বুলেট পয়েন্টে আপনারা আপনাদের কথাগুলো লিখবেন। মাইক্রো প্রসেসর থেকে একজনকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মাইক্রো প্রসেসরের পক্ষ থেকে বলছি। বর্তমান সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের তথ্য প্রযুক্তিটা কিভাবে শিক্ষাক্ষেত্রে জীবনযাপনে ব্যবহার করতে পারে, আর তা বিশ্বের সব জায়গাগুলোতে কি কি কাজে আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে সব ঘরে বসেই সেই খবরগুলো পেতে পারি এবং কোনো তথ্য পাঠাতেও পারি এবং নিতেও পারি। আর দুর্যোগের ব্যবস্থাপনা, কোনো দুর্যোগ আসলে আমরা কি কি পদক্ষেপ নিব এই বিষয়ে আমরা জানতে পারি এবং নিজেদের নিরাপত্তাটা আগে থেকেই আমরা প্রস্তুত থাকতে পারি নিরাপত্তার বিষয়ে। আর অডিও ও ভিডিও কনফারেন্স করে থাকি আমরা ইন্টারনেট ও ইমেইলের মাধ্যমে। আর বর্তমানে পরীক্ষার ফলাফল, ভর্তি সব কিছুই তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের দলীয় কাজ করে এইমাত্র উপস্থাপন করেছেন। আর দলীয় কাজ থেকে যে বিষয়গুলো এসেছে, যে ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার আমরা আরও ব্যাপকভাবেও করতে পারি। যেমন আপনারা বলেছেন, রাউটারের কথা বলেছেন, যে নিজের গৃহকে, নিজের বাসস্থানকে কেমন করে ওয়াইফাই করে ফেলা যায়। বলেছেন অডিও কনফারেন্সিংয়ের কথা, ভিডিও কনফারেন্সিংয়ের কথা। এমন অনেক ক্ষেত্রের কথা আপনারা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, যেগুলো দিয়ে আসলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার করতে পারি। তথ্য প্রযুক্তির ব্যবহার যেগুলো দিয়ে আমি আমার যোগাযোগটি রক্ষা করতে পারি উইদাউট এনি কস্ট। আমি যদি শুধু নেটে থাকি তাহলে ভাইবার ব্যবহার করে কেমন করে অন্যের সঙ্গে যোগাযোগটা রক্ষা করা যায়। আপনারা এটাও বলেছেন যে হোয়াটসঅ্যাপের সহযোগিতা নিয়ে কেমন করে টেক্সট মেসেজগুলো আমরা আদান প্রদান করতে পারি উইদাউট এনি কস্ট। বন্ধুরা, কেমন লাগলো ক্লাসটি? আশা করছি ভালো। কি এখন থেকে ব্যক্তি জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার করা যাবে তো? সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আজ পরিবার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের বিএড প্রোগ্রামের আবশ্যিক কোর্স আপনারা জানেন, মাধ্যমিক শিক্ষা শিক্ষাক্রম ও শিশুর ক্রমবিকাস 1 EDBN 1313 এর মডিউল 1 ইউনিট 1 এবং অধিবেশন 1 থেকে আমরা আলোচনা করব। অধিবেশন 1 এর পরিবারের প্রকারভেদ এবং পরিবারের সম্পর্ক, সামাজিকীকরণের সাথে সামাজিকীকরণে পরিবারের কি ভূমিকা, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। পরিবার হচ্ছে আসলে, পরিবার বলতে আমাদের চোখের সামনে যে দৃশ্যপট ভেসে ওঠে সেটি হচ্ছে একজন বাবা, একজন মা এবং তাদের একজন বা একের অধিক সন্তান সন্ততি। সাধারণভাবে পরিবার বললে আমরা এমনি একটি ধারণা পাই, কিন্তু আমাদের পরিবারে অন্যান্য সদস্যরাও থাকেন, যেমন পরিবারের বয়োজ্যেষ্ঠ দাদা দাদু, নানা নানু কিংবা ফুপু খালা, মামা চাচা কিংবা চাচি মামি, এনারাও পরিবারের সদস্য হন। কোনো কোনো পরিবারে দেখা যায় কেবলই বাবা মা সন্তান সন্ততি, আবার কোনো কোনো পরিবারে অন্যান্য সদস্য। এভাবে আমরা পরিবারকে কল্পনা করে নিই। পরিবার আসলে মানুষ গঠন করেছিল একটি নিরাপত্তার জন্য, একটি সুরক্ষা পাবার জন্য, এবং সেই পরিবারের ভেতরে বংশ বিস্তারের উদ্দেশ্যে এবং তার যৌন প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে, ভরণ পোষণ খাদ্যের নিশ্চয়তার উদ্দেশ্যে এবং বংশ বিস্তারের উদ্দেশ্যে, যে পরবর্তী প্রজন্ম যেন তারা রেখে যেতে পারে। একজন প্রাপ্তবয়স্ক নারীর সাথে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বিবাহের মাধ্যমে যে সামাজিক অনুমোদন দেয়া হয় তাদেরকে একত্রে বসবাস করবার, সেটি হচ্ছে পরিবার। পরিবার সম্পর্কে অনেকে অনেক
কথা বলেছেন। আপনাদের যে বইটি আছে সেখানে বিস্তারিত সব আলোচনা আছে। আমি সেই আলোচনায় আজকে যাব না। আমি যে ব্যাপারটির উপরে আসলে জোর দিতে চাই সেটি হচ্ছে পরিবারের প্রকারভেদ বা বিভিন্ন ধরনের যে পরিবার। এখন এই পরিবারের প্রকারভেদকে আমরা কয়েকটি মানদণ্ডের মাধ্যমে বিভাজন করতে পারি, অর্থাৎ যে কয়েকটি মানদণ্ড নির্দিষ্ট করে সেই মানদণ্ডের ভিত্তিতে আমরা পরিবারকে বিভাজিত করতে পারি। সেই মানদণ্ডগুলো কি? মানদণ্ডগুলো হচ্ছে, প্রথম যে মানদণ্ড সেটি হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যা। আমি আবার বলছি, স্বামী স্ত্রীর সংখ্যা, অর্থাৎ স্বামী এবং স্ত্রীকে দিয়েই পরিবারের শুরু, যাত্রা শুরু। সেই স্বামী স্ত্রীর সংখ্যার উপরে পরিবারের একটি ধরন দাঁড়ায়। সেটি হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার উপরে আমরা 3 ভাগে পরিবারকে ভাগ করতে পারি। এক হচ্ছে বর্তমান সমাজে আমরা যেটি দেখি, এক পত্নিক অথবা এক পতি পরিবার। এক পত্নিক অথবা এক পতি পরিবার, অর্থাৎ একটি পরিবারে একজন স্বামী এবং একজন স্ত্রী থাকবে। তাদের বিয়ের মধ্যে দিয়ে যে পরিবার গড়ে উঠবে, একজন স্বামী একজন স্ত্রীর যে পরিবার, সেটি হচ্ছে এক পতি, অর্থাৎ সেই স্ত্রীটিরও একজন পতি এবং সেই স্বামীরও একজন পত্নী, এক পতি বা এক পত্নী পরিবার। দ্বিতীয় হচ্ছে বহুপত্নী পরিবার। আচ্ছা, আমি যে বললাম যে এক পতি বা এক পত্নী পরিবার, এটির আসলে উদাহরণ দেবার কি দরকার আছে? আপনাদের কি মনে হয়? আসলে আমাদের চারপাশে এখন এ ধরনের পরিবারই বেশি, বা আধুনিক সভ্য সমাজে এক পতি বা এক পত্নীক পরিবারের সংখ্যাই কিন্তু বেশি, তাই না? তাহলে আমরা বহুপত্নীক যে পরিবার সেটিতে আমরা আমাদের মনোযোগটি দেই। বহুপত্নীক পরিবারের উদাহরণ কি আপনারা দেখতে পান? সেটি হচ্ছে যে একজন স্বামী থাকবে, তার একাধিক, একের অধিক, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, একের অধিক পত্নী থাকবে, অর্থাৎ স্ত্রী থাকবে। এ ধরনের বহু পত্নীক পরিবারের উদাহরণ আমাদের কৃষি সমাজে ছিল প্রচলন, কারণ কৃষির জন্য অনেক মানুষের প্রয়োজন হয় শ্রম দেবার জন্য। সেখানে যদি সন্তান সন্ততি বেশি থাকে তাহলে কৃষিতে তাদের নিয়োগ করা যায়। সেই উদ্দেশ্য থেকে দেখা যায় যে কৃষি সমাজে অনেক সময় একাধিক বিয়ের প্রবণতা, বেশি সন্তান সন্ততির প্রবণতা ছিল আমাদের সমাজে। আর তাছাড়া আমাদের ধর্মমতে যদি আমরা বলি, আমাদের ইসলাম ধর্মে একাধিক বিয়ে অর্থাৎ 4 বিয়ের একটি প্রচলন আছে, যদিও আধুনিক সমাজে সেটি মানুষ করতে চায় না, কিন্তু কেউ করতে চাইলে করতে পারে। সে উদাহরণ আমরা খুঁজে পাই, অনেক পরিবার আছে এরকম। তো এই গেল বহুপত্নীক পরিবার। আর বহুপতি পরিবার, সেটি কি সম্ভব? কিভাবে সম্ভব? আমরা কি আমাদের চারপাশে একজন স্ত্রীর 2 জন স্বামী দেখতে পাই? না, বোধহয় পাই না। বর্তমান সভ্য সমাজে সেটি নেই, তবে একসময় আমাদের সমাজে এটির প্রচলন ছিল এবং আমাদের সমাজে একজন নারী তার একাধিক স্বামী নিয়ে পরিবার গঠন করেছে। আমরা পুরাণে পাই দ্রৌপদীর পঞ্চস্বামী। আপনারা নিশ্চয়ই শুনেছেন সে গল্প। দ্রৌপদীর পঞ্চপাণ্ডব, পঞ্চস্বামী ছিল। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের সমাজে যে এই বহুপতি পরিবারের প্রচলন ছিল সেটি পুরাণে উঠে এসেছে। আবার আমি একটু আগে যে বললাম যে বহু পত্নী পরিবার, সেটির প্রচলনও কিন্তু ছিল আমাদের সমাজে। আমরা কিন্তু তার স্বাক্ষর এখনো পাই, আমাদের রূপকথায় পাই। এই যে আমরা দ্রৌপদীর কাহিনী থেকে আমরা অনুমান করতে পারি যে আমাদের সমাজে একসময় বহুপতি পরিবার ছিল। এ গেল মোটামুটি স্বামী স্ত্রী সংখ্যার উপর ভিত্তি করে পরিবারের বিভাজন। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি পরিবারের কর্তৃত্ব বা ক্ষমতা। এটি হচ্ছে পরিবারের একটি প্রধান জিনিস, কর্তৃত্ব বা ক্ষমতা। এই কর্তৃত্ব বা ক্ষমতার উপর ভিত্তি করে পরিবারকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পিতৃপ্রধান পরিবার, আর একটি হচ্ছে মাতৃপ্রধান পরিবার। এখন এই বিভাজনগুলো এমনই যে এতই সহজ যে এর নাম থেকেই কিন্তু এর বিষয়টি পুরোপুরি আমাদের কাছে বোধগম্য হয়ে যায়। অর্থাৎ পিতৃপ্রধান, তার মানে পিতাই প্রধান। একটি পরিবার, সেখানে পিতা বা পিতাই হচ্ছে প্রধান ব্যক্তি এবং
তিনি কর্তৃত্বের অধিকারী, ক্ষমতার অধিকারী। তিনি সমস্ত ক্ষমতা সংরক্ষণ করেন এবং তিনি তার পরিবারের সদস্যদের উপর সেটা বাস্তবায়ন ঘটান, তার অধিকার, তার ক্ষমতা বাস্তবায়ন তিনি করেন, প্রয়োগ করেন। বাস্তবায়ন বলবো না, বলবো প্রয়োগ করেন। এবং প্রধান ব্যক্তি পিতা সমস্ত ডিসিশন, পরিবারের যত ধরনের যা যা করা হবে না, সেই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পিতাই নিয়ে থাকেন। আমাদের আধুনিক মুসলিম সমাজ বা খ্রিস্টীয় সমাজ যেগুলোই আছে, খ্রিস্টান পরিবার, মুসলিম পরিবার, সেগুলো বর্তমান সমাজে কিন্তু এই পিতৃপ্রধান পরিবারই বেশি। আর পরের যে বিভাজনটি রয়েছে মাতৃপ্রধান পরিবার, সেখানে মাই হচ্ছে পরিবারের সমস্ত কর্তৃত্বের বা ক্ষমতার অধিকারী এবং তিনিই প্রধান ব্যক্তি, তার সিদ্ধান্তে সবকিছু চলে। আমাদের পরিবারের অতীত ইতিহাস কিন্তু বলে যে আমাদের সমাজে পরিবার প্রথা শুরু হয়েছিল মাতৃপ্রধান পরিবার দিয়ে। কারণ সেটা যদি আমরা একটু কল্পনার চোখে দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে যখন সমাজে বিয়ে নামক প্রতিষ্ঠানটি প্রচলিত ছিল না, তখন অবাধ যৌনাচারের সমাজ ছিল। সেখানে একজন মা সন্তান জন্ম দিতেন, মাই ছিলেন সবকিছু। সেখানে পিতার পরিচয়টি জানা যেত না বা গৌণ ছিল। মাকে সবাই চিনত, মা সন্তান ধারণ করত, সেজন্য মাকে ঘিরেই সন্তানদের পরিবেশ ছিল, সন্তানদের ওঠা বসা ছিল এবং মাকে ঘিরেই একটি পারিবারিক পরিমণ্ডল তৈরি হতো। সেজন্য আমাদের শুরুটা হয়েছে মাতৃপ্রধান পরিবার দিয়ে। ধীরে ধীরে পুরুষতান্ত্রিক সমাজের ভেতরে আমরা যখন প্রবেশ করেছি, তখন আমাদের এই মাতৃতান্ত্রিকতাকে হরণ করে নেওয়া হয়েছে পুরুষতান্ত্রিকতা দিয়ে এবং বর্তমান সমাজে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পিতৃপ্রধান পরিবারের সংখ্যাটি বেশি। তবে কোনো কোনো সমাজে এখনো তার নজির খুঁজে পাওয়া যায়। বলুন তো কোথায়? আমি জানি নিশ্চিত আপনারা জানেন সেটি, তবে হয়তোবা এক্ষুনি মনে করতে পারছেন না। আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আমাদের গারো সমাজ, আপনারা নিশ্চয়ই পরিচিত গারোদের সম্পর্কে। সেই গারো সমাজে কিন্তু এখনো মাতৃপ্রধান পরিবার রয়েছে। মাতার দিক থেকে মাতাই প্রধান ব্যক্তি, তিনি সমস্ত কর্তৃত্বের অধিকারী। এই গেল পরিবারের কর্তৃত্ব বা ক্ষমতার উপর ভিত্তি করে পরিবারের বিভাজন। এরপরে আমরা বলতে পারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড, যেটি হচ্ছে বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারের বিভাজন। বিবাহোত্তর বাসস্থান সেটি কেমন? সেটি হচ্ছে আমরা বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারকে তিনটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পিতৃবাস পরিবার, দুই হচ্ছে মাতৃবাস পরিবার এবং তিন হচ্ছে নয়াবাস পরিবার। তার মানে হলো পিতৃবাস থেকে বোঝা যাচ্ছে পিতার বাস বা পিতার বাসস্থান, যেখানে অর্থাৎ যে পুরুষ এবং যে নারীর মধ্যে বিয়ে হচ্ছে এবং বিয়ের মধ্য দিয়ে তারা পারিবারিক জীবনে প্রবেশ করছে, সেই পরিবারটি, সেই নববধূ তার স্বামীর পিতার নিলয়ে বা পিতার আশ্রয়ে, পিতার বাসস্থানে গিয়ে তার নতুন জীবন শুরু করছে এবং পরিবার শুরু করছে। এটি হচ্ছে পিতৃবাস পরিবার। এরপর মাতৃবাস পরিবার। মাতৃবাস পরিবারে স্বামী স্ত্রীর মায়ের বাসস্থানে গিয়ে বিয়ের পরে উঠছে এবং পরিবার বা পারিবারিক জীবন শুরু করছে। আমি একটু আগে আপনাদেরকে বলেছি গারো সমাজের কথা। সেই গারো সমাজে দেখা যায় যে আমাদের সমাজে যেমন মেয়েটি কাঁদতে কাঁদতে ছেলের বাড়িতে চলে যায়, গারো সমাজে ছেলেটি কাঁদতে কাঁদতে যায় না, তবে ছেলেটি তার স্ত্রীর সাথে স্ত্রীর মায়ের গৃহে গিয়ে বসবাস শুরু করে এবং পারিবারিক জীবনের গোড়াপত্তন করে। এটি হচ্ছে মাতৃবাস পরিবার। এরপরে আমরা বলেছি নয়াবাস পরিবার। নয়াবাস পরিবারটি কেমন? একটা গল্প বলি। আমার পরিচিত একজন, তিনি বলছেন তার একটি ছেলে, তিনি ছেলেকে বিয়ে দেবেন এবং আমাকে বলছেন যে বিয়ের পর আমি একটি বাসা ভাড়া করেছি, নতুন একটি ফ্ল্যাট, সেখানে আমার ছেলের বউকে, ছেলেকে উঠিয়ে দেব। বিয়ের পরে তাদের বাসর ঘর ওই বাড়িতেই হবে। আমি বললাম যে কেন?
আপনার তো বড় ফ্ল্যাট, এখানে তো কোনো সমস্যা নেই। উনি বলছেন যে না, এটি সম্পর্ক ভালো রাখার জন্য আমি করছি। কারণ দেখা যায় বিয়ের পরে শাশুড়ি বউয়ে বিভিন্ন বনিবনা হয় না, ঝগড়াঝাটি লেগেই থাকে। আমি আমার একমাত্র ছেলের বউয়ের সাথে আমার সম্পর্কের তিক্ততা করতে চাই না, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলে বউকে আমি আলাদা বাড়িতে রাখবো এবং আমার সাথে ভালো সম্পর্ক যাতে তাদের বজায় থাকে। আমি শুনে আমার তখন এই নয়াবাসের কথাই মনে হয়েছে এবং সত্যি এই উদাহরণটি একেবারেই মিলে গেছে। নয়াবাস হচ্ছে এমনই একটি পরিবার যেখানে স্বামী স্ত্রী স্বামীর পিতার বাসস্থানে নয়, বা স্ত্রীর মাতার বাসস্থানে নয়, কিংবা স্বামী স্ত্রী কারোরই পিতা মাতার কোনো বাসস্থানে নয়, তাদের সম্পূর্ণ নিজস্ব একটি ভুবন, একটি নতুন বাসস্থানে গিয়ে তাদের পারিবারিক জীবন শুরু করে। সেটি হচ্ছে নয়াবাস পরিবার। পাশ্চাত্য সমাজে কিন্তু এ ধরনের আমরা প্রচলন দেখি, কারণ হচ্ছে সেখানে 18 বছর হলেই ছেলেমেয়েরা স্বাধীন হয়ে যাচ্ছে, তারা তাদের মতো কাজকর্ম করছে এবং বিয়ে করে নতুন জীবন শুরু করছে নিজেদের মতো করে। নয়াবাস পরিবারের উদাহরণটি পাশ্চাত্য সমাজে বেশি, তবে ইদানিং আমাদের শহরের আধুনিক সমাজেও এর প্রচলন কিন্তু যথেষ্টই দেখা যায় এবং আমরা এর প্রবণতা বাড়তেই দেখছি এই ধরনের নয়াবাস পরিবারের। এরপরে বংশানুক্রমে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বংশানুক্রম বলতে আমরা যেটা বোঝাতে চেয়েছি, অর্থাৎ যে পরিবারটি একজন স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে বিয়ের মধ্য দিয়ে পরিবারটি গঠিত হবে, সেই পরিবারে বংশ পরিচয়, পিতার পরিচয় পরিচিত হবে এবং উত্তরাধিকার ও পিতার দিক থেকে আসবে। এটি হচ্ছে বংশানুক্রমিক পরিবার। পিতৃ বংশানুক্রমিক পরিবার এবং মাতৃ বংশানুক্রমিক পরিবার। পিতৃ বংশানুক্রমিক পরিবার হচ্ছে সন্তান সন্ততি পরিবারের পিতার পরিচয় পরিচিত হবে, পিতার বংশের উত্তরাধিকার হবে এবং সম্পত্তির উত্তরাধিকার পাবে। এটি হচ্ছে পিতৃবংশীয় বংশানুক্রমিক পরিবার। আর তেমনিভাবে মাতৃবংশানুক্রমিক পরিবার, মাতার দিক থেকে বংশ পরিচয় পরিচিত হবে সন্তান সন্ততি, মাতার দিক থেকে উত্তরাধিকার পাবে এবং মাতার দিক থেকে সম্পত্তির অধিকারী হবে। এই যে গারো সমাজের পরিবারগুলোর কথা বারবার উদাহরণে উঠে আসছে আমাদের, গারো স্ত্রী তার মায়ের দিক থেকে সম্পত্তি পেয়ে থাকে এবং তার পদবি পরিচিতি সবই মাতৃতান্ত্রিকতার দিক থেকে মায়ের বংশানুক্রমিকভাবে আসে। এরপরে শেষ যে মানদণ্ডটি আমাদের আজকের আলোচনা, সেটি হচ্ছে আকার। এবং আমরা সাধারণত পরিবারকে এই দৃষ্টিকোণ থেকেই বেশি দেখে থাকি। পরিবারকে আকারের উপর ভিত্তি করেই কিন্তু বিভাজনটি বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়। সেই আকারটি হচ্ছে 3 ভাগে বিভক্ত। আকারের ভিত্তিতে পরিবার 3 ভাগে বিভক্ত। 1 হচ্ছে অনুপরিবার, 2 বর্ধিত পরিবার, 3 যৌথ পরিবার। অনুপরিবার একেবারেই মানে খুব সহজ, একেবারে বলতে গেলে যেটি প্রথমেই আমি আলোচনা শুরু করার সময় বলেছি, একজন স্ত্রী এবং একজন স্বামী তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে যে পরিবার গড়ে তোলে, সেখানে একটি সন্তান থাকতে পারে, 2টি থাকতে পারে, 2-এর অধিকও থাকতে পারে। এই ধরনের পরিবার হচ্ছে অনুপরিবার, অর্থাৎ এই 2 জেনারেশনের বাইরে আর কেউ থাকে না, পিতামাতা এবং সন্তান 2 জেনারেশন মিলে হচ্ছে অনুপরিবার। এরপরে আমরা আসছি বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারে এই অনুপরিবারের একটু এক্সটেন্ডেড, একটু বর্ধিতাংশ আমরা বলতে পারি, অর্থাৎ পিতামাতা তাদের অবিবাহিত সন্তান সন্ততি এবং পিতামাতার পিতামাতা, অর্থাৎ 3 জেনারেশনের পরিবার। অর্থাৎ কোনো পরিবারে যদি দাদা দাদি থাকে তারা, তারপরে বাবা মা, তারপরে তাদের সন্তান সন্ততি। অথবা আমরা এভাবে বলতে পারি যে স্বামী স্ত্রী, তাদের ছেলে বউ, অথবা ছেলে বউ এবং ছেলের সন্তানেরা, এই 3 জেনারেশনের পরিবার, অর্থাৎ 2 জেনারেশনের বর্ধিতাংশ, এটি হচ্ছে বর্ধিত পরিবার। সবশেষ যে পরিবারটি আকারের দিক থেকে, সেটি হচ্ছে যৌথ পরিবার। এবং এই যৌথ পরিবার আমাদের সমাজের এক ধরনের ঐতিহ্য। আমাদের গ্রামীণ কৃষি সমাজে এই যৌথ পরিবারের একসময় সমস্ত বাংলার সমস্ত
গ্রামীণ পরিবারগুলোই ছিল যৌথ। কেননা কৃষি সভ্যতায় আমি আগেও বলেছি যে প্রচুর লোকবলের দরকার হতো, সেই কৃষিতে কাজের জন্য অনেক মানুষের প্রয়োজন হতো, যারা রক্ত সম্পর্কীয় গোষ্ঠী একতাবদ্ধ হয়ে একটি চুলায় রান্না হতো। সেই পরিবারগুলো কেমন, যেমন একটি পরিবারে স্বামী স্ত্রী আছে, তার বাবা মা আছে, তাদের ছেলে মেয়ে আছে, ভাই ভাইয়ের বউ আছে, ননদ আছে, দেবর আছে, এই জাতীয়, কিংবা ভাসুর ভাসুরের বউ, দেবর দেবরের বউ, এই যে বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে একটি পরিবার, অনেক মানুষ মিলে ওই পরিবার যৌথ ভেতরে আবার ছোট ছোট কিছু পরিবার আছে বিভিন্ন, কিন্তু তারা একসাথে থাকছে একই বাসস্থানে এবং একই চুলায় রান্না হচ্ছে, তারা খাচ্ছে। এই যে এই পরিবারগুলো হচ্ছে যৌথ পরিবার। এবং যৌথ পরিবার আমাদের সমাজের একটি ঐতিহ্য ছিল একসময়। আস্তে আস্তে কৃষির আবেদন, কৃষি সভ্যতার দিক থেকে আমাদের সমাজ যতই বেশি জটিলতর হচ্ছে, বহুমাত্রিক হচ্ছে, পুঁজিবাদের দিকে এগিয়ে যাচ্ছে, শহরের দিকে চলে আসছে মানুষ, ততই কিন্তু যৌথ পরিবারগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং একক পরিবারের প্রবণতা মানুষের বাড়ছে। কারণ শহরে এসে মানুষ যখন বাসা ভাড়া করে তখন এত বড় পরিবারের জন্য বাসা পাওয়া যায় না, তখন ছোট ছোট পরিবার গঠন করে মানুষ বাসা ভাড়া নিয়ে থাকছে। এই যে এইভাবে মানে একটা যৌথ পরিবারের ভাঙন দেখা দিয়েছে এবং আস্তে আস্তে আমাদের সমাজে একক পরিবার বা অনুপরিবারের প্রবণতা বাড়ছে। বন্ধুরা, এতক্ষণ পরিবারের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে আমরা বিভিন্নভাবে পরিবারগুলোকে ভাগ করেছি। এভাবেই আমরা পরিবারের বিভাজন করে থাকি এবং উদাহরণও আমি আপনাদের জন্য দিয়েছি, যেটা আপনারা হয়তো জানেন, তারপরেও আমি বলেছি। এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামাজিকীকরণে পরিবারের ভূমিকা। আমি আশা করি সামাজিকীকরণ শব্দটির সাথে আপনারা সবাই পরিচিত, যাকে আমরা সোশ্যালাইজেশন বলি। আমরা বলি যে সে না একদমই আনসোশ্যাল, বা এই মেয়েটি একেবারেই সোশ্যাল না, আমরা এই ধরনের কথা কিন্তু ব্যবহার করি। তার মানেটা কি আসলে? তার মানেটা হচ্ছে তার ভেতরে সোশ্যালাইজেশনটা কম হয়েছে। সে সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে মানুষ সমাজের উপযোগী হয়ে গড়ে ওঠে। হ্যাঁ, বৃহত্তর সমাজে, পরিবারে, সব জায়গায় সে নিজেকে মানানসই করে। অর্থাৎ একটি সমাজের আকাঙ্ক্ষা থাকে যে আমার সমাজের সদস্যরা এই রকম হবে, তার আকাঙ্ক্ষা অনুযায়ী সমাজের সদস্যরা কিন্তু ক্রিয়া করে এবং সেই ক্রিয়া করতে গিয়ে সে নিজেকে সমাজের আকাঙ্ক্ষা অনুযায়ী মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই মানিয়ে নিতে গিয়ে সে সমাজ থেকে শিক্ষা গ্রহণ করে। এই শিক্ষাটা যখন পরিপূর্ণ হয় তখন মানুষের বলা হয় সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণটা পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ সে খুব সোশ্যাল হয়েছে, আমরা সাধারণভাবে যেটা বলে থাকি। তো এই সামাজিকীকরণে আসলে পরিবারের ভূমিকাটা কি? পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামাজিকীকরণে, কারণ প্রথম মানুষ সমাজের আকাঙ্ক্ষা অনুযায়ী সে নিজেকে মানিয়ে নিতে শেখে পরিবারের মধ্যে দিয়ে, অর্থাৎ প্রথম পাঠটি কিন্তু পরিবার দিয়ে দেয়। আমরা যদি বলি একজন নবজাতক, তাকে প্রথম স্বাগত জানায় পরিবার, এবং সেই নবজাতক যখন একটু একটু করে বসতে শিখে, উপর হতে শিখে, তাকে হাত ধরে হাঁটাতে শেখায়, বলে এটা করো না, ওটা ধরো না, এ থেকেই কিন্তু তার সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়ে যায়। অর্থাৎ তার যখন থেকে জ্ঞান হয়, সে বুঝতে পারে, কেউ হাসালে হাসতে পারে, কেউ কাঁদালে কাঁদতে পারে, প্রতিক্রিয়া করতে শিখে, তখনই কিন্তু পরিবারের সদস্যরা তাকে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা করলে সমাজের মানুষ মন্দ বলবে, কোনটা বললে ভালো বলবে, এই জাতীয় শিক্ষাগুলো দিয়ে দেয়। অর্থাৎ তার সামাজিকীকরণের প্রথম পাঠটি পরিবারের মধ্যেই সম্পন্ন হতে শুরু করে। প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, সেক্ষেত্রেও পরিবার তার প্রাথমিক শিক্ষার, এই যে কথাগুলো বললাম সামাজিকীকরণের ক্ষেত্রে, সামাজিকীকরণ তো আসলে সামাজিক শিক্ষা, সেই শিক্ষাটার শুরু হয়ে যায় পরিবার থেকে। এবং প্রথম হাতে ধরে অক্ষর লেখানো কিংবা বর্ণ চেনানো, সেটা কিন্তু পরিবারের মা কিংবা বাবা কিংবা বড় ভাই বোন, তারাই এটির ব্যবস্থা করে। কাজে প্রথম শিক্ষাটিও কিন্তু শুরু হয় পরিবার থেকে। তারপর বিভিন্ন ধরনের সম্পর্কের পরিচয় ঘটে, অর্থাৎ উনি মা, উনি বাবা, উনি ভাই, উনি বোন, উনি দাদা, উনি খালা, এই যে বিভিন্ন সম্পর্ক, সমাজে বিভিন্ন জন বিভিন্ন রোল প্লে করে, বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়। এই রোলগুলোর সাথে পরিবারের সদস্যরা এই সম্পর্কগুলোর সাথে পরিচয় ঘটায়, অর্থাৎ এই পরিচয়ের মধ্য দিয়ে এই মানুষগুলোর সাথে মিথস্ক্রিয়া তৈরি হয় এবং এই মিথস্ক্রিয়ার মাধ্যমে সে সোশ্যালাইজড হয়, অর্থাৎ সামাজিকরণ প্রক্রিয়াটি তার সম্পন্ন হয়। বৃহত্তর সমাজের পূর্ব প্রস্তুতি, ওই যে বললাম যে সমাজ আকাঙ্ক্ষা অনুযায়ী সে
ক্রিয়া করবে, তবেই সে তার সামাজিকীকরণ প্রক্রিয়াটি বাস্তবায়ন হবে। এবং সেই কাজটি পরিবার করে দেয়, অর্থাৎ পূর্ব প্রস্তুতিটা সম্পন্ন করে দিয়ে তাকে ছেড়ে দেয় বৃহত্তর সমাজে। এরপরে সে যায় বিদ্যালয়ে, এরপরে সে যায় তার পেশাগত স্থানে, অন্য একটি পরিবারে, বিভিন্ন জায়গায়, কর্মক্ষেত্রে। এভাবে বৃহত্তর সমাজে প্রবেশের পূর্ব প্রস্তুতি ঘটে পরিবারের মাধ্যমে। কাজেই পরিবার সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানসিক চাহিদা পূরণ ও নিজেকে প্রকাশের সুযোগ করে দেয়, অর্থাৎ পরিবারের মধ্যে একটি শিশু হাসে, খেলে, চলে, বলে, সেটা দেখে পরিবারের অন্য সদস্যরা আনন্দিত হয়, দুঃখ পায়, এই যে ক্রিয়া করে, এই যে মানসিক একটা চাহিদা, যদি একটি ছড়া বলে একটি শিশু, সবাই হাততালি দিয়ে বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এই যে মানসিক একটি তার চাহিদা, তাকে স্বীকৃতি দেওয়ার চাহিদা, এটি পূরণ করে দেয় পরিবার, এবং পরিবার সেই সুযোগটি তৈরি করে দেয়। তারপর হচ্ছে সামাজিক মূল্যবোধ এবং সবশেষে ধর্মীয় মূল্যবোধ। আমাদের প্রত্যেকটি সমাজের কিছু নিজস্ব মূল্যবোধ রয়েছে, এবং প্রতিটি ধর্মের, যে যেই পরিবারের জন্ম সেই পরিবারের একটি নিজস্ব ধর্ম থাকে, সেই ধর্মের মূল্যবোধ, এই মূল্যবোধগুলো কিন্তু শিশু বয়স থেকে তার পরিবার থেকেই শিখে আসে, এবং এটিও এক ধরনের সামাজিকীকরণ প্রক্রিয়া, অর্থাৎ সে মূল্যবোধকে শিখছে এবং সেই মূল্যবোধ অনুযায়ী সে বৃহত্তর সমাজে ক্রিয়া করছে। এভাবেই আমরা বলতে পারি যে সামাজিকীকরণে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুরা, আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় স্বল্পতা, আমাদের অনুষ্ঠানের তো একটি নির্দিষ্ট সময় আছে, কাজে আমরা ইচ্ছে থাকলেও আপনাদেরকে আরো বিস্তারিত বলতে পারছি না, সে ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। আমাদের বই রয়েছে, আপনারা পড়বেন আশা করি, এবং আরো বিস্তারিত জানবেন। আপনাদের সেই জানার পথে আমি যদি একটুখানি সহায়ক হয়ে থাকি, আপনাদেরকে একটু জানাতে পেরে থাকি, সেজন্য আমি নিজেকে কৃতার্থ মনে করব। তো ভালো থাকবেন সবাই। আশা করছি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। তার আগে আপনারা জানেন, তবুও বলছি, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অফ এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705, এই ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সর্বক্ষণ আপনাদের জন্য যোগাযোগের হাত বাড়িয়ে রেখেছি। বন্ধুরা এবং প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। বাউবির বিএড প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি খুব মনোযোগ দিয়ে আমাদের এই চিরচেনা দৃশ্যটি দেখছিলাম। কি মনে হচ্ছে এটি দেখে আপনাদের? আজ আমি আপনাদের একটি গল্প বলবো। গল্প নয়, সত্যি ঘটনা। আমার শোবার ঘরের পাশে একটি আম গাছ আছে, ওখানে দুটি কাক একটি সুন্দর করে বাসা তৈরি করেছে, এবং মা কাকটি ডিম দিয়েছে, সারাক্ষণ বসে ডিমে তা দেয়। আমি যদি একটু জানলা দিয়ে উকি দেই, তাহলেই আমাকে ঠোকর দিতে আসে। এবং ছেলে কাকটি, আমরা ধরে নিচ্ছি বাবা কাক, সে সারাক্ষণ ঘুরে ঘুরে পাহারা দেয় কেউ ডিমগুলোকে নিয়ে যায় কিনা। কেমন না এই দৃশ্যটি? কি মনে হয় আমাদের? কি মনে করিয়ে দেয়? মনে করিয়ে দেয় নাকি যে একটি পরিবার। আমার মেয়ে, একটু ব্যক্তিগত কথা বলি, খুব ছোট ছিল তখন আমার একটি চাবির গোছা ছিল। একটি চাবি বড়, একটি চাবি মাঝারি, আর একটি চাবি ছোট। ও বলতো, এই চাবিটি, বড় চাবিটি বাবা চাবি, মেঝো চাবিটি মা চাবি, ছোট চাবিটি আমি। দেখুন, ওই ছোট্ট বাচ্চা, তার মধ্যেও কিন্তু এই ধারণাটি চলে এসছে, বাবা মা বাচ্চা, এই নিয়েই তো পরিবার। আমরা আমাদের বিএড প্রোগ্রামের যে আবশ্যিক কোর্স, মাধ্যমিক শিক্ষা, শিক্ষাক্রম ও শিশুক্রম বিকাশ 1 EDBN 1313, মডিউল 1-এর ইউনিট 1-এর অধিবেশন 1 থেকে আমরা পরিবার নিয়ে আজকে আলোচনা করব।
আশা করছি আপনারা তো পাঠ্য বিষয় এটি পরিবার আপনারা প্রস্তুত আছেন, কিন্তু আমাদের যেসব দর্শক আমাদের শিক্ষার্থী নন তারা হয়তো ভাবছেন যে কি ব্যাপার, পরিবার কি একটা পড়ার মতো বিষয় হলো, এটা নিয়ে আবার আলোচনার কি আছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই জানেন, আমি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি। এমন ধারণা যদি আপনাদের থেকে থাকে আজ থেকে তা একেবারে বাদ দিয়ে দেন। তো প্রথমেই আমি পরিবার আসলে আমরা যে পড়বো আজকে কি কি বিষয় পড়বো, অর্থাৎ পরিবারের পাঠটি শেষ হওয়ার পরে আপনারা কি কি শিখবেন এই অধিবেশন থেকে সেটি আমরা একটু জেনে নিই। প্রথমে এক উদ্দেশ্য হচ্ছে পরিবারের ধারণা আপনারা ব্যক্ত করতে পারবেন, 2 হচ্ছে পরিবারের সংজ্ঞা দিতে পারবেন, 3 হচ্ছে পরিবারের প্রকৃতি ও গঠন প্রক্রিয়া উল্লেখ করতে পারবেন। বন্ধুরা চলুন তবে আমরা আমাদের মূল যে ফোকাস, মূল যে আলোচনা সেখানে ফিরে যাই। প্রথমেই আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে পরিবারের সাধারণ ধারণা। সাধারণভাবে এই যে আমি গল্প দুটো বলেছি শুরুতেই, কিংবা আমাদের এই চিরচেনা ছবি, আমাদেরকে পরিবার বললেই মনে হয় যে এরকমই একটি ছবি, কিন্তু আসলে ব্যাপারটি হচ্ছে এই রকম যে পরিবার, তার আগে আমি একটু বলে নিই যে পরিবারের উৎপত্তি নিয়ে কিন্তু মতভেদ আছে। সমাজবিজ্ঞানীদের মধ্যে, নৃবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। অর্থাৎ কেউ কেউ বলেছেন যে পরিবার হচ্ছে একেবারে আদিতম প্রতিষ্ঠান, যেটা সমাজে সবসময় ছিল। অর্থাৎ পরিবার গঠন না করলেও পরিবারের ধারণাটি স্বতঃস্ফূর্তভাবেই মানুষের, এই যে কাকের গল্পটি বললাম, এটি কি আসলে, এটি তো পরিবারেরই এক ধরনের ধারণার মতো, তাই না? তো মানুষ বা প্রাণীর ভেতরে সহজাত একটা প্রবৃত্তি আছে পরিবার গঠন করার। সেটি আধুনিক সমাজে আমরা বলতে পারি যে পরিবার তো আসলে বিয়ের মধ্যে দিয়ে গঠন হয়। আমরা বিবাহ যে প্রতিষ্ঠানটি আমাদের আছে সেটির মধ্যে দিয়ে আমরা পরিবার গঠন করি। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর বিবাহ, যেটিকে আমরা সামাজিক চুক্তি বলছি, সেই বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হয়। কিন্তু আদিম সমাজে তো অনেক একটা পর্যায়ে একেবারে বিবাহ নামক কোনো প্রতিষ্ঠান ছিল না। তখন সমাজে অবাধ যৌনাচার ছিল, কিংবা একদল পুরুষ একদল নারীর ভেতরে যৌন সম্পর্ক ছিল। তাহলে তখন পরিবার কিভাবে? ওই যে বললাম যে আদিম মানুষ হয়তো বিবাহের ব্যাপারটি তাদের মধ্যে ছিল না, কিন্তু পরিবার গঠনের ব্যাপারটি ছিল। এবং আধুনিক মানুষের ভেতরে, সভ্য মানুষের ভেতরে বিয়ের মধ্য দিয়েই পরিবার গঠন হয়। বর্তমান সমাজে, আধুনিক সমাজে, সভ্য সমাজে আমরা কিন্তু বিয়ে ছাড়া পরিবার গঠনের কথা চিন্তা করতে পারি না। যদিও উন্নত বিশ্বে এরকম কিছু কিছু ধারণা আছে যে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা একত্রে বসবাস করে বিবাহ ছাড়া, সেটি তাদের সমাজের উদাহরণ। আমাদের সমাজ এটিকে সমর্থন করে না, এবং এর প্রচলন আমাদের সমাজে নেই বললেই চলে। যাই হোক, পরিবারের সাধারণ আলোচনার ক্ষেত্রে আমরা বলতে পারি যে পরিবার হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক নারীর সাথে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সহবাসের বা একসাথে বসবাসের সামাজিক চুক্তি হলো বিয়ে, যার মধ্য দিয়ে পরিবার গঠিত হয়। অর্থাৎ দুটি পরিবারের ভেতরে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কের ভেতর দিয়ে একজন নারী এবং একজন পুরুষ তারা পরিবার গঠন করার স্বীকৃতি পায়, এবং তাদের যে সন্তান সন্ততি থাকে তারাও ওই পরিবারের সদস্য বলে গণ্য হয়। অর্থাৎ একজন নারী এবং একজন পুরুষ এবং তাদের সন্তান সন্ততি নিয়েই কিন্তু আমাদের আধুনিক পরিবারগুলো। তার বাইরেও আমাদের পরিবারে অন্যান্য সদস্য থাকে, আমাদের বাবা মা কিংবা অন্যান্য আত্মীয় স্বজন, এ ধরনের পরিবার। আমরা যখন পরিবারের বিভাজনগুলো আলোচনা করব তখন আমরা দেখে নিব যে কত ধরনের পরিবার আছে। তো মোটামুটি পরিবারের কথা বললেই সাধারণভাবে আমরা বলতে পারি যে পরিবার হচ্ছে নারী পুরুষ এবং তাদের সন্তান সন্ততি এবং অন্যান্য আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে আমাদের পরিবার। পরিবারের সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাগুলো আমি একটু পরে আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিই যে পরিবার গঠনের উদ্দেশ্য, নিশ্চয়ই পরিবার গঠনের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য ছিল। এমনি কিন্তু পরিবার গঠন হয়নি। মানুষ তার সহজাতভাবেই এই উদ্দেশ্যগুলো নিয়ে তারা পরিবার গঠন করেছে। সেই উদ্দেশ্যগুলো কি? 3 ধরনের উদ্দেশ্য আছে প্রধানত। প্রথম হচ্ছে মানুষ একটি পারিবারিক পরিমণ্ডলে সে খাদ্যের নিশ্চয়তা চেয়েছে, অর্থাৎ পরিবারের সদস্যরা যাতে
মানে খাদ্য গ্রহণ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সেজন্য তারা শ্রম দিয়েছে, শ্রম দেয়, উপার্জন করে, এবং পরিবারের যিনি প্রধান ব্যক্তি, কর্তা ব্যক্তি, তিনি মূলত ওই দায়ভারটি নেন এবং তার ওই উপার্জনের ফলে পরিবারের অন্যান্য সদস্যরা বেঁচে থাকে, ভরণ পোষণ পায়। এছাড়াও অন্যান্যরাও উপার্জন করে, কিন্তু প্রধান দায়িত্বটি থাকে পরিবারের যিনি কর্তা তার উপর। খাদ্যের নিশ্চয়তার জন্য মানুষ প্রথম কিন্তু পরিবার গঠন করেছিল। এরপরে পরিবারের আরেকটি খুব গুরুত্বপূর্ণ গঠনের উদ্দেশ্য হচ্ছে যে যৌন চাহিদা মেটানোর নিশ্চয়তা। অর্থাৎ সমাজের মানুষ যখন সভ্য হতে থাকলো তখন তারা এই যৌন সম্পর্কটাকে একটি আদলের ভেতরে, একটি সম্ভ্রমের ভেতরে নিয়ে আসলো, যেখানে পরিবার নামক একটি সংগঠন যার ভেতরে সে তার এই চাহিদাটি মেটাতে পারছে। এই জন্য মানুষ পরিবার গঠন করেছে। থার্ড যে উদ্দেশ্যটি নিয়ে মানুষ পরিবার গঠন করেছে সেটি হচ্ছে বংশ বিস্তারের নিশ্চয়তা। অর্থাৎ মানুষ সবসময় চেয়েছে তার নিজেকে অন্যের ভেতরে দেখতে। এটি মানুষের সহজাত ব্যাপার। সে চায় তার সন্তানের, পিতা চায় সন্তানের ভেতরে তাকে দেখতে, পুত্র সন্তানের ভেতরে, মা চায় কন্যা সন্তানের ভেতরে তাকে দেখতে। এই যে মানুষ তাকে আবিষ্কার করতে চায় পরবর্তী জেনারেশনের উপর, সেই কারণে মানুষ কিন্তু বংশধর চায় এবং বৃদ্ধ বয়সে নিশ্চয়তা চায় বেঁচে থাকার। যে নিশ্চয়তাটি দিতে পারে আসলে সন্তান সন্ততি, তারা পিতামাতাকে লালন পালন করার সামর্থ্য রাখে। এই ব্যাপারটি থেকেই মানুষের মধ্যে কিন্তু বংশ বিস্তারের ব্যাপারটি এসেছে, যে আমি আমার উত্তরসূরি রেখে যাব আমার মতো করে। এই যে ব্যাপারটি, আমার বংশধর থাকবে, এই বংশ বিস্তারের নিশ্চয়তা থেকে কিন্তু পরিবার গঠনের উদ্দেশ্যে মানুষ পরিবার গঠন করেছে। এবারে আমরা একটি পরিবার সম্পর্কে একটি কথা বলবো, সেটি হচ্ছে পরিবার তো কয়েকজন মানুষের সমন্বয়ে গঠিত হয়, তাই না? বাবা মা সন্তান সন্ততি। হ্যাঁ, সন্তান সন্ততি ছাড়াও পরিবার হতে পারে। এই কথাটি আমি বলতে ভুলে গিয়েছিলাম যে এমন অনেক পরিবার আছে নিঃসন্তান দম্পতি, তাদের কোনো সন্তান নেই, কিন্তু তারাও তো পরিবার। স্বামী স্ত্রী মিলে তারা একটি পরিবার। কিংবা হয়তো স্বামী স্ত্রীর সাথে পরিবারের অন্যান্য সদস্যরা আছেন, ভাই বোন বা মা বাবা হতে পারে। সকল পরিবারেই যে সন্তান সন্ততি থাকবে এমন, মানুষ এই আকাঙ্ক্ষা নিয়ে পরিবার গঠন করে যে আমি আমার বংশধর রেখে যাব। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো দম্পতি নিঃসন্তান থাকে, তারা বংশধর রেখে যেতে পারে না, অনেকে দত্তকানে সন্তান। যাই হোক, যা বলছিলাম যে পরিবার একটি গোষ্ঠী, কারণ অবশ্যই গোষ্ঠী এবং ক্ষুদ্রতম গোষ্ঠী, সমাজের ক্ষুদ্রতম গোষ্ঠী। কারণ হচ্ছে এর চেয়ে ছোট কোনো গোষ্ঠী আসলে নেই। একটি পরিবারের ভেতরে খুব সংখ্যক, আমরা যদি ছোট কোনো পরিবারের কথা ধরি, একটি সন্তান, পিতামাতা একটি সন্তান, তাহলে সেটি খুবই ক্ষুদ্র একটি গোষ্ঠী, 3 জনের একটি গোষ্ঠী। এই গোষ্ঠীটি কেমনতর গোষ্ঠী, কেমন ধরনের গোষ্ঠী? আমরা জানি গোষ্ঠী প্রধানত 2 ধরনের হয়। একটি হচ্ছে প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী, আর একটি হচ্ছে মাধ্যমিক গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী। পরিবার হচ্ছে সেই প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী। এখন এই প্রাথমিক বা মুখ্য গোষ্ঠীটা কেমন? প্রাথমিক বা মুখ্য গোষ্ঠীটা হচ্ছে এমন যেখানে পরিবারের সদস্যরা পরস্পর মুখোমুখি সম্পর্কে লিপ্ত থাকে, আমরা যেটাকে বলি ফেস টু ফেস রিলেশনশিপ। অর্থাৎ এমন কথা কি আপনারা ভাবতে পারেন যে পরিবারে বসবাস করছে অথচ সকালে উঠে সন্তান বাবা মার মুখ দেখবে না, কিংবা বাবা মা সন্তানের মুখ দেখবে না? এ কি হয়? কখনোই সম্ভব না। পরিবার এমন একটি পরিবার যেখানে প্রতিদিন সকলের সাথে সকলের মুখোমুখি দেখা সাক্ষাৎ সম্পর্ক তৈরি হচ্ছে, মিথস্ক্রিয়া হচ্ছে, এবং পরিবারের সদস্যরা ভীষণভাবে একে অন্যের সাথে জড়িত। তাদের ভেতরে আমরা যেটাকে বলি উই ফিলিং, অর্থাৎ একটা আমরা ভাব থাকে। আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমাদের পরিবার, এই যে আমি, আমরা, আমাদের, এই ব্যাপারগুলোই হচ্ছে উই ফিলিং বা আমরা ভাব, যেটি পরিবারের ভেতরে প্রচণ্ডভাবে থাকে। এবং এই পরিবারকে আমরা প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী বলছি, ক্ষুদ্রতম গোষ্ঠী বলছি এই কারণেই যে মুখ্য গোষ্ঠীর একটি প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে ওই গোষ্ঠীর সদস্যদের মধ্যে ফেস টু ফেস রিলেশনশিপ থাকবে এবং প্রত্যেকের সম্পর্ক অত্যন্ত ইন্টিমেট, অত্যন্ত অন্তরঙ্গ, অত্যন্ত নিবিড় থাকবে। এটাই হচ্ছে প্রাথমিক গোষ্ঠী বা আমরা বলছি মুখ্য।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাংলা ভাষা 1 সাহিত্য বইয়ের ইউনিট 1 পাঠ 6 থেকে আলোচনা করব। বন্ধুরা, ইউনিট 1 পাঠ 6 আছে নাটক। আজকের আলোচনায় আমি জাহাঙ্গীর আলম জাহিদ এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ভাষা ও সাহিত্য বিষয়ের গবেষক প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ঘোষ। আমরা জানি যে নাটক অতি সাহিত্যের মধ্যে প্রাচীনতম একটি আঙ্গিক বা শাখা। ভারতীয় অলঙ্কার শাস্ত্রে নাটককে বলা হচ্ছে দৃশ্যকাব্য, অর্থাৎ প্রাচীন ভারতে দৃশ্যকাব্য অর্থাৎ যেটি রঙ্গমঞ্চে অভিনীত হয়, রঙ্গমঞ্চে। এবং কবিতাকে বলা হচ্ছে শ্রব্য কাব্য, পড়া বা শ্রবণ করা। নাটকের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো এখানে পাত্র পাত্রী থাকবে, এখানে সংলাপ থাকবে, এখানে মঞ্চ থাকবে, থাকবে দর্শক। এবং এই যে সামবায়িক যে একটি ক্রিয়া আমরা নাটকে যেটা দেখি, অন্য কোনো সাহিত্যে আঙ্গিকে কিন্তু ঠিক এটি প্রয়োজন হয় না। এবং এই জন্যই কিন্তু নাটক অন্যান্য সাহিত্য থেকে আঙ্গিক থেকে আলাদা, পৃথক। এই যে নাটক যে আগে যে বলা হয়েছে যে আগেকার প্রাচীনকালের রচনা কিন্তু আসলে সবই ছন্দবদ্ধ রচনা, কবিতাই একমাত্র মাধ্যম ছিল। এর কারণ ছিল, সেটি ছিল মুদ্রণ যন্ত্রের তখনও প্রাচীন যুগে ঠিক বর্তমান কালের মতো ছিল না। এটি একটা কারণ হতে পারে, আরো অনেক কারণ। গদ্য ভাষা বিকাশ লাভ করেনি। তা নাটক কথাটি বলাটা যত সহজ, এই ছোট্ট নাটক শব্দটির সংজ্ঞার্থ নির্ণয় করাটা ঠিক অত সহজ না, ততটাই কঠিন আমরা বলবো। তে আমরা স্যার প্রথমে আপনাকে জেনে নেব যে নাটক বলতে আসলে আমরা কি বুঝি। ধন্যবাদ। আমি একটু ইংরেজি শব্দটার কাছে যে ড্রামা শব্দ, এটা আসলে গ্রিক ড্রেইন থেকে শব্দ আসছে। ড্রেইন শব্দ অর্থ নড়াচড়া করা। এই ড্রেইন থেকে ইংরেজি ভাষায় ড্রামা শব্দটা তৈরি হয়েছে, অর্থাৎ রঙ্গমঞ্চে হাত পা নাড়ায়, কথা বলে, নড়াচড়া করে, স্থবির নয়। এই থেকেই হচ্ছে ড্রামা শব্দের উদ্ভব। আমরা ড্রামার পরিভাষা করেছি নাটক। নাটকে কি আছে? রঙ্গমঞ্চে অভিনেতা অভিনেত্রী হাঁটাহাঁটি করবে, কথা বলবে, চলাচল করবে এবং তার মধ্যে দিয়ে জীবনের একটি গল্প বলবে এবং গল্পটি বলার জন্যে সংলাপের আশ্রয় গ্রহণ করবে। আপনি একটি খুব চমৎকার শব্দ বলেছেন, সামবায়িক। অন্যান্য শিল্প মাধ্যম একাকী একটি উপন্যাস ঘরে বসে আমি পাঠ করতে পারি, একটি কবিতা আমি একাকী পাঠ করতে পারি, কিংবা আমার পাঠ শুনে আর 5 জন মুগ্ধ হতে পারে। কিন্তু নাটকের অনেকগুলো বিষয় থাকে। প্রথমত একজন লেখক লাগবেন, তিনি একটা নাটক তৈরি করবেন, লিখবেন। একটা মঞ্চ থাকবে, একজন মঞ্চের কারিগর থাকবেন, তিনি মঞ্চ সাজাবেন। অভিনেতা অভিনেত্রী লাগবে, সঙ্গীত পরিচালক লাগবে, দৃশ্য যিনি সাজাবেন দৃশ্য সজ্জাকার লাগবে, সেট ডিজাইনার, পোশাক পরিকল্পনাকারী, সঙ্গীত পরিকল্পক, কত কি লাগবে। কাজেই নাটক আসলে একটা সামবাহিক শিল্প। সহজ কথায় বলতে পারি, যখন জীবনের কোনো গল্প অভিনেতা অভিনেত্রীদের মাধ্যমে রঙ্গমঞ্চে সংলাপের মাধ্যমে উপস্থাপিত হয়, তাই নাটক। তাহলে মূল বিষয় রঙ্গমঞ্চ এবং সংলাপ, অন্য মাধ্যম থেকে আলাদা। অর্থাৎ আমরা এখানে দেখি যে এখানে অভিনেতা অভিনেত্রী থাকবে, অবশ্যই থাকবে মঞ্চ এবং সংলাপ থাকবে, এবং সে সংলাপ অবশ্যই যে কোনো চরিত্রের মাধ্যমেই উপস্থাপিত হয়। এটাকে সামগ্রিকভাবেই কিন্তু আমরা এটাকে নাটক বলছি। নাটকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে ঘটনাংশ, যেটিকে আমরা অঙ্ক বলি, নাটকের যে অঙ্ক। এবং আমরা যদি শেক্সপিয়ারের নাটকের দিকে দেখি, সেখানে পঞ্চাঙ্ক অর্থাৎ 5টি অঙ্কে একটা নাটক সমাপ্তির দিকে ধাবিত হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এবং এই যে অঙ্ক যেটা আমরা বলি, এটি ঘটনাত্মক বিন্যাস, অর্থাৎ যে ঘটনা ঘটে গেছে তার বিন্যাস। এবং ঘটনার বিন্যাস কিন্তু
গতানুগতিক নয়। একটি শুরুটা অর্থাৎ আদি থাকে, থাকে মধ্য, থাকে অন্ত, পরিণতির দিকে ধাবিত হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে নাটকের অঙ্কের একটা গুরুত্বপূর্ণ। তো স্যার আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন যে নাটকের যে অঙ্কের বিন্যাস এর তাৎপর্যটা কতটুকুন? আসলে নাটকটা তো জীবনের অনুকরণ। এরিস্টটলের ভাষা ধার করে বলতে পারি ইমিটেশন অফ লাইফ। এটাকে তো স্যার ঘটনার সাথে প্লটও তো বলে, প্লট যেটা সোজা কথা, এরিস্টটল প্লট শব্দ ব্যবহার করেছেন। ইমিটেশন অফ লাইফ, জীবনের অনুকরণ। এখন জীবনটা তো এক জায়গায় স্থবির নয়, জীবনটার উঁচু নিচু আছে, আপস অ্যান্ড ডাউন, যদি ইংরেজিতে বলে আপস অ্যান্ড ডাউনস আছে, নানা রকম উত্থান বিকাশ আছে। এখন জীবনের একটি গল্প আমি অনুকরণ করব পাত্রপাত্রীদের মাধ্যমে, অভিনেত্রীদের মাধ্যমে, সংলাপের আশ্রয়ে। এখন জীবন যেহেতু কষ্টের জায়গা আছে, আনন্দের জায়গা আছে, ক্ষোভের জায়গা আছে, প্রতিহিংসার জায়গা আছে, প্রতারণার জায়গা আছে, সবটাই তো জীবনের সাথে সংশ্লিষ্ট। অঙ্কগুলাও তাই ওইভাবেই বিন্যস্ত হয়। যখন একটা গল্প বলবো, এরপরে আরেকটা অংশে যাব, আরেকটা চ্যাপ্টার যদি বলি, আরেকটা অধ্যায় যাব, এইভাবেই অঙ্কগুলা বিন্যস্ত হয়। অর্থাৎ আপনি স্যার বললেন যে কোনো জীবনই সরল রেখায় চলে না, গতানুগতিক চলে না। যদিও চলে, সেটি নাটকীয়তার অংশ নয়। আবার যদি এরকম চলে সেই জীবন নাটক নয়, সেটা নাটক নয়। এটি বোধ করি আমাদের শিক্ষার্থীদের জন্য বলা যে হতে পারে যদি কোনো জীবন থাকে সেটি নাটকের অংশ নয়। আমরা জানি যে স্যার নাটক হলো মানব জীবনের রূপায়ণ। কিছু অংশ আমরা কিন্তু এর আগে আপনি বলেছেন, এবং জীবন হলো মানুষের আরো যদি সুনির্দিষ্টভাবে বলি তাহলে মানুষের কর্মের রূপায়ণ, ইমিটেশন অফ লাইফ। আমরা অ্যাকশন বা কর্মের আমরা স্যার যদি দেখি যে নাটকে, এই যে কিছুক্ষণ আগে যে আমরা দেখলাম যে নাটকে কিন্তু চরিত্র থাকে, মানুষের মধ্যে কেউ সৎ অসৎ থাকে, কেউ তার নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, কেউ বিসর্জন দেয়, নানাভাবে যে এই চরিত্র কিন্তু এই সংলাপ ফুটিয়ে তোলে কিন্তু একটা চরিত্রের মাধ্যমে। তে নাট্যকারের প্রধান যে কাজ, যে কোন চরিত্রের মাধ্যমে কোন সংলাপটি যাবে, এই যে ঘটনা, এই যে চরিত্র, এইখানে চরিত্র সম্পর্কে স্যার আমাদেরকে একটু বলবেন নাটকে। এরিস্টটল আজ থেকে 3000 বছর আগে ট্র্যাজেডি ব্যাখ্যা করতে বসেছিলেন। তিনি এই ট্র্যাজেডি ব্যাখ্যা করতে গিয়ে তিনি যে বই লিখলেন দ্য আর্ট অফ পোয়েট্রি, সেখানে তিনি নাটকের 6টা উপকরণের কথা বলেছেন, উপাদানের কথা বলেছেন। তার ধারণা অনুযায়ী বলি, প্লট, ক্যারেক্টার, থট, মেলোডি, স্পেকটেকল এবং ডিকশন। প্লটটাকে তিনি প্রধান হিসেবে ধরেছিলেন। এরিস্টটলের কালে গ্রিক নাটকে প্লটটাই প্রধান ছিল, কিন্তু এরিস্টটল গ্রিক থেকে যখন শেক্সপিয়ারিয়ান নাটকে আমরা আসলাম এলিজাবেথের ইংল্যান্ডে, তখন দেখা গেল প্লটের জায়গাটা দখল করে নিয়েছে চরিত্র, ক্যারেক্টার প্রাধান্য বিস্তার করেছে, চরিত্র প্রধান হয়ে গেল। ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো প্রধান হয়ে গেল। এবং এরিস্টটলের শেক্সপিয়ারের পরে যখন আধুনিক নাটকে আসলাম বার্টন ব্রেক্ট থেকে, তখন দেখা যাচ্ছে প্লট বাদ, ক্যারেক্টার বাদ, প্রাধান্য পাচ্ছে এবারে থট বা চিন্তা। অর্থাৎ স্যার বিভিন্ন যুগে পাল্টে যাচ্ছে, ধীরে ধীরে পাল্টে যাচ্ছে চরিত্র, তখন চিন্তা প্রাধান্য হচ্ছে। একটা চিন্তা প্রাধান্য। এবারে আপনি যেটা বলেছেন চরিত্র, যেটা ওই এরিস্টটলের এলিজাবেথিয়ান ইংল্যান্ডে যে প্রাধান্য পেল, এরিস্টটল কিংবা ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টাস, দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস নাটকে, সেখানে দেখা যাচ্ছে চরিত্রটি প্রাধান্য পাচ্ছে। চরিত্রের কোনো অসঙ্গতি কেমন? ম্যাকবেথ, রাজার ছেলে, সৈনিকের ছেলে। ডেনমার্কের বিধান অনুযায়ী সৈনিকের ছেলে হবে সৈনিক আর রাজার ছেলে হবে রাজা। ম্যাকবেথ সৈনিকের ছেলে হওয়া সত্ত্বেও হতে চায় রাজা। এই যে অসঙ্গতি, এইটাই তার ট্র্যাজেডির কারণ। ওথেলো, দেশদিমনের রুমাল কোথায় পেল, এই সন্দেহ ঢুকলো এবং সেইটাই তার ট্র্যাজেডির মূল কারণ। এই ব্যক্তি চরিত্রের কোনো অসঙ্গতি, কোনো প্রবণতার কারণে মানুষের জীবনের যে সংকট নেমে আসে, সেটি শেক্সপিয়ারের নাটকে প্রাধান্য বিস্তার করলো। চরিত্র বড় হয়ে গেল, আচরণের ভিত্তিতে। এবং বাংলা নাটকেও তাই, বাংলা নাটকেও একটা বিশাল পর্যায়ে এবং রবীন্দ্রনাথের আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই চরিত্রটাই প্রাধান্য পাচ্ছে। আর পরবর্তীকালে চিন্তাটা প্রাধান্য বিস্তার করলো, রক্তকরবী কিংবা বিসর্জন নাটকে চিন্তাটাই প্রাধান্য বিস্তার করলো, যেটি আমরা ইউরোপ থেকে পেয়েছি, বার্টন ব্রেক্ট থেকে আমরা শুরু করেছি। এই চরিত্র নাটকে 2 গুচ্ছ চরিত্র দরকার, কারণ নাটকের প্রাণ হচ্ছে সংঘাত, দ্য কনফ্লিক্ট।
যদি পরস্পর সংঘাত না থাকে তাহলে নাটক হবে না, সরল রেখায় নাটক যাবে না। পরস্পর সংঘাত তৈরি করার জন্যে দুই গুচ্ছ মানুষ লাগবে, একগুচ্ছ মানুষ ভালোর পক্ষে, একগুচ্ছ মানুষ মন্দের পক্ষে, একটা শুভের পক্ষে, একটা অশুভের পক্ষে, একটা কল্যাণ, একটা অকল্যাণ, একটা আলো, একটা অন্ধকার। এই দুই গুচ্ছ মানুষের দ্বন্দ্ব হচ্ছে নাটকের। এবং এই দুই গুচ্ছ মানুষ তৈরি হবে কিভাবে? চরিত্রের মধ্যে। এবং চরিত্র কিন্তু আমরা দেখি যে চরিত্রের যে বিন্যাসটা আমরা দেখি যে এক একটা গতি পাচ্ছে, একটা গতি, এবং বাঁক নিচ্ছে, বাঁক নিচ্ছে এবং একটা উত্থান ঘটছে, পতন এবং ধীরে ধীরে সেটা পতনের দিকে যাচ্ছে। ওই উত্থান এবং পতনটাকে মাথায় রেখে গ্রিক নাট্যকাররা থেকে শুরু করে, শেক্সপিয়ার থেকে শুরু করে 19 শতকের বাংলাদেশ পর্যন্ত, রবীন্দ্রনাথের আগ পর্যন্ত বাংলা নাট্যকাররা সবাই এই পঞ্চ অঙ্কের নাটক, পঞ্চ অঙ্কটা হচ্ছে 5টা শাখা, ভাগ, জীবনের ভাগ। কিন্তু একালে এসে পঞ্চাঙ্কের নাটক আর নাই। এখন একাঙ্কের নাটক প্রাধান্য বিস্তার করেছে। মনির চৌধুরীর কবরের কথা বলতে পারি, অসামান্য নাটক কবর। শুধু বাংলা ভাষায় রচিত হয়েছে বলে কবর অতটা প্রচারিত হলো না বিশ্বব্যাপী। এইটা যদি ইংরেজি ভাষায় হতো না, অসামান্য এক নাটক কবর, কিন্তু একাঙ্কের নাটক, একাঙ্কের নাটক। কিংবা আমাদের দেশের নাট্যকার নুরুল মোমেন, নেমেসিস, তুলনাহীন এক নাটক, একাঙ্কের নাটক। কিন্তু এই একাঙ্কের মধ্যেই পঞ্চাঙ্কের নাটকের সম্পূর্ণতা আনয়ন করেছেন তারা। অর্থাৎ চরিত্রের যে বিন্যাস, পূব দিকে সূর্যটা একটা গোটা সূর্য, তাকালে পরে গোটা সূর্য দেখা যায়। এবারে পদ্মপাতার শিশিরের দিকে সকালবেলা তাকান, দেখবেন যে সেখানে সূর্যটা দেখা যায়। ওই পদ্মপাতার শিশিরে যেমন গোটা সূর্যটাকে দেখা যায়, এক অঙ্কের নাটকের মধ্য দিয়েই নাট্যকাররা গোটা জীবনটাকে ধারণ করার চেষ্টা করেন। এবং এটি হচ্ছে অসামান্য এক তাদের কৃতিত্বের জায়গা। আজকালকার দিনে এই দৃশ্য বিভাজন নাই, অঙ্ক বিভাজন নাই, এমনকি সংলাপও বাদ দিয়ে যাচ্ছে। সেলিম আল দীন, সংলাপ নাই, বর্ণনামূলক নাটক। আমাদের ট্রেডিশনাল যে নাটক, ঐতিহ্যিক যে নাটক, বর্ণনামূলক নাটক, বলে যাচ্ছে নাটক। এই নাটকের পরিবর্তন ঘটেছে। তবে যতই পরিবর্তন ঘটুক, চরিত্র সেখানে থাকতেই হবে। অর্থাৎ চরিত্রটা নাটকের ক্ষেত্রে সত্যি খুব গুরুত্বপূর্ণ থাকবে। আমরা একটা বিষয় দেখি যে নাটক অন্যান্য সাহিত্য আঙ্গিক থেকে নাটককে যেটি পৃথক করেছে, আমরা ইতিমধ্যে দু একটা জায়গায় আজকের আলোচনা আমরা বলেছি, সেটি হলো সংলাপ। সংলাপ ছাড়া কোনো নাটক মৃত নাটক অনেকটা আমরা বলতে পারি। হ্যাঁ, বলা যেতে পারতো। আমি আপনার কথার সাথে একটু যুক্ত করি, বলা যেতে পারতো। কিন্তু এখন সংলাপ ছাড়া নাটক হবে না, এই কথা আর বলা যাবে না। তা বলা যাবে না। ন্যারেটিভ ড্রামা বা বর্ণনামূলক নাটকে বর্ণনার মধ্যে দিয়ে কথা বলে, বর্ণনার মধ্যে কথা বলা যায়। আমরা দেখি যে একজন নাট্যকার তার রচনা গুণে যে সংলাপের মাধ্যমে কিন্তু রস সৃষ্টি করে। অবশ্যই সংলাপের মাধ্যমে যেটা ক্রোধ, যারা দর্শক শ্রোতা থাকে, আমরা যারা নাটক দেখি, উপভোগ করি, তারা কিন্তু একটা যে রোমাঞ্চকর অবস্থা বা বিয়োগান্তক ঘটনা, আমরা কখনো আমাদের মনে সেটা দুঃখবোধ জাগায়। কোনো যদি সেখানে হাস্য উপাদান থাকে, আমরা সেটাকে নাটক দেখতে দেখতে মানুষ কখনো অট্টহাসি দেয়। এই যে বিষয়গুলো এই যে উপস্থাপিত হয় মঞ্চে, এক একটি সংলাপ আসে, তাহলে সংলাপের গুরুত্ব কিন্তু নাটকে অনস্বীকার্য আমরা দেখি। যদিও বর্তমানকালে নাটকের গতি প্রবৃত্তি যাচ্ছে, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য সংলাপের গুরুত্বটা, স্যার আপনি সংলাপ নাটকের প্রাণ। যেমন একটু আগে বলছে সংঘাত নাটকের প্রাণ, তেমনি আরেকটা প্রাণ হচ্ছে সংলাপ। কারণ নাটক একমাত্র শিল্প মাধ্যম, সাহিত্যের মাধ্যম, যেখানে লেখকের আসার কোনো সুযোগ নাই। লেখক কিছু কথা বলতে চান, কিন্তু লেখকের আসার কোনো সুযোগ নাই। উপন্যাসে লেখক নিজে এসে হাজির হতে পারেন, কবিতায়, গল্পে, প্রবন্ধে লেখক আসতে পারেন, নাটকে লেখকের আসার কোনো সুযোগ নাই। অথচ লেখক কিছু কথা বলতে চান নাটকটির মধ্যে দিয়ে, কিভাবে বলবেন? তখন বিশেষ কোনো চরিত্রের মাধ্যমে তিনি তার সংলাপের মধ্যে দিয়া নিজে এসে বলবেন যে তুমি সদা সত্যের পথে থাকো। সত্য যতই কঠিন হোক, সত্য যতই নির্মম হোক, তুমি সত্যবাদী, সত্যের পথে, সত্য জানার চেষ্টা করবে। ইডিপাসের কথা আমি বলবো। ইডিপাস তার পিতাকে হত্যা করেছে, অজান্তেই তার মাকে বিয়ে করেছে এবং পৃথিবীর ভয়ঙ্কর এক পাপ করেছে। ইডিপাস প্রায় বুঝে ফেলেছিল, তারপরেও তাকে জানতে হবে সত্যি সত্যি আমি যাকে হত্যা করেছি তিনি আমার পিতা কিনা, সত্যি সত্যি এখন যিনি আমার স্ত্রী তিনি সত্যি সত্যি আমার মা কিনা, আমাকে জানতে হবে। সবাই তাকে বারণ করেছে। ইডিপাস বলছে আমাকে সত্যের পথে আমাকে থাকতে হবে, সত্য জানতে আমি ভয় পাই না।
এই যে সত্যের মুখোমুখি দাঁড়ানো, এই কথাটি সফোক্লিস বলতে চেয়েছেন তার চরিত্রের মধ্য দিয়ে। কাজে চরিত্র হচ্ছে তার মাধ্যম, আশ্রয়। চরিত্রের মধ্য দিয়ে তিনি কথা বলবেন এবং সংলাপটা হলো সংলাপটা তার- সেখানে তার সেখানে প্রাণ। তার প্রাণ। সংলাপের মধ্য দিয়ে নাটক আস্তে আস্তে পল্লবিত হবে, বিকশিত হবে এবং লেখক তার মূল বক্তব্য প্রকাশ করবেন। আমরা একটা বিষয় বলেছি যে প্রত্যেকটা জীবনের অংশই কিন্তু নাটক হয় না, না। আর প্রত্যেকটা নাট্য সাহিত্যে একটা মেসেজ থাকে অবশ্যই জীবন সেই কালের বাস্তবতায়, এবং তারা সমাজের যে বিভিন্ন অনাচার সম্পর্কেও একটা মেসেজ থাকতে পারে, বা কোনো সমাজের কোনো ভালো জিনিস সম্পর্কে মেসেজ থাকতে পারে। অর্থাৎ আমরা কোনো নাটকই দেখি না যে যেখানে শিক্ষণীয় কোনো কিছু বিষয় লেখক উপস্থাপন করছেন। ভালো নাটক অবশ্যই থাকে। নাটকের বেঁচে থাকাটা একটা গুরুত্বপূর্ণ। আমরা এতকাল পরেও অদ্যাবধি শেক্সপিয়ারের নাটককে অতিক্রম করা যাচ্ছে না। এতকাল পরও যদি এখনো মঞ্চস্থ হয়, সেটাকে মনে হয় যেন আজকের কথা, আমার কথা। এই যে লেখকের গুণ নাটকের ক্ষেত্রে, এই প্রকাশ ক্ষমতার মধ্যে, এটা আসলে স্যার কিভাবে সম্ভব হতে পারে? নাটক প্রাথমিক হচ্ছে একটা টেক্সট, লেখক লিখছেন। কে লিখছেন? উইলিয়াম শেক্সপিয়ারের কথা আপনি বলেছেন। উইলিয়াম শেক্সপিয়ার অ্যাভন নদীর তীর থেকে লন্ডন এসেছিলেন বাক্স পেট্রা বহনকারী হিসেবে। যখন গ্লোব থিয়েটার দেখলো যে তার থিয়েটার করার মতো নাটক নাই, তখন উইলিয়াম শেক্সপিয়ার নিজে নিজে রাত্রিবেলা নাটক লিখতে বসেছেন। 37টা নাটক লিখেছেন এবং প্রত্যেকটা নাটক তিনি লিখেছেন দলের জন্যে। তিনি দেখেছেন দলে কিভাবে অভিনয় করে, দলে অভিনেত্রী কিভাবে অভিনয় করেন, ঠিক কীভাবে চলেন, কিভাবে তিনি পোশাক পরেন, সবটা দেখেছেন। এবং তিনি যখন নাটক লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে জোড়াসাঁকো থিয়েটার, তিনি লিখছেন, তিনি অভিনয় করছেন, তিনি মঞ্চ নির্মাতা, তিনি সঙ্গীত পরিচালক, অর্থাৎ তিনি অভিনেতা, সব তিনি জানেন। অর্থাৎ নাট্যকার একাত্ম হয়ে যাচ্ছে না, আমি আসছি, সব জানেন। অর্থাৎ এই লেখক যখন নাটক লিখছেন, তখন সেই নাটক তিনি জানেন কতটুকু বললে দর্শক গ্রহণ করবে, কতটুকু বললে দর্শক গ্রহণ করবে না। কিন্তু যিনি নাটকের সাথে নাই, যিনি শুধু লেখক, যেমন ডিএল রায়, শাহজাহান লিখেছেন, অনেক সংলাপ আছে বেশ লম্বা লম্বা, পাঠক বোর হয়ে যাবে, তখন এটাকে কাটতে হয়, প্রডিউসারকে কাটতে হয়, প্রযোজককে কেটে ছোট করতে হয়। এই জায়গাটা খুব তাৎপর্যপূর্ণ। নাটক সমবায়িক শিল্প। আব্দুল্লাহ আল মামুন কিংবা মামুনুর রশিদ যখন নাটক লিখবেন, মামুনুর রশিদ একজন বড় অভিনেতা, আব্দুল্লাহ আল মামুন একজন বড় অভিনেতা, মমতাজুদ্দিন আহমদ একজন বড় অভিনেতা। তারা যখন নাটক লেখেন তখন বোঝেন যে কতটুকু পাঠক গ্রহণ করবে, দর্শক গ্রহণ করবে, কতটুকু সংলাপ লম্বা করা যায়, কতটুকু কাটতে হবে তারা জানেন, কারণ তারা নিজে অভিনেতা, মঞ্চ নির্দেশক, পরিচালক, নির্দেশক। কিন্তু যে এইটার মঞ্চের সাথে সরাসরি যার সম্পর্ক নাই, তার পক্ষে খুব কঠিন। কাজে মঞ্চের সাথে সরাসরি যিনি আছেন, তার নাটকই দীর্ঘস্থায়ী হয়, কালোত্তীর্ণ হয় এবং শতাব্দীর পর শতাব্দী, উইলিয়াম শেক্সপিয়ারের বেলায় যেমন বলেছেন শতাব্দীর পর শতাব্দী চলে, যেমন সফোক্লিসের নাটক। সফোক্লিস অলিম্পাস পাহাড়ের নিচে প্রতি শীতকালে নাট্য উৎসবে নাটক নিয়ে আসতেন এবং তিনি জানেন কতটুকু পরিধি রাখতে হয়, সংলাপ কতটা লম্বা করা যায়, কতটা ছোট করা যায় এবং সংলাপে কোন ভাষা ব্যবহার করতে হয়। ধন্যবাদ স্যার আজকে আমাদের এই আলোচনায় আসার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নাটক সম্পর্কে জানলাম। নাটকের বিভিন্ন যে বিষয়গুলো আছে তা আজকে আলোচিত হলো। আপনারা এই পাঠটি ভালো করে বুঝবেন এবং পড়বেন। যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়, পার্শ্ববর্তী টিউটোরিয়াল সেন্টারে গিয়ে টিউটরের কাছ থেকে জেনে নেবেন, বুঝে নেবেন। এরপরেও কোনো বিষয় জানতে যদি অসুবিধা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে আবার আপনাদের সাথে কথা হবে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাংলা ভাষা 1 সাহিত্য বইয়ের ইউনিট 1 পাঠ 6 থেকে আলোচনা করব। বন্ধুরা, ইউনিট 1 পাঠ 6 আছে নাটক। বন্ধুরা, আমরা নাটকের এই একটা অংশ, অর্থাৎ নাটকের মধ্যে যে শ্রেণীবিভাগ আছে নাটকের, আমরা আজকের আলোচনায় মূলত নাটকের এই শ্রেণীবিভাগ নিয়েই আলোচনা করব। আজকের আলোচনায় আমি জাহাঙ্গীর আলম জাহিদ এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ভাষা ও সাহিত্য গবেষক প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ঘোষ। আমরা জানি যে নাটক সাহিত্যের একটি প্রধানতম আঙ্গিক। সাহিত্য বলতে যেটা সৃষ্টিশীল সাহিত্য, যেটা মানুষই লেখে, মানুষের জীবনের কথা বলে, সেটি তো সাহিত্য। তাই নাটক কবিতার মতোই প্রাচীন একটি মাধ্যম, শিল্প মাধ্যম। তবে নাটক হতে হলে সেখানে কিছু কিছু বিষয় থাকে, সেখানে থাকে চরিত্র, সেখানে থাকে ঘটনা, সেখানে থাকে দর্শক, সেখানে থাকে মঞ্চ। এবং একজন নাট্যকার এই যে মানব জীবন কখনো সরল রেখায় চলে না। সেখানে দুঃখ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে, ঘাত প্রতিঘাত থাকে, সব কিছু নিয়ে কিন্তু জীবন এগিয়ে যায়। এই যে এগিয়ে যাওয়ার বিষয়টি, এটাই কোনো একটা ঘটনাংশ নিয়ে কিন্তু নাটক রচিত হয়। আমরা যে এই যে শ্রেণী আছে, এই যে গতি প্রকৃতির উপরে যে নাটক, কোন নাটককে আমরা যে শ্রেণীবিভাগ, মূল যে শ্রেণীবিভাগ, কোনটিকে আমরা ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক বলি। এই যে ট্র্যাজেডি শব্দ শুনলেই মনে হয় যে এখানে অবধারিতভাবে নায়কের বিপর্যয়, কোনো একটা অদ্ভুত রকমের একটা অবস্থার সে সম্মুখীন হয়। এই যে বিয়োগান্তক নাটক, স্যার আপনাকে এই ট্র্যাজেডি সম্পর্কে একটু বলুন। ধন্যবাদ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্র্যাজেডি বলতে গেলে অনেক সময় দরকার। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি। ট্রাগোস একটি গ্রিক শব্দ। ট্রাগোস শব্দের অর্থ ছাগল। গ্রিক ভাষায় ট্রাগোস অর্থ ছাগল। গ্রিসে প্রাচীনকালে পুজো দেওয়ার সময়, দেবতা জিউসের উদ্দেশ্যে পুজো দেওয়ার সময় অলিম্পাস পাহাড়ের নিচে ছাগল আনা হতো এবং ছাগলকে বধ করার জন্যে ওকে জোরে 2 দিক ধরে গলাটাকে একটা উঁচু জায়গার উপর রাখা হতো। তখন ছাগলটা ভ্যা ভ্যা করতো বেদনায়, কষ্টে, তখন তাকে জবাই করতো, বলি দিত। এই ভ্যাবা শব্দটা হচ্ছে ছাগলের, ট্রাগোস। উত্তরকালে যখন মানুষের কোনো যন্ত্রণা, বেদনার কথা নাটকে উপস্থাপিত হলো, তখন এই ছাগলের ডাকের সাথে মিলিয়ে ওটাকে ট্রাগোস থেকে ট্র্যাজেডি শব্দ, ট্র্যাজেডি। অর্থাৎ ট্র্যাজেডিতে ব্যক্তির কোনো যন্ত্রণার কথা ব্যক্ত হয়, ব্যক্তির মৃত্যু যন্ত্রণার কথা ব্যক্ত হতে পারে। অর্থাৎ বেঁচে থেকে মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করা আরও বেশি ভয়ঙ্কর। মানুষ মরে গেলে তার কিছু জানে না, কিন্তু যে মানুষ জীবিত থেকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করে সেটি ভয়ঙ্কর। ইডিপাস তার বাবাকে হত্যা করেছে, মাকে বিয়ে করেছে অজান্তেই। সেই মানুষটা রানী জোকাস্টার কাপড়ের ব্রুশ খুলে নিজের চোখ উপড়ে ফেলে বলছে যে তুমি আমার মা, আজকে তুমি আমার স্ত্রী, এই সত্য পৃথিবীর মানুষ জানুক, আমি এই সত্য নিয়ে তোমাকে দেখতে চাই না, তাই নিজের চোখ উপড়ে ফেললাম। এই যে বেঁচে থেকে মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করা, এইটা হচ্ছে ট্র্যাজেডি। সুতরাং ট্র্যাজেডির মূল কাজ হচ্ছে মানুষের কোনো মহৎ কর্মের অনুকরণ, বড় কর্ম। এখানে মহৎ কর্মটা কি? বাবাকে হত্যা করেছে, এটা কোনো মহৎ কর্ম নয়। মাকে বিয়ে করেছে, এটাও কোনো মহৎ কর্ম নয়, ভয়ঙ্কর পাপ। কিন্তু মহৎ কর্মটা হচ্ছে ইডিপাস সত্যকে জানতে ভয় পায়নি। এই যে সত্যানুসন্ধানের বাসনা, এইটাই তার মহৎ কর্ম। এবং এই কর্মটা আছে বলে ইডিপাস ট্র্যাজেডি। এই কর্ম না থাকলে হবে না। এটা কি স্যার যে আমরা অনেক ক্ষেত্রে আমরা জানি যে অনেকেই সত্য সম্পর্কে জানে, কিন্তু বলতে সাহস পায় না, কিন্তু নাটকে সেটি নয়। না, তার ট্র্যাজেডি হবে না। ট্র্যাজেডি হবে না, তারটা কমেডি হতে পারে, ফার্স হতে পারে। ট্র্যাজেডি হচ্ছে সে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে ভয় পায় না।
এবং অনিবার্যভাবে আর কি সে সত্যের কাছে নিজেকে সমর্পণ আর করবে। একটা হচ্ছে যে ট্র্যাজেডি নাটকের মধ্যে দিয়ে মানুষের সম্ভাবনা সম্পর্কে দর্শক অবহিত হবে। ইডিপাস নাটক দেখার পরে যে তার বাবাকে হত্যা করেছে, মাকে বিয়ে করেছে, দেখা যাবে সেই ইডিপাসের জন্য সমস্ত দর্শকের কান্না, ইডিপাসের জন্য সব ভালোবাসা ঢেলে দিবে, হৃদয়ের সব ভালোবাসা নিংড়ে উজাড় করে দেবে ইডিপাসের জন্য। কারণ ইডিপাস আমাকে ওই কথা শিখিয়েছে, তুমি সত্যর মুখোমুখি দাঁড়াতে কুণ্ঠিত হইও না। ইডিপাসের নাটক তাহলে আমাকে সত্যানুসন্ধানের বাসনাটি জাগ্রত করে। ট্র্যাজেডির কাজটাই হলো মানুষের যে সম্ভাবনা আছে সেটি ট্র্যাজেডিকার তার নায়ক নায়িকার মধ্যে দিয়ে, চরিত্রের মধ্যে দিয়ে দর্শকের কাছে পৌঁছে দেয়। অন্যদিকে ট্র্যাজেডির আরেকটা বড় বৈশিষ্ট্য এই যে ট্র্যাজেডি দর্শনে দর্শক পাঠক চিত্তে একটা ভয় জাগ্রত হবে, ভীতি আতঙ্ক জাগ্রত হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই ভীতির বিমোক্ষণও ঘটবে। আবার মানুষের সম্ভাবনার কথা বলে ট্র্যাজেডি। এরিস্টটল ট্র্যাজেডি সম্পর্কে বলতে গিয়ে একটি চমৎকার কথা বলেছেন, ট্র্যাজেডি দেন অ্যাজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশন দ্যাট ইজ কমপ্লিট অ্যান্ড অফ এ সার্টেন ম্যাগনিটিউড। ট্র্যাজেডিতে দেখি অনেক মানে বড় বড় যে সমস্ত বড় বড় নাট্যকার পৃথিবীতে আমরা দেখি, তো ট্র্যাজেডি যাদের উপরে যায়, যারা নায়ক, যে তাদের একটা শৌর্য বৃত্ত এটা থাকে ট্র্যাজেডি, এবং পরিণতির দিকে ধাবিত হয়, একটা এমন উত্থান হচ্ছে এবং সেটা একটা পরিণতির দিকে যাচ্ছে। এটা কি ট্র্যাজেডির জন্য অনিবার্যভাবেই এই কারণে যে ট্র্যাজেডি দর্শনের পরে নায়কের একটি পতন ঘটবে, পতন অনিবার্য, না তো ট্র্যাজেডি হবে না। সেটা কখনো মৃত্যু হতে পারে, অথবা কখনো বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা উপলব্ধি হতে পারে। ট্র্যাজেডিতে ট্র্যাজিক রসটা ধারণ করবে কিন্তু ওই হিরো বা নায়ক, কখনো সে নায়িকাও হতে পারে, কিন্তু আমরা হিরো বলছি কথাটা, যে ট্র্যাজেডির নায়ক সেটা ধারণ করবেন ট্র্যাজিক রসটা। সেই ট্র্যাজিক রসটা কিভাবে আসবে? তার পতন, তার পরাভব ইত্যাদি। কিন্তু মানুষ কখনো পরাভব স্বীকার করে না, ট্র্যাজেডির নায়ক কখনো পরাভব স্বীকার করবে না, সে যুদ্ধ করবে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত সে যুদ্ধ করবে। ওই আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বলে একটি উপন্যাস আছে, বিখ্যাত উপন্যাস। তার একটি বাক্য এরকম, তার শেষ বাক্যটি এরকম যে ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট বি ডিফিটেড। ট্র্যাজেডির নায়ক চড়ুই পাখি নয় যে সামান্য একটা তীরের আঘাতে মারা যাবে। এটা আমার কথা নয়, আলাইডাস নিকলের কথা, যে ট্র্যাজেডির নায়ক সীমাহীন কষ্ট উপলব্ধি করতে পারবে, সহ্য করতে পারবে, এবং শেষ পর্যন্ত বলবে আমি যুদ্ধ করব, আমাকে সত্য জানতে হবে, আমাকে কল্যাণের পথে থাকতে হবে, আমাকে মঙ্গলের পথে থাকতে হবে, আমি অকল্যাণ, অমঙ্গল ও অসত্যের দিকে যেতে পারি না। এছাড়া যে এই যে শ্রেণীকরণের মধ্যে ট্র্যাজেডি ছাড়া একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটি হচ্ছে আমরা জানি মিলনাত্মক নাটক বা কমেডি। কমেডির ক্ষেত্রে কখনো কখনো আমরা দেখি যে রোমান্টিক কমেডি থাকে, কখনো কখনো সামাজিক কমেডি থাকে, যে এই যে, এবং এখানে কমেডির মধ্যেও আমরা কিছু কিছু ক্ষেত্রে বিগন্তকের ভাবও অল্প স্বল্প আমরা দেখি। এই যে কমেডি যে নাটকের শ্রেণী, এটা জানার জন্য, সহজে জানার জন্য আমাদেরকে স্যার, আমাদের শিক্ষার্থীর উদ্দেশ্যে স্যার আপনাদের কিছু বলুন। আবার ট্র্যাজেডির মতনে বলি, কমেডি শব্দটার আসছে কমোস থেকে। গ্রিক ভাষায় কমোস অর্থ পথ, অলিম্পাস পাহাড় থেকে অ্যাক্রোপলিস। এই জায়গাটার যে পথটা, দীর্ঘ পথ অলিম্পাস থেকে অ্যাক্রোপলিস, পথ বা রাস্তা যেটা আমরা বলি, এই রাস্তাটায় নাচ গান করতে করতে, সংলাপ উচ্চারণ করতে করতে একটা নাট্যদল চলে যেত। পথের মধ্যে তারা রং দিত গায়ে, সংস্বাস্থ্য কথা বলতে বলতে যেত, হাস্য মিলনাত্মক নাটক। এবং এইভাবে এই মিলনাত্মক নাটক ট্র্যাজেডি, এরিস্টটলের কথা অনুযায়ী এটা মাঝামাঝি কর্মের অনুকরণ, একেবারে উচ্চ কর্ম নয়, আবার নিম্নমানের কর্ম নয়, মাঝারি মানের কর্মের অনুকরণ হচ্ছে কমেডি। কমেডির মধ্যে দিয়ে জীবনের হাসি, কান্না, ব্যর্থতা, বেদনা অতটা ট্র্যাজেডির মতন গভীর নয়, আবার একেবারে নিম্ন পর্যায়ে নয়, মাঝামাঝি অবস্থানে গড় জীবনটাকে কমেডিতে ধারণ করা হয়। ট্র্যাজেডিতে কিন্তু মহৎ জীবন, এটা যে একটা মিলনাত্মক কথাটা শেষে মিলনাত্মক থাকে। মিলন ট্র্যাজেডিতে যেমন শেষকালে নায়কের পরাভব ঘটবে, পরাজয় ঘটবে, কিংবা নায়ক মারা যাবেন, কিংবা নায়ক মারা না গেলেও মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করবেন, কমেডিতে শেষ পর্যন্ত যতই যন্ত্রণা থাক, যতই প্রতিবন্ধকতা থাক, শেষ পর্যন্ত একটা মিলনের মধ্যে, অধিকাংশ ক্ষেত্রে মিলনের মধ্যে দিয়ে, হাসি রঙ্গের মধ্যে দিয়ে সমাপ্ত হবে। অনেকটা বলা যেতে পারে বাংলা ছবির মতন, যতই আগে সংকট থাকুক না কেন, শেষ পর্যন্ত দেখা যায় সব আবার এক হয়ে গেছে। আর একটা নাটকের ক্ষেত্রে একটা বিষয় আছে, প্রহসন। আমরা শব্দ
প্রহসন শব্দটি নাটকে আমরা দেখি এবং খুবই প্রচলিত, এবং এটি নাটকের শ্রেণীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই নাটকটি প্রহসনমূলক নাটক। তো প্রহসনমূলক নাটক আমরা স্যার কখন বলবো, কোন ধরনের নাটক সেটি? আমরা একটু আগে বলেছি ট্র্যাজেডি সম্পর্কে গিয়ে এরিস্টটল মানুষের কর্মকে 3টা ভাগে ভাগ করেছেন: মহৎ কর্ম, মাঝারি মানের কর্ম, নিচু মানের কর্ম। এই মহৎ কর্মের হয় ট্র্যাজেডি, মাঝারি মানের কর্মের হয় কমেডি, এর অনুকরণ যখন করব, আর নিচেরটা হয় ফার্স বা প্রহসন। আমরা লোকায়ত ভাষায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা ইমিটেশনের অলংকারের কথা আমরা সবাই জানি, তাই না? ইমিটেশনের অলংকার এই যে ঠিক সোনা বা গোল্ড নয়, গোল্ডেরই মতন দেখতে একটা বস্তুর, একটা ধাতুর জিনিস। কখনো কখনো এত চমৎকারভাবে সেই ইমিটেশন অলংকারটা হয় যে প্রকৃত সোনা কোনটা সেটাও বোঝা যায় না। নাটক তাই। নাটকে কিন্তু জীবন নয়, জীবনের একটা অনুকরণ, ইমিটেশন অফ লাইফ। যখন কোনো খারাপ কাজের অনুকরণ হয়, কোনো মিথ্যাবাদীর কথা অনুকৃত হয়, কোনো অসৎ মানুষের কথা অনুকৃত হয়, কোনো দুরভিসন্ধিমূলক আচরণ অনুকৃত হয়, তখন সেটি হয় ফার্স। আমরা বাংলা সাহিত্যের দুটো বিখ্যাত প্রহসন মাইকেল মধুসূদন দত্তের একি কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের নিয়ে কথা বলি। একি কি বলে সভ্যতায় যুব সমাজের অধপতনের ছবিটি আঁকবেন, এবং এই অধপতন কখনো মহৎ কর্ম নয়, মাঝারি মান নয়, খারাপ কর্ম, এইটাকে তিনি প্রহসনের বিষয় নিলেন। কিংবা বুড়ো শালিকের ঘাড়েরও ভক্তপ্রসাদ নামক একজন বক ভণ্ড ধার্মিকের অপকর্মের ছবি আঁকবেন তিনি। অর্থাৎ এইটা হচ্ছে প্রহসনের বিষয়। প্রহসনের বিষয়ের মধ্যে সামাজিক একটি অসঙ্গতি, ব্যক্তির কোনো অসঙ্গতি, ব্যক্তির কোনো দুর্ভাগ্যজনক কাজের শিল্পরূপ থাকবে। কিন্তু মনে রাখতে হবে, প্রহসনকার কিন্তু একজন চিকিৎসকের মতন প্রেসক্রিপশন দাতা নন। তিনি বলবেন না যে এই হচ্ছে সমাধান, তিনি মাত্র সমস্যাটা বলবেন, দর্শক বুঝে নেবে এর সমাধানটা কি। তিনি একটি ইঙ্গিত দিতে পারেন, কিন্তু আসল কাজটা দর্শক তারাই বুঝবে, মেসেজটা তিনি দিয়ে দেন, বলবেন। এবারে দায়িত্বটা পাঠকের কাছে, শ্রোতার কাছে পৌঁছে দেবেন, দর্শকের কাছে পৌঁছে দেবেন। সেটা রূপক অর্থেও পৌঁছে দিতে পারে, যে কোনো অবশ্যই কাল্পনিক অর্থে সরাসরি হতে পারে। কিন্তু মূল কথাটি প্রহসনে মানুষের নিম্নমানের কাজের অনুকরণ হয়। আমরা যদি বাংলা নাটকের দিকে দেখি, তাহলে আমরা দেখি যে সব কিছুই, এটা বোধ করি বাঙালিদের ভাগ্যের একটা লিখনই বলা যায়, যেটি ইংরেজদের আসার পরে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে পরবর্তীকালে যে নাটকের সূত্রপাত বলা যায়। তবে আদিকালেও কিন্তু নাটক ছিল। আমরা যাত্রা জানি, যাত্রা ছিল, পালাগান, সেখানেও নাটকের উপস্থিতি, মঙ্গল কাব্যগুলো, সেখানেও আমরা কিন্তু নাটকের উপস্থিতি দেখি। তাহলে স্যার কিন্তু এটা থাকার পরেও আমরা কিন্তু ইংরেজদের আসার পরে এই যে 19বিংশ শতাব্দীতেই আমরা দেখি যে নাটকের, যে বাংলা নাটকের সূত্রপাত, এই ব্যাপারটা স্যার সম্পর্কে আপনি বলবেন। আপনি বুঝে ফেলেছি আপনার বিষয়টি। আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, জানি না কতটা কঠিন হবে কথাটা, তবুও একটু বোঝার চেষ্টা করি। বিষয়টা এই যে 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের ফলে আমাদের দেশটা দখল করে নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজ বাহিনী। ইংরেজরা এসে বলতে চাইল, তোমরা খুব খারাপ, তোমাদের গায়ের রং কালো, তোমাদের ধর্ম এই, তোমাদের সব খারাপ, আমরা হচ্ছে ভালো, তোমরা রোগী, আমরা চিকিৎসক, তোমরা অন্ধকার, আমরা আলো, তোমাদের যা আছে ওইটা নাটক না, আমাদেরটা নাটক, তোমাদের যাত্রা বাজে জিনিস, তোমাদের গাজির গান খারাপ জিনিস, তোমাদের গম্ভীরা খারাপ জিনিস, আমাদেরটা ভালো। আর কি, আরে তোমরা গাজির গান গাও, কৃষক কত দিকে করে, ওইসব হবে না, মঞ্চ ঘরের মধ্যে ঢুকতে হবে, পোশাক পরিচ্ছদ শার্ট প্যান্ট পরতে হবে, নাহলে কিসের নাটক। অতএব আমাদেরটাকে তারা খারাপ বলার চেষ্টা করলো, এবং আমাদের মধ্যে যারা, যে সমালোচকেরা ওই ইংরেজ মানসিকতা দ্বারা প্রভাবিত হলো, তারা বলল যে আজকে থেকে এই নাটক শুরু। 1795 সালে গেরাসিম এস্তোমানিস লেবেদেব থেকে নাটক শুরু। তবে স্যার এই যে আপনার যে একটা বিন্যাস, কিন্তু আমরা যদি দেখি ভারতের যে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, প্রাচীন যুগ থেকে মধ্যযুগ একটা আমি জি স্যার ছিল। তবে এটা কিন্তু আমরা দেখি প্রাচীন যুগটা হিন্দু শাসিত, মধ্যযুগ মুসলমান শাসিত হলেও কিন্তু কালচার কিন্তু একই আছে, ধারাবাহিকতা একই, সংস্কৃতি এবং সাহিত্য আঙ্গিক কিন্তু একই আছে। অর্থাৎ পার্থক্যটা ঘটছে যেটা আপনি বলছেন, যে ইংরেজ আসার
পরে দৃষ্টিভঙ্গি পাল্টেছে, না এটাই কি স্যার? না, দৃষ্টিভঙ্গি না, আমি বলতে চাচ্ছি ইংরেজ আসার ফলে তারা বলল প্রসেনিয়াম থিয়েটার 3 দিক বদ্ধ একদিন খোলা, এইটাই হচ্ছে নাটক। হ্যাঁ, কিন্তু আমাদের নাটক ছিল উন্মুক্ত মঞ্চে, বাড়ির উঠোনে, সেখানে গাজির গান হচ্ছে, বিশ্বাসচন্দ্র পাঠ হচ্ছে, কবি গান হচ্ছে, এগুলোই নাটক, মঙ্গল কাব্য, এগুলোই নাটক ছিল। ময়মনসিংহ থেকে এটা নাটক ছিল। ওরা আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করার জন্য, আমাদের সংস্কৃতিকে নিচু করার জন্য তারা এটি করলো, এবং তাদের পথ দেখিয়ে বাঙালি সমালোচকরা সেটা করলো। কিন্তু নাটক, বাংলা নাটক অনেক প্রাচীন, শিক্ষার্থীরা আমরা মনে রাখবো বাংলা নাটক অনেক প্রাচীন, কারণ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের নাটক শব্দটা সরাসরি আছে। বৌদ্ধ নাটক ভীষ্মা ভৈল, সরাসরি নাটক শব্দটি ব্যবহৃত। তার অর্থ কি? সমাজে নাটক ছিল। কাজী কিন্তু যেটা বলতে পারেন আপনি সেটা এই যে আধুনিক নাটকটা ইংরেজরা আসা 19 শতক থেকে শুরু হয়েছে। তার আগের যে নাটক ছিল সেটা আমাদের ঐতিহ্যিক নাটক, আর আধুনিক নাটক এইটা। এবং এই নাটকের, আধুনিক নাটকের যাত্রা শুরু হয়েছে বলা যেতে পারে মাইকেল মধুসূদন দত্ত থেকে। তার 1860 সালে বেরিয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও, একই কেবলে সভ্যতা, এবং 1860 সালেই এই ঢাকা শহর থেকে, আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে বেরিয়েছে নীল দর্পণ। এদিকেও স্যার আমরা যদি দেখি যে বাংলাদেশের নাটক কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সাথে বাংলাদেশের যে মুক্ত বুদ্ধি চর্চার যে প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিমণ্ডল, এটি আমরা সবসময় জানি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি শীতে নাট্য সপ্তাহ পালিত। হ্যাঁ, এবং আমরা জানি যে এই যে ভূখণ্ড, আমাদের যে পূর্ব বাংলার যে ভূখণ্ড, বর্তমান বাংলাদেশের যে ভূখণ্ড, তাদের যে পৃথক রুচি, দৃষ্টিভঙ্গি, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা এবং একটা প্রতিবাদী ভাষা, এবং আমরা যেরকম ঝড়, বন্যা এবং প্রকৃতির সাথে আমরা যে যুদ্ধ করে আমরা যে এগিয়ে যাই, বেঁচে থাকার যে একটা প্রাণ সঞ্চার হয়। এবং এক্ষেত্রে আমরা জানি যে আমরা যদি বাংলাদেশের নাটকের স্বতন্ত্র ধারা, কিন্তু আমরা দেখেছি যে এখানে আমরা ইব্রাহিম খাঁর কথা আমরা বলতে পারি, আকবর উদ্দিনের আবুল ফজল, এদের যে ধারা আছে। এছাড়া যে বাংলাদেশের নাটকের যে স্বতন্ত্র ভিত্তি, তখন থেকে বর্তমান কাল পর্যন্ত স্যার আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন। আপনি একটা কথা বলেছেন যে ঝড়, ঝঞ্ঝা, অত্যাচারের বিরুদ্ধে এই যে রুখে দাঁড়ানোর যে প্রবণতা, এটি বাংলাদেশের নাটকেরও প্রধান প্রবণতা। মনির চৌধুরীর কবর নাটকে ইন্সপেক্টর হাফিজ একজন শহীদের কাছে প্রশ্ন করেছে, বলেছে তুমি কবরে যাও, তুমি তো হাইকোর্টের কেরানি ছিলে, তুমি কবরে যাও। তখন বলেছে গুলি দিয়ে গেঁথে দিয়েছেন, ইচ্ছে করলেই তো আলগা হতে পারি না। এটি বাংলা নাটকের মূল প্রেরণা, অর্থাৎ কিনা সংঘ চেতনা। বাংলা নাটক, বাংলাদেশের নাটক, বাংলা নাটকের ক্ষেত্রে এই ধারণাটি প্রথম প্রচার করেছে যে সংঘবদ্ধ সত্তায় যদি থাকা যায় তাহলে বিজয় অবশ্যম্ভাবী। বাংলাদেশের নাটকের মধ্যে হতাশা আছে, ব্যর্থতা আছে, প্রেম আছে, সবই আছে, কিন্তু মূল প্রবণতাটি হচ্ছে সংঘ চেতনা, মানুষের সঙ্গে মানুষের মধ্যে বন্ধন। এবং এই সংঘ চেতনাটাই বাংলাদেশের নাটকের বড় স্বাতন্ত্র্যের জায়গা। ধন্যবাদ স্যার আপনাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এতক্ষণ নাটকের শ্রেণীকরণ সম্পর্কে জানলাম। বন্ধুরা, এই পাঠটি ভালো করে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাদের পার্শ্ববর্তী টিউটোরিয়াল কেন্দ্রে গিয়ে টিউটরের কাছ থেকে বুঝে নেবেন। বন্ধুরা, এরপরও যদি কোনো বিষয়ে অসুবিধা হয়, জানার থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। বন্ধুরা, প্রত্যাশা রইল আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, আপনারা আমাদের সঙ্গ দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আপনাদের আবশ্যিক যে বিষয় বাংলা ভাষা 1 সাহিত্য বইয়ের ইউনিট 4 পাঠ 3.1 এবং 3.2 থেকে আলোচনা করব। আমি জাহাঙ্গীর আলম জাহিদ এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ঘোষ। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধ যৌবনে দাও রাজটিকা। আমরা জানি স্যার যে প্রমথ চৌধুরী রাজটিকা যে প্রবন্ধটি কেন রচনা করেছিলেন, এর একটি কারণ ছিল। এর কারণটা হলো সবুজপত্র পত্রিকা, যেটি সম্পাদক ছিলেন স্বয়ং প্রমথ চৌধুরী নিজে, এবং এই পত্রিকাটি স্বয়ং রবীন্দ্রনাথ কিন্তু এর সহযোগিতা করেছিলেন। এবং এই পত্রিকা একটি লেখা বেরোয়, একটি কবিতা। এই কবিতাটি লিখেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কবি সত্যেন্দ্রনাথ দত্তর যে কবিতাটি, সেটির শিরোনাম ছিল হলো সবুজ পাতার গান। এই সবুজ পাতার গান কবিতায় কবি যৌবনের জয়গান করেছিলেন, যৌবনে রাজটিকা পরাবার প্রস্তাব করেছিলেন। এরই সমালোচনায় তৎকালীন কিছু পণ্ডিত ব্যক্তি প্রচন্ড সমালোচনা করেছিলেন স্যার, আপনি জানেন। তো এর প্রতিক্রিয়া স্বরূপ প্রমথ চৌধুরী এই প্রবন্ধটি লিখেছিলেন যে যৌবনে দাও রাজটিকা। আমাদের প্রবন্ধকার কেন লিখলেন, তিনি যে যৌবন তিনি যে দেখেছেন এই প্রবন্ধে যে এটি বয়সের ব্যাপার নয়, যৌবন মনের ব্যাপার, এবং দেহের যে যৌবন, বয়সের যে যৌবন, তা কিন্তু একটা দেহ থেকে আরেকটা দেহতে সংক্রমণ করা যায় না, বিস্তার ঘটানো যায় না, সমাজের পরিবর্তন আনা যায় না। কিন্তু মনের যৌবন, যেটি মানসিক যৌবন, তা দিয়ে কিন্তু একজনের মধ্যে আমরা বিস্তার ঘটাতে পারি, সংক্রমণ করতে পারি। তাহলে স্যার আপনি একটু আমাদেরকে বলুন যে এই যে প্রকৃত যৌবন যেটা আমরা এখানে দেখছি, প্রকৃত যৌবন বলতে প্রমথ চৌধুরী আসলে কি বুঝিয়েছেন? ধন্যবাদ। একই সঙ্গে আমি স্বাগত জানাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অগণিত শিক্ষার্থীকে। আজকে আমরা প্রমথ চৌধুরীর যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি নিয়ে কথা বলছি। প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম জাহিদ আমাকে যৌবন কি এই বিষয়ে বলতে বলেছেন। বিষয়টি বলার আগে আমি শুধু দুটো শব্দ বলি। প্রমথ, অনেকেই আমরা ভুল করে প্রথম লিখে ফেলি। খুব সতর্ক থাকবেন আপনারা যারা শিক্ষার্থী। প্রমথ, প্রমথ অর্থ শিবের যারা অনুচর, শিবের যারা সহায়ক। আর অন্যদিকে রাজটিকা শব্দটির বানান ব্যাপারে সতর্ক থাকবো আমরা। টয় দীর্ঘিকার দিলে হয়ে যাবে ফুটনোট, যে টিকা সেই টিকা, কিন্তু টয় রস্যিকার হচ্ছে তিলক, কপালে যে তিলক পরা হয় এটা হচ্ছে টিকা, অর্থাৎ যৌবনের কপালে রাজ তিলক পরাও। কাজে টিকা বানানটা লেখার সময় আমরা সতর্ক থাকব। এবারে আপনি যে কথাটি বললেন একান্তই সত্য। এটি বলার জন্য বাংলাদেশে একটা ছোট্ট প্রবাদের কথা আমি বলি। আমাদের প্রবাদটা হচ্ছে এই যে মেয়েদের সম্পর্কে বলা হতো যে কুড়িতে বুড়ি। এখন বাংলাদেশের কোনো মেয়ে যার বয়স 20 বছর তাকে যদি বুড়ি বলা হয় তাহলে যে প্রতিক্রিয়া হবে সে ভয়ঙ্কর। ঠিক এই জায়গায় আমার আবার প্রত্যাবর্তন করে আমাদের একটা ধারণা ছিল, প্রচলিত ধারণা ছিল যে বয়স, যৌবনটা খুব সীমিত সময়ের জন্য, এটা অতি অল্প সময়ের মধ্যেই সে প্রৌঢ়ত্বে উপনীত হবে। এই জায়গায় প্রমথ যদি বলতে চেয়েছেন না, এটি স্বল্প সময়ের বিষয় নয়, যৌবনটা দীর্ঘকালের বিষয়। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ যৌবনের অধিকারী হতে পারে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে, আমাদের সংস্কৃতিতে যৌবন, প্রেম এই শব্দগুলোকে আমরা সংকুচিত করে, এই শব্দগুলোকে আমরা নেতিবাচক করে এটা সম্পর্কে একটা মানুষের মধ্যে সংশয়, দ্বিধা আরোপ করার চেষ্টা করেছে, আরোপিত হয়েছে। সেই জায়গায় প্রমথ চৌধুরী আঘাত করার চেষ্টা করেছেন যে যৌবন কোনো খারাপ জিনিস নয়, যৌবনটাকে প্রবাহিত করতে হবে, নিজের মধ্যে সঞ্চারিত করতে হবে। মানসিক যৌবনটাকে ধরে রাখতে পারলেই মানুষ সুখী হতে পারে, অন্য মানুষকে সুখী করতে পারে। একটা বিষয় ছাড়া আমরা লক্ষ্য করি এই প্রবন্ধে, যেটি আমরা লক্ষ্য করি যে
আমরা যদি সার্বিক পৃথিবীর বিষয়গুলোকে দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে জড় জগৎ, বস্তু জগৎ যেটা আমরা বলি, একটা হচ্ছে প্রাণী জগৎ। আমরা এই প্রাণী জগতের মধ্যে কিন্তু মানুষও কিন্তু প্রাণী, অবশ্যই প্রাণী। তো এই মানুষ শুধু না, অন্যান্য প্রাণীও তার এই জড় জগতের মধ্য দিয়ে সে কিন্তু বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার বিভিন্ন পর্যায়ে তার লীলা বৈচিত্র্য সবই থাকবে, কিন্তু জড় জগৎ যেটি, তার কিন্তু কোনো বিকাশ ঘটে না, মনন বিকাশ ঘটবে না। কিন্তু মানুষ ছাড়া অন্য যে প্রাণী জগৎ, তার মনন বিকাশ আমরা সে অর্থে লক্ষ্য করি না। তো এখানে প্রমথ চৌধুরী যে বিষয়টি বলতে চেয়েছেন আমরা দেখি প্রবন্ধে, যেটি হচ্ছে মনন বিকাশ। মনন বিকাশ যদি হয় তাহলে পারে সমাজ দেহে তা প্রতিফলিত করা যায়, এবং সমাজে এটাকে প্রতিফলন করলে সেটি সার্বিকভাবে সামাজিক যে কল্যাণ ঘটে, এই বিষয়টি স্যার এই প্রবন্ধ অনুযায়ী স্যার আপনি আমাদের একটু। খুব ভালো কথা আপনি বলেছেন। আমাদের শিক্ষার্থীরা এটি মনে রাখবো আমরা, আসলে ব্যক্তির যে মানসিক যৌবন সেটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সমাজে অসংখ্য ব্যক্তি আছে। এই সমাজের অসংখ্য ব্যক্তির মধ্যে যদি যৌবনটা থাকে, তাহলে সেটা সমাজ দেহে যৌবন প্রবাহিত হলো। অর্থাৎ ব্যক্তির যৌবনটা বড় কথা নয়, আমি আমার সত্তাটিকে, আমার মানসিক যৌবনটিকে আমি সহস্র মানুষের মধ্যে, লক্ষ মানুষের মধ্যে সঞ্চয়িত করে যদি দিতে পারি, তাহলেই আমি প্রকৃত অর্থে যৌবনের অধিকারী। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মনে করতে পারি। ভিতরে প্রচণ্ড শক্তি ছিল, যৌবন শক্তি ছিল বলে কোনো কিছুকে ভয় পাননি। পুলিশ, মিলিটারি, কামান, বন্দুক কিছুকে তিনি ভয় পাননি। এই যে ভেতরের যে শক্তি, সেই শক্তি সঞ্চয়িত করতে যিনি পারেন অন্য মানুষের মধ্যে, তিনি আসলে প্রকৃত যৌবনের অধিকারী। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, কিন্তু যৌবনকে হারাননি, যৌবনটাকে ধরে রেখেছেন। এই জায়গাটা আমার মনে হয় প্রমথ চৌধুরী বলার চেষ্টা করেছেন। এই যৌবনে দাও রাষ্ট্রিকা মানে তুমি একজন ব্যক্তি মানুষ, তুমি নিজে যুবক ঠিক আছো, তুমি ভালো জামা কাপড় পরে ঘোরাঘুরি করছো, আর অন্যরা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, এই যৌবন না। যৌবনটা হচ্ছে সমাজ দেহকে উন্নত করার জন্য, সমাজের সামগ্রিক মানুষকে মানুষের কল্যাণের জন্য সমবেতভাবে যদি আমরা যৌবনের অধিকারী হতে পারি, তাহলেই প্রকৃত সামাজিক যৌবন বলে আমরা বলতে পারি সেটিকে। এটিখানেই প্রমথ চৌধুরী ধরার চেষ্টা করেছেন। আমরা পরে এই প্রবন্ধের মধ্যে আছে, আপনি হয়তো আমাকে বলবেন এরপরই, যে সংস্কৃত কবিরা যৌবন বলতে বুঝিয়েছে যেটা যৌব ধর্মের যে যৌবন, জৈবিক প্রবণতাটা যেখানে প্রাধান্য পেয়েছে। এবং বাংলাদেশের আমরা 17 কোটি মানুষ কিন্তু যৌবন বলতে ওই জৈবিক প্রবণতাটাকেই বড় করে দেখি। এইটা একদম ঠিক নয়, এই কথাটি একদম ভুল কথা। স্যার, আপনি একটি বিষয় আপনার আলোচনায় এনেছেন, সেটি সংস্কৃত সাহিত্যের কথা এনেছেন। আমরা জানি সংস্কৃত সাহিত্য হলো ভারত উপমহাদেশের মধ্যে শুধু না, সমগ্র সাহিত্যের মধ্যেই কিন্তু এটা প্রাচীন সাহিত্য এবং খুব সমৃদ্ধ সাহিত্য কিন্তু সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্যের উদাহরণ কিন্তু প্রমথ চৌধুরী এই প্রবন্ধে এনেছেন। প্রমথ চৌধুরী এখানে বলেছেন যে কৌশাম্বীর যুবরাজ উদয়ন এবং কপিলাবস্তুর যুবরাজ সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ। তে সংস্কৃত সাহিত্যে আমরা যেটা লক্ষ্য করি যে উদয়নের চরিত্রটা কেমন ছিল। উদয়ন কিন্তু তার যে যৌবন কালটা, তিনি কামলীলার প্রতি তার একটা আগ্রহ ছিল, কিন্তু অন্যদিকে আমরা গৌতম বুদ্ধের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি তিনি নির্বাণ এবং ত্যাগ ধর্মে তিনি দীক্ষা লাভ করেছিলেন এবং তিনি ত্যাগ ধর্মকে বেছে নিয়েছিলেন। এখানে স্যার আমরা লক্ষ্য করি যে সংস্কৃত সাহিত্যে উদয়নের জায়গা হয়েছে ব্যাপকভাবে, গৌতম বুদ্ধ আছে নিতান্তই নগণ্য। কারণটা আসলে কি? কারণটা ওই একটাই সহজ কারণ, যে আমরা যৌবনের পূজারী ছিলাম, কিন্তু সেই যৌবনটা হচ্ছে ব্যক্তির জৈবিক বৃত্তির যৌবন। কিন্তু প্রমথ চৌধুরী ব্যক্তির জৈবিক বৃত্তির যৌবনটাকে যৌবন বলছে না, তিনি বলছেন সামাজিক যৌবনটাই যৌবন। এই হচ্ছে পার্থক্যের জায়গা। এখন গৌতম বুদ্ধ ত্যাগ ধর্মটাকে বড় করে দেখেছেন। এখন বাংলাদেশেও এখনো আমরা দেখব যে ত্যাগ ধর্ম যিনি করেছেন সেইটা পত্রিকায় আসলে কেউ পড়ে না, বরং ভোগের জায়গাটা পত্রিকায় প্রাধান্য বিস্তার করে। এই একই অবস্থা হয়েছে। সুতরাং
শিক্ষার্থীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা বলবো এই কথাটি, এই প্রবন্ধটি পাঠ করে আমরা ত্যাগ ধর্মে উদ্বুদ্ধ হতে চাইব। কেবল হাতটা চিৎ করব না, হাতটা একটু উপর করতে শিখবো। চিৎ করা মানে কি? নেয়া। আর উপর করা মানে দেয়া। গৌতম বুদ্ধ দেয়ার চেষ্টা করেছেন, উদয়ন নেয়ার চেষ্টা করেছেন। সংস্কৃত কবিরা নেয়ার পক্ষে ছিলেন, উদয়ন নেয়ার পক্ষে ছিলেন, আর গৌতম বুদ্ধ দেয়ার পক্ষে ছিলেন। মানুষকে কিভাবে কল্যাণের কথা বলা যায়, নির্বাণ তত্ত্বের কথা বলা যায়, পৃথিবীর সকল মানুষ শান্তি লাভ করুক এই কথা বলা যায়, এই কথা সংস্কৃত যারা লেখক তারা মনে করছে এটা সুবিধা হবে না, অতএব তারা করেনি। এটা চলছে, এখনো এটি চলছে। যে চলচ্চিত্রটি খুবই ভালো ভালো কথা বলা হয়েছে, দেখা যাবে যে তার দর্শক নেই, কিন্তু যে চলচ্চিত্রটি একটু লোকরঞ্জক চলচ্চিত্র সেটি খুব দর্শক সব পাওয়া যায় বেশি। এই প্রবন্ধটি আমি আবারও বলবো শিক্ষার্থীদের কাছে, নিজেকে খোঁজা, নিজের পায়ের নিচের মাটিটা নিজে অনুসন্ধান করার একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি কেবলই পরীক্ষা পাশের প্রবন্ধ নয়। এই প্রবন্ধটি পাঠ করে যদি নিজেকে উদ্বুদ্ধ করতে না পারি, এই প্রবন্ধটি পাঠ করে কেবল আমি পরীক্ষায় ভালো নম্বর পাবো, একদম এই কথা না ভেবে যদি মনে করতে পারি যে প্রবন্ধটি আমার মধ্যে মানবিক সত্তা জাগরণের চেষ্টা করছে, প্রবন্ধটি আমার মধ্যে যৌবনটাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাচ্ছে, এবং আমার যৌবন মানে এই যে সেটি আমার ভোগের জন্য নয়, আমার উপভোগের জন্য নয়, আমার ত্যাগের জন্য যৌবন। আমি যৌবনটাকে বিলিয়ে দেব সহস্র মানুষের মধ্যে যৌবন সত্তাটিকে সঞ্চারিত করে দেওয়ার জন্য। এইটাই মনে হয় বলতে চেয়েছেন প্রমথ চৌধুরী। স্যার, আমরা এই প্রবন্ধে লক্ষ্য করি যে আমাদের সমাজে যেটি লেখক দেখিয়েছেন সেটি হলো যে যৌবন দুটো জীবনের, মানুষের দুটো স্তরে যৌবনটাকে ভাগ করে, মানে মানুষের আয়ুষ্কালটাকে ভাগ করে নেওয়া হয়েছে। একটি হচ্ছে শৈশব, আর একটি হচ্ছে বার্ধক্য। মাঝে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সময়, সেই যৌবন নেই। এই যৌবনকে আমাদের বোদ্ধারা, পণ্ডিত ব্যক্তিরা ভয় পান, কিন্তু এই যৌবনকে আমরা লক্ষ্য করি তারা কিন্তু ব্যবহার করেছেন অন্যভাবে। তারা, আমরা জানি যে এই ব্যবহারটা কিরকম, আমরা ওদিকে না যাই, কিন্তু এই যে নেতিবাচকতা দেখা আর দুটোকে এই মাঝে যে নাই, এই নাইটা কেন স্যার? ওই যে একই কথা, আমরা যৌবনটাকে ভয় পেয়েছি, কারণ যৌবনটাকে আটকে রাখার জন্য চেষ্টা হয়েছে। যৌবনের অধিকারী হলেই বলা হয়েছে তুই করিতে বুড়ি হয়ে যাবি, সুতরাং তোর মধ্যে মানসিক যে শান্তি, তার যে বিস্তারের ক্ষমতাটা সেটাকে শেষ করে দেয়া, কেটে দেয়া। একটা গাছকে কেটে দিলে যেমন হয়, পঙ্গু হয়ে যায়, আমাদের দেশের যৌবনটাকে কেটে দিয়ে মানুষটাকে পঙ্গু করা হয়েছে। তার মধ্যে যে ভেতরে শক্তি আছে সেই শক্তিটাকে বলেছে না, তুমি আর এটা করতে পারবে না, শেষ। সুতরাং আমাদের যৌবন হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু প্রমথ চৌধুরী বলতে চাচ্ছেন যৌবনকে ক্ষণস্থায়ী না ভেবে জীবনব্যাপী ভাবতে হবে, জীবনস্থায়ী, পুরো জীবনব্যাপী যৌবন, এইটা একটা জিনিস। দ্বিতীয়ত আবারও আমরা বলবো, এবং এই সামাজিক যৌবনটাকে প্রমথ চৌধুরী ধরার চেষ্টা করেছেন। ব্যক্তির যৌবনটা মুখ্য নয়, বরং ব্যক্তির যৌবন সামাজিক যৌবন যদি সঞ্চারিত করে দেয়া যায় তাহলেই। একই সময়, খুব কাছাকাছি সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতাটি আছে, সেখানেও বলা হয়েছে ওরে সবুজ ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। যৌবনই পারে আদমরাদের ঘা মেরে বাঁচাতে, যৌবনই পারে অন্যকে জাগাতে। সুতরাং যারা সমাজপতি তারা চায় না অন্যরা জেগে উঠুক, অন্যরা জাগলে তাদের সমস্যা, অন্যরা জাগলে তাদের ভোগের সমস্যা। অতএব তুমি বড় হয়ে গেছো, তুমি এখন প্রৌঢ় হয়েছো, তুমি চুপ থাকো। এ হচ্ছে কৌশল, সমস্যাই হচ্ছে শোষণের কৌশল, সামাজিক কৌশল। এই সামাজিক কৌশলটার বিরুদ্ধে আঘাত করার চেষ্টা করেছেন প্রমথ চৌধুরী। আমি আবারও বলবো শিক্ষার্থীদের, আমরা এই কৌশলটি বোঝার চেষ্টা করব, এবং কৌশলটি বুঝে আসলে নিজের ক্ষমতাটি, নিজের সম্ভাবনাটি অন্যের মধ্যে সঞ্চারিত করব। আত্মসুখের চাইতে, আত্মভোগের চাইতে, নিজের স্বার্থের চাইতে অন্যের স্বার্থটাকে বড় করে দেখব। অনেক ধন্যবাদ স্যার। আমরা লক্ষ্য করি যে প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যেই তিনি প্রথম, আমরা শিক্ষার্থী বন্ধুর একটা বিষয় বলা ভালো এবং আমাদের জেনে রাখা ভালো যে প্রমথ চৌধুরী প্রবন্ধ রচনার ক্ষেত্রে তিনি একটি বিশেষ রীতি অনুসারী ছিলেন, এবং বাংলা সাহিত্যে বিদ্রূপাত্মক যে রচনা তিনিই প্রথম রচনা করেন, এবং তার যে শানিত যুক্তি এবং আলংকারিক ভাষা প্রয়োগেও তিনি দক্ষ ছিলেন। আজকের আলোচনায় এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আপনারা এই প্রবন্ধটি ভালো করে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। যে বিষয়গুলো বুঝতে পারবেন না, আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত টিউটোরিয়াল কেন্দ্র আছে সেখানে গিয়ে
শিক্ষকের কাছ থেকে বুঝে নেবেন। এরপরও কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আমাদেরকে লিখতে পারেন। আমাদের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৫। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাংলা ভাষা ১ সাহিত্য বইয়ের ইউনিট ৪ পাঠ ১.১ এবং ১.২ থেকে আলোচনা করব। আজকের আলোচনায় আমি জাহাঙ্গীর আলম জাহিদ এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ঘোষ। বন্ধুরা, শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো বঙ্কিমচন্দ্র রচিত বাঙ্গালা ভাষা। বাঙ্গালা ভাষা আমরা জানি যে স্যার এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তামূলক একটি লেখা। এটি এই বাঙ্গালা ভাষা লেখাটার কারণ একটি বিষয় ছিল, সেটি হলো যখন বঙ্কিমচন্দ্র বাঙ্গালা ভাষা লিখছেন তখনও কিন্তু বাংলা শব্দটি এভাবে আসেনি। এটা কেন তিনি লিখলেন? এটা লেখার কারণ হচ্ছে এই পৃথিবীর কোনো ভাষায় মুখের ভাষা আর লিখিত ভাষা এক না, এমন কোনো ভাষা পৃথিবীতে নেই। মুখের ভাষা একরকম হবে, লেখার ভাষার মধ্যে অবশ্যই একটু পার্থক্য থাকবে। তবে বাংলার ক্ষেত্রে কিন্তু আরেকটি Dear learners and viewers, welcome to our program on microeconomics. This program is specially designed for the students of our regular MBA program as well as the students of the Commonwealth Executive MBA program. This program is based on the chapters of the microeconomics textbook of the MBA program and the economic environment of business textbook of the Commonwealth Executive MBA program. Dear learners, please take papers and pen in front of you so that you can keep notes and you can talk to your tutor as well as to me directly if you face any problem to catch the lecture. Let me now introduce you with the aim and objectives of this program. The aim of this program is to help you have a clear understanding of the concepts and theories of demand and assist you analyze the real life issues based on the knowledge you will gather from this program. Now the objectives of this program.
After carefully listening and viewing this program, you will be able to define the concept of demand for a commodity, describe the determinants of demand for a commodity, explain the relationship between price of the commodity and the quantity demanded for the commodity, explain the law of demand. Then you will be able to draw the demand curve from a demand schedule. Then you will be able to explain the reasons of the shifts of and movements along the demand curve. Finally, you will be able to draw the market demand curve from individual demand curves. Dear learners and viewers, you must have noticed the people around you to utter the word demand in their usual discussions. But one thing you may not be clear what exactly demand means from economic point of view. In economics, a person has the demand for a commodity if the person is willing to buy that commodity, he or she has the purchasing power, he or she has the desire to spend his or her money. Now, if you are asked to tell whether a person's desire to have something means he has the demand for that commodity, as a student of economics, your answer will be no. Why? Because the desire to have something doesn't mean necessarily that the person has the demand for that commodity. Let us now take you to a real-life situation. You can see two persons are standing in front of a fruit shop. One is rich, another is poor. They both want to get some orange. Rich person asks the salesman that he wants some orange and he has the money to pay the price. The poor guy also wants some orange but doesn't have the money, and thus he is refused to get any orange. What can you infer from this situation? Does both persons have demand for orange? To answer this question, let us recall what we learned few seconds back. Now, you can tell easily that the rich person has the demand for the commodity because the rich person has the money in his pocket and he has the desire to spend the money. Whereas the poor person only has the desire to have some orange, but he doesn't have money with him. So the poor person doesn't have demand for orange. Now let us introduce you with the determinants of demand. Can you tell me some determinants of demand? Just think, what are the forces, factors which determine the quantity demanded for a commodity? Just think why you buy more of a commodity, why you buy less of a commodity. If your income increases, do you buy more of the commodity or less of the commodity? If the population size increase of the country, the demand for a commodity will increase or decreased. You will easily find that the demand for the commodity basically depend on the price of the commodity. Commodities price is very important factor to determine demand. But there are other factors too. So we can see now the determinants of demand. Price of the commodity, taste, price of the related commodities, income of the consumer, population size, age, etc. Now, if we keep all other things same except the price of the commodity, what we find? We find if the price of the commodity is increased, the demand for the commodity decreases. And the price of the commodity decreases, the demand for the commodity increases. That means there is an inverse relationship between the price and quantity demanded. And this inverse relationship is called the law of demand. So now let us see what law of demand says. Remaining all other things same, if the price of a commodity rises, the demand for the commodity decreases. If the price of the commodity decreases, the demand for the commodity increases.
Now, if we use numerical numbers to depict the relationship between price of the commodity and the quantity demanded for the commodity, we will find the demand schedule. Let us now see what is demand schedule. We can see when the price of the commodity, that means potato, is 15, the quantity demanded for potato is 3 kilo. And when the price is 13, the quantity demanded is 5. And when the price is 10, the quantity demanded is 8 kilo. And when the price is 7, the quantity demanded is 10. And when the price is 5, the quantity demanded is 15. So we can see that when the price of the commodity, that means the price of potato decreases, the quantity demanded for potato is increasing. This is called demand schedule. Now, if we plot the price quantity combinations on a two-dimensional space, we will get the demand curve. So now let us see what is the characteristics of a demand curve. We can see the price and quantity combinations are drawn on the two-dimensional space, and combining the combinations, we can get the DD demand curve. So demand curve is downward sloping. It shows the inverse relationship between price and quantity. We can see when the price falls from taka 15 to taka 7, the quantity demanded for potato increased from 3 kilo to 10 kilo. So in this case, the consumer is still on the demand curve, just the consumer moves from one point on the demand curve to another point on the demand curve. So we can see the consumer moves from point A to point B. This is called movement along the demand curve. What happens if other factors except price is changed? The consumer just shift from this demand curve to another demand curve. So you can see the other factors like income, population size, taste, etc. So in this case, if we assume that the income of the consumer is increased, we can see the demand curve shifts rightward. So you can see D1 is the new demand curve. What happens if we assume that the income is decreasing? If income is decreased, the demand curve shifts to the left. We can say D2 is the new demand curve. Up to now, we have learned that the price of the commodity and the quantity demanded are inversely related, and which has been depicted by the demand curve. So any change in the price and the resultant change in the quantity demanded is depicted on the demand curve. Just we move from one point to another point. But what happens if other factors like income, taste, population size, age, prices of other commodities, related commodities, are changed? In that case, demand curve shifts, maybe to the right or to the left. Up to now, we have discussed the individual demand curve. But what happens if in the market we have more consumers, 2 or 3 or more consumers? In that case, how we will get the market demand curve from the individual demand curves? This is very simple. If we just add the individual demand curves horizontally, we will get the market demand curve. So let us see now on the screen how the market demand curve is derived from the individual demand curves. We are assuming that in the market there are 2 consumers. So we can see now that consumer 1's demand is D1. Similarly, we can get the consumer 2's demand curve, that is D2.
And if we now like to get the market demand curve from consumer 1's demand curve and consumer 2's demand curve, we'll just add D1, D2, D1, D1 with D2, D2 horizontally. Now let's see how this addition is made. So we can see the horizontal distances are put together on the market demand space. So we can see at price 10, consumer 1's demand is 3 and consumer 2's demand is 2. And the market demand is 5 at price 10. And what happens at price 6? At price 6, consumer 1's demand is 5, consumer 2's demand is 5, and together the market demand at price 6 is 10. Now, if we add these 2 points, we will get the DD demand curve. This is called market demand curve. So we are getting the market demand curve from the addition of the individual demand curves. So what we have learned from this program? Actually, you learned lots of things. Let us now see at a stretch what we actually got from this program. We learned the concept of demand. We learned the law of demand. We saw the demand schedule. We learned how to draw the demand curve from the demand schedule. We learned when movement along the demand curve occurs, when the demand curve shifts, why it shifts to the right, when it shifts to the left. We learned how we get the market demand curve from the individual demand curve. Dear learners and viewers, we are at the end of this program. Hope you have learned a lot from this program and you got the idea and knowledge about the theories and concepts of demand. Now you read your textbook and the reference book for more explanation of the concepts. We will meet again with a new topic in this place. Have a nice time. Good luck. Hello dear learners, how are you? I hope you are fine. Before starting my today's lecture session, let me introduce myself. I am Mohammad Tariqul Islam, faculty member of School of Business, Bangladesh Open University. Dear learners of regular MBA and Commonwealth Executive MBA and MPA programs, you are most welcome to my today's lecture on MBA 1302 Principles of Marketing Unit 7. Dear learners, today I will discuss some important topic. These are the definitions of product, the labels of product and the classifications of product. Hence, there are some learning objectives. Dear learners, after completing the today's lecture sessions, you will able to define the term product, the labels of product and you also easily find out the classifications of product. First, you have to know what is product or what is the definitions of product. Normally, product is the solution of a specific problem, or we can say products are objects that actually satisfy human needs and wants. This idea is very comprehensive in a sense that there are many tangibles and intangible things that can be satisfy our needs and wants.
dear learner and audience, in our daily life we actually feel some needs and try to satisfy our needs or wants by using different types of things like soap, shirt, cell phone, car, computer, etc. These are all the examples of product. The definition of Philip Kotler. Philip Kotler says a product is anything that can be offered to a market for attention, acquisition, use or consumption that might satisfy a needs and wants. On the other hand, Zickman says product is a goods, service or idea that offer a bundle of tangibles and intangibles attributes to satisfy consumers. So, dear learners, product does not mean merely a tangible things. Products can be tangibles or intangibles. So, the service, organizations, persons and others entities can be covered by the modern definitions of product. Dear learners, I think you can understand what is product. The labels of product. Whenever a marketer wants to introduce a new product or service in the market, he must have to concern about the labels of product. We know there are 3 labels of product. First one is that core product, second actual product and third augmented product. Now we can follow a figure. In the figure we can see the first level is core product. Core product actually refers the main feature or main benefit of the product. The most fundamental labels is core product, which actually seek the following questions. What is the buyer really buying? This figure actually illustrates the core product forms the nucleus of total product. It constitutes the problem solving features or core benefit that consumers seek when they acquire a product. Now, I can give an example. Suppose a person purchase a car and acquire mobility, and he or she enables to move from here and there. So, the core benefit of the car is mobility. Side by side, we can give another example. Suppose a marketer wants to introduce a new television in the market, and the design, the style, the packaging are very good for selling this television, but the sound system, the picture is not so good. Then we can say this product does not carry the core benefit of this television perfectly. Thus, we can say whenever any marketer wants to introduce their product and service in the market, he must have to conscious about the core benefit of the product or services. The next task of marketer is to build actual product. Dear learners, actual product actually surrounding the core products. Actual product has some features or has some characteristics. These are quality level, features, design, brand name and packaging. Now we can give an example. Sony Bravia television is an actual product because its brand name, parts, styling, feature, packaging and other attributes all have been combined carefully to deliver the core product or core benefit. So, this is actually actual product. Finally, I will discuss another levels of product is augmented product. Here marketer build an augmented product that around the core product and actual product and adding some extra services and benefits. Now we can give an example.
Sony Television does not provide a television set. He also provide a complete solution of his product. Suppose a person buy a Sony televisions. Whenever he operates this television, he feels some problems. Sony companies here try to solve such types of operating problems by warranty facilities, by servicing facilities, etc. This is actually main core benefit of this augmented product. Now I will discuss another important topic, the classifications of product. Marketer actually classify the product in two types. First one is that consumer product and second is industrial product. Consumer product is such types of product that consumer actually buy for consumption, not for resale. And consumer product can be classified into four categories. First one is convenience product, second shopping product, third specialty product and fourth unsought product. Now I will discuss convenience product. Convenience product are such types of product that consumer buy regularly and frequently. As for example, laundry soap, cigarette, newspaper, these are the convenience product. And convenience product can be classified into three types. First one is staple products, second impulse product and third emergency product. So, now I will discuss about staple products. Staple products is such types of product that consumer buy regularly, like rice, soap, tea, toothpaste, etc. And impulse product are such types of product that products consumer take purchase decisions without any planning. Suppose you are on the way, you see a salespeople are selling some newspaper and magazine and you think to purchase a newspaper, but you have no pre-plan, you have no pre-thinking to purchase such types of product. So, here the newspaper or magazine is the impulse product and third category is emergency product. Emergency product are such types of product that actually consumer buy on the basis of urgent need. These products are saline, painkiller, room heater, etc. Dear learners, now I will discuss about what is shopping product. Shopping product are such types of product here consumer not purchase regularly and he or she take times to making such types of purchase decisions. In case of purchase shopping product, consumer devote much time for gathering many information from his friends, neighbors and his family members. As for example, television, refrigerator, air cooler, washing machine are the examples of shopping product. As for example, you want to buy a television. In this case, you actually does not go to the television showroom and purchase your television. In this case, you actually collect different types of information from your friends, neighbors and your family members, and you actually visit many showrooms and collect different types of informations like price, warranty, guarantee. This is actually nature of shopping product. And then specialty product. Specialty product are such types of product where consumer takes time to purchase decisions and he or she actually very much brand loyal
and whenever he takes purchase decisions, he is very little concerned about the price. As for example, we can say the expensive men's suit, fancy grocery, health food, hi-fi component and photographic equipment. These are the actually examples of specialty product. And then unsought product. Unsought product are such types of product where consumer are not aware of purchasing such types of product, or they are not interested to purchase such types of product. As for example, we can say life insurance, eye donation, blood donation. These types of product actually consumer are not interested to purchase. In here actually the marketer have to apply aggressive advertisement, and side by side he also trained salespeople by which he can motivate the customer to purchase such types of product. Dear learners, another type is industrial product. Industrial product are such types of product that are bought by individuals and organizations for further processing. Dear learners, at last I conclude that you have understood the definitions of product, the labels of product, and you have classified the different types of product. And I request all the learners just go through your textbook and also go through the explanation of this textbook. If you feel any sort of queries or any sort of question, just write to the Dean, School of Business, Bangladesh Open University, Gazipur 1705, or you can write to me tarikul05@yahoo.com. Thanks to all. Dear learners and viewers, welcome you all to our today's presentation for the BBA, Regular MBA and Commonwealth Executive MBA students of School of Business, Bangladesh Open University. Our today's presentation will concentrate on the meaning of cost behavior, the classification of cost based on their behaviors, and analysis of mixed cost with examples. Dear learners, hope you are ready with papers and pen. If not, may I request you to bring some papers and a pen now and keep them with you so that you can jot down important parts of the program during broadcast. Dear learners, so let's start our today's discussion. First of all, the meaning of cost behavior. Cost behavior is the way a specific cost will react or respond or change due to changes in the level of activity. Cost may remain the same or may change proportionately in response to a change in the activity level. Managers who understand the cost behavior well can take the organizational decisions properly. The decisions may relate to making a forecast, preparation of a budget, determination of the amount of profit a new product will generate, and selection of the best alternative. Now we will discuss the classification of cost according to their behaviors, and based on their behaviors, cost can be classified into three broad categories. These are variable cost, fixed cost, and mixed cost. At first, variable cost. A variable cost is a cost that varies in total in direct proportion to the changes in the level of activity or volume of production. In other words, when the level of activity increases, the total variable cost also increases. A good example of variable cost is the cost of direct material. You know, the cost of direct material changes in direct proportion to the changes in the number of units produced.
When we talk about the variable cost, we often think that variable cost is always variable, but it is not correct. A variable cost varies in total. I repeat, a variable cost varies in total, but remains fixed if expressed on per unit basis. For example, the mobile phone call cost. You see here the variable cost per unit is taka 2. Suppose this is the per unit mobile phone call cost. If you talk 1 minute, then the total cost is taka 2. And this is fixed for all levels of production. But if you talk 1000 minutes, then the total cost will be taka 2000. And if you want to talk additional 500 minutes, that is 1500 minutes, then the total cost will change from taka 2000 to taka 3000. So the total cost is increasing with the increase in the level of activity. So it is said that the total variable cost is linear with the level of activity. For a cost to be variable, it must be variable with respect to its activity base or cost driver. An activity base is a measure of a factor, whatever causes the incurrence of a variable cost. Some of the most common activity bases are direct labor hours, machine hours, units produced and units sold. Dear learners, now we will see the examples of variable cost which are mostly incurred in different organizations. You see here, for merchandising company, the variable cost is cost of goods or merchandise sold, where for manufacturing company, the variable cost consists of direct materials, direct labor and variable manufacturing overhead such as indirect materials, labor, lubricants and supplies. Where for service organizations, the variable cost include supplies, travel, etc. And for both merchandising and manufacturing company, the variable cost consists of selling and administrative costs like sales commission, clerical cost, shipping cost, etc. Actually, this is not a complete list of all costs that can be considered variable. There are some costs which may behave more like fixed than variable cost in some organizations. Now, we will discuss the fixed cost. A fixed cost is a cost that remains fixed in total and does not increase or decrease with the level of activity or changes of the volume of production. But the fixed cost per unit decreases when the volume of production increases and vice versa. You see the total fixed cost is taka 50,000, and suppose this is a factory rent and it is fixed for all levels of production. Whether if you produce 1 unit, 20,000 units, 25,000 units or more, the total cost remain fixed taka 50,000. But if you produce 20,000, then the fixed cost per unit will be taka 2.50, that is taka 50,000 divided by 20,000 units. And if you produce more 5,000 units, that is 25,000 units, then the fixed cost per unit will decline from taka 2.50 to taka 2. So the fixed cost per unit is decreasing with the increase in the volume of production. And the examples of fixed cost: factory rent, depreciation of factory building, managerial salaries, building insurance, municipal tax, etc. Viewers, now we will be acquainted with the mixed cost, and to make you understand this clearly, I welcome all of you to a hospital. Here you see the hospital is providing X-ray services to the patients, and to do this task, the hospital uses equipment, power and supplies, pays salaries to the radiologists and technicians, purchases X-ray films, etc. And the depreciation charged on the equipment and the salaries paid to the radiologists and technicians are fixed cost. But the cost for X-ray films, power and supplies are variable cost. So the cost of providing X-ray services to the patients are the mixture of both fixed cost and variable cost, which are known as mixed cost or semi-variable cost or semi-fixed cost. Telephone bills are also examples of mixed cost. A portion of telephone bills is line rent, which is normally fixed for each month. The variable portion consists of the number of units consumed or the number of calls made. Dear learners, now we will discuss the methods for separating mixed cost. For budgeting and planning, management usually needs to know what fixed cost and variable cost are included in mixed cost. Using the total cost and associated activity level, it is possible to break out the fixed and variable cost components of a mixed cost. There are mainly 3 methods for separating a mixed cost into its fixed and variable cost components. These are high-low method, scatter graph method and least square regression method.
at first high-low method. When using this method, the highest point and the lowest point are used to create the cost formula. The high point is defined as the cost point with the highest level of activity, and the low point is defined as the cost point with the lowest level of activity. And using these highest and lowest levels of activity, it is possible to estimate the variable cost per unit and the fixed cost components of a mixed cost. Under this method, the variable cost per unit is calculated as you see in the television screen. Here you see the variable cost per unit is calculated by dividing the changes in cost by the changes in activity, where the changes in cost means the difference between the cost at the high activity level and the cost at the low activity level, and changes in activity means the difference between the high activity level and low activity level. And to make it clear, let us assume that the hospital incurs some cost of providing access services to patients during the last 9 months, as you see in the screen, where the highest level of activity and the total cost were high in the month February and lowest were in the month June. So the changes made here in the activity level, I mean the difference between the high activity level and low activity level is 400, and the changes in total cost, I mean the difference between the cost at the high activity level and low activity level is 14,000. We know the total fixed cost don't change. So the change made in the total cost here represents the changes in the total variable cost. And if we divide these changes in a cost by the changes in activity level, we will have the variable cost per unit. You say here this is taka 35 per X-ray. The variable cost per unit is taka 35. In order to estimate the total fixed cost, we have to subtract the estimated total variable cost from the total cost, either at the highest level of activity or at the lowest level of activity. Dear learners, remember that the total X-ray cost for high activity level is taka 30,000, and for low activity level it is taka 16,000. Now if we deduct the total variable cost from the total cost, then we will have the total fixed cost. And here for 700 X-rays, the total variable cost at the rate of taka 35 is taka 24,500, and for 300 X-rays the total variable cost is taka 10,500. You see here the total fixed cost is the same at taka 5,500 for both levels of activity. This is so because you know the total fixed cost don't change with the changes in the level of activity. Dear learners, now we will discuss the scatter graph or scatter diagram method. Under this method, at first the data relating to the level of activity and total cost are plotted on a graph, where the horizontal axis or x-axis represents the level of activity and the vertical axis or y-axis represents total cost. Then a line is drawn on the graph with data points which most closely represents a straight line with about an equal number of points above and below the line. And the point where this line intersects the vertical axis is the fixed cost. You say here the straight line intersects the vertical axis at taka 6,500. So the fixed cost is taka 6,500. You notice here the straight line is drawn through a point where the level of activity is 500 X-rays, where the total cost is taka 23,000. So if we deduct the estimated total fixed cost from the total cost at the point lying on the straight line, that is taka 23,000, then we will have the total variable cost, that is taka 23,000 minus 6,500 equal to 16,500. And if we divide this total variable cost by the level of activity, that is 500 X-rays, then we will have the variable cost per unit, that is taka 33 per X-ray. This is a quick and dirty method of estimating the fixed and variable cost elements of a mixed cost. Now we will discuss the least square regression method. This method is used when a scatter graph plot reveals an approximate linear relationship between the x and y variables. And this method uses all of the data points to estimate the fixed and variable cost components of a mixed cost. The equation of regression line can take the form as you see, y equal to a plus bx, where y is equal to total mixed cost, a indicates total fixed cost, b indicates variable cost per unit, and x indicates the level of activity.
with the help of this equation, it is very easy to calculate the total mixed cost for any level of activity within the relevant range. Suppose the hospital pays a telephone bill of Taka 2000 for the first 500 local calls in a month and Taka 3 per call made above 500. During March, if the hospital made 1500 local calls, then the telephone bill or the total mixed cost will be calculated as you see in the television screen. You see here, this Taka 2000 is for the first 500 local calls, and for the remaining 1000 calls at the rate of Taka 3, that is Taka 3000. So this is fixed cost and this is variable cost. So the total telephone bill or the total mixed cost will be Taka 5000. Dear learners, hope you have understood our today's presentation. If you have any query or problem regarding our today's presentation, you can consult your textbook or contact to the respective tutors. No more today. See you the next class. Till then, Allah Hafiz. Dear learners of regular MBA and Commonwealth Executive MBA and MPA programs, you are most welcome to my today's lecture session on Principles of Marketing, Unit 7. Dear learners, today I will discuss some important topic. These are the definition of product life cycle, the stages of product life cycle, and the marketing strategies of product life cycle. Dear learners, hence there are some learning objectives. After completing this session, you will able to identify the definitions of product life cycle, and you can easily find out the stages of product life cycle. Side by side, you also explain what are the strategy actually followed by the marketeer in the each stages of product life cycle. Dear learners, first you have to know what is product life cycle. Normally, product life cycle is the course of product sales and profits over its lifetime. By product life cycle, you can easily find out what is the present scenario or what is the present status of your product or service in a company. Now, we can give an definition of McCarthy. McCarthy says the product life cycle describes the stages a new product idea that goes through from beginning to end. Dear learners, now I will discuss the another important topic, the stages of product life cycle. There are 5 stages of product life cycle. First one is that product development stage, second introduction stage, third growth stage, fourth maturity stage, and fifth declining stage. Dear learners, now we can see the figure of product life cycle stages. In this figure, we can see there are 5 stages. First stage is product development stage, second introduction stage, third growth stage, and fourth maturity stage, and last stage is declining stage. There are 2 curve line in this figure. These are sales curve line and profit curve line.
Dear learners, now I will discuss about the product development stage. At this stage, company find to seek some new ideas of product and services, and in this stage company does not create any sort of sales, and here there is no profit, and in this stage company investment cost is very high. And the second stage is introduction stage. In this stage the sales curve is very slow and profit is negative or zero, because the company expenditure is very high. So, there is no chance to create any sort of profit in this stage. And third stage is growth stage. In this stage sales is increasing day by day, side by side profit is also increasing day by day. In this stage company try to maximize the market share. The fourth stage is maturity stage. In this stage we can see the sale curve is upward sloping, side by side profit curve also upward sloping, and in this stage the company acquire high sale, side by side the company can create high profit. The marketing objectives in this stage is to hold the maximum sales. Side by side the company always try to sustain such types of level in long term. Dear learners, now I will discuss the last stages of product life cycle. This is declining stage. In this stage sales are downward sloping, side by side profit also downward sloping. The marketing objectives of this stage is that company try to reduce the expenditure, side by side he also apply selective distribution channel. Dear learners, this is the 5 stages of product life cycle. Now I will discuss the another important topics, the marketing strategies of product life cycle. In this case, what type of strategy actually the marketer apply in the each of the product life cycle stages. It is very important for the marketer to find out where his product is in and which strategy is perfect for his product to the each stage of the product life cycle. So, if any marketer fail to identify the strategies of product life cycle, the products may fall down or the company may face a huge losses. So, dear learner, now I will discuss the strategies of each stages. First stage is product development stage. Here the marketer develop the marketing strategy and divided the strategy into 3 phases. The first phase is that marketer describe the target market, the planned product positioning, the sales and the share, and the second phase is that the product plan, price, distribution and the marketing budget have to consider very carefully, and third phase is that the marketer describe the planned long run sales, profit goals and marketing mix strategies. This is the 3 phases of product development stages. The second stage is introduction stage. Under this stage, marketer suggests to offer a basic product, use cost plus pricing, build selective distribution channel. Side by side, marketer also develop some strategies. These strategies are rapid skimming strategies, slow skimming strategies, rapid penetration strategies, slow penetration strategies.
Dear learners, in rapid skimming strategy, marketeer follow high price, high promotion, large market, and in slow skimming strategy, marketeer actually focus high price and low promotion, market hour of product, competition non-intense, and the third strategy, rapid penetration strategy. In this strategy, marketeer actually focus low price, high promotion and large share, and last strategy is slow penetration strategy. In this stage, actually marketeer follow low pricing strategy, low promotion, large market share, and price in this case is very sensitive. Dear learner, the third stage is growth stage. In this stage, marketeer apply some strategy. These strategies are focus shifts toward brand building, bringing product extension, warranty and services, adding new features and improving quality, style and look, entering new market segments, increasing distribution coverage, price reduction to attract new buyers, increasing advertising. These are the main strategy that actually are followed in growth stage. Dear learner, the fourth stage is maturity stage. In this stage, marketeer follow some strategy. First one is product modification strategy, second market modification strategy, third marketing mix modification strategy. In product modification strategy, the marketeer actually concentrate on quality improvement, feature improvement and the style improvement. And the second strategy is market modification strategy. In market modification strategy, the marketeer actually focus on converting non-users and winning competitors customers and entering a new market segments, side by side encouraging users rate. And the third strategy is marketing mix modification strategy. Here actually marketer concentrate on changing the price and distribution of product. Side by side he also changed the sales promotion and personal selling, and he also concentrate on changing the service like delivery, maintenance, technological assistance, etc. The fifth stage is declining stage. In this stage, marketeer actually follow some strategy. There are three strategies are followed by marketeer. These are harvesting strategy, divesting strategy and liquidating strategy. In harvesting strategy, marketeer actually gradually reducing a product or business cost while trying to maintain sales. In divesting strategy, marketeer try to sell the product to another firm if it has strong distribution and residual goodwill. And the third strategy is liquidating strategy. In this strategy, marketeer bring the product to an end and dropping of the assets. Dear learners, at the end I conclude that you have a clear understanding about the PLC or product life cycle and the product life cycle stages and the marketing strategy that are followed by the marketeer in each stages of product life cycle. I request all the learners just go through your books and read the explanation of the books. If you feel any sort of queries or if you feel any sort of question, just write to the Dean, School of Business, Bangladesh Open University, Gazipur 1705, or you can write to me TARIKUL DU05
yahoo.com. This is all about today. Thanks to all. Dear students of the School of Business, Bangladesh Open University and the viewers, Assalamu alaikum. I welcome you all in today's program. Today's topic, basic accounting concepts, the underlying assumption for the preparation of financial statements has been selected for the students of Commonwealth Executive MBA, General MBA, BBA, PGDM and the Certificate in Management program for the School of Business of Bangladesh Open University. Today's topic has been carefully selected since this acts as the foundation for accounting discipline. Dear students, you know that accounting is an information system. It provides data and information to the internal and external stakeholders through the financial statements. Therefore, the stakeholders must make sure that the financial statements has been prepared depending on some common rules and regulations. These common rules and regulations is often termed as generally accepted accounting principle. The synonyms often used for the generally accepted accounting principles or GAAP are standards, concepts, conventions, doctrines, rules, regulations, and so on. Dear students, now let us discuss in brief the basic accounting concepts and conventions one by one. The first one is economic entity or the business entity assumption. The business organization is treated as a separate entity. It is not only separate from the customers or the creditors, it is also separate from the loan provider or the owner of the business. Thus, business organization is treated as an artificial entity. And since as an artificial entity, business organization does not have the capability to generate capital, it is assumed that the owners provide loan the capital as the capital to the organization. And that is how the capital is treated as an internal liability for the organization to its owners. The second assumption we are going to discuss is the money measurement assumption. This assumption reveals that the transactions that only can be measured in monetary terms should be recorded for the purpose of preparing the financial statements. Thus, for example, the death of an efficient manager of a business organization is obviously a loss for that organization. However, it cannot be recorded as a transaction since it cannot be measured. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ডিজিটাল লজিক ডিজাইন কোর্সটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে অংশটুকু আলোচনা করব তা হচ্ছে তিনটি লজিক ফাংশন, ন্যান্ড, নর এবং হচ্ছে এক্সর। ন্যান্ড, নর এবং এক্সর অপারেশন কিভাবে কাজ করে সে সম্পর্কে আজকে আমরা একটু দেখব। প্রথমে আসেন যে ন্যান্ড অপারেশনটি কি। ন্যান্ড অপারেশনটি হচ্ছে অ্যান্ড অপারেশনের অপোজিট, অর্থাৎ আমরা অ্যান্ড অপারেশনে যে টার্মগুলোকে 0 বলছি, ন্যান্ড অপারেশনে সেই টার্মগুলো 1 হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। যেমন যদি দুইটি ইনপুট থাকে, দুইটি ইনপুট এ এবং বি হয়, তাহলে অ্যান্ড অপারেশনে এ এর ভ্যালু 0-র জন্যে এবং বির ভ্যালু 0-র জন্যে আমরা আউটপুটে পাচ্ছি 0, কিন্তু ন্যান্ড অপারেশনে আমরা সেই আউটপুটটি পাবো হচ্ছে 1। একইভাবে আমরা যদি বাকি এক্সপ্রেশনগুলো দেখি, যেমন অ্যান্ড অপারেশনে 1-1-এর জন্যে আমরা আউটপুটে পাবো 1, কিন্তু ন্যান্ড অপারেশনে আমরা পাবো হচ্ছে আউটপুটে 0। অর্থাৎ অ্যান্ড অপারেশনে আমরা যে আউটপুটগুলো 1 পেতাম, ঠিক অপোজিট ন্যান্ড অপারেশনে আমরা সেই আউটপুটগুলো 0 পাবো। আর অ্যান্ড অপারেশনে যে এক্সপ্রেশনগুলোর জন্য আমরা 0 পেতাম, সেগুলো আমরা ন্যান্ড অপারেশনে 1 পাবো। আসুন আমরা একটু দেখি যে কিভাবে এই এক্সপ্রেশনগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। আমরা যদি একটি এক্সপ্রেশনে ট্রুথ টেবিল আকারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কত রকমের ট্রুথ টেবিল তৈরি করা সম্ভব। যেমন আমরা একটি ভেরিয়েবল, যদি আমাদের 2টি ভেরিয়েবল থাকে কোনো একটা এক্সপ্রেশনে, তাহলে এই এক্সপ্রেশনের জন্য আমাদের 2n সংখ্যক ট্রুথ টেবিল হওয়া সম্ভব। যেমন আমরা এখানে যদি একটি উদাহরণ হিসেবে দেখতে পারি যে যদি n সংখ্যক ভেরিয়েবল থাকে, তাহলে আমরা টোটাল 16 রকমের ট্রুথ টেবিল পাবো ওই এক্সপ্রেশনের জন্য। আমরা এইভাবে করে এই ন্যান্ড এবং নর অপারেশনকে ডিফাইন করতে পারি। ন্যান্ড অপারেশনে যে কাজগুলো করা হয়, সেই কাজগুলোর অপোজিট অপারেশন আমরা পাচ্ছি অ্যান্ড অপারেশনে, এবং নর অপারেশনে যে কাজগুলো করা হয় সেটার অপোজিট অপারেশন পাচ্ছি আমরা অর অপারেশনে। অর্থাৎ ন্যান্ডের যা হচ্ছে সেগুলোকে যদি আমরা কমপ্লিমেন্ট করি, তাহলে আমরা অ্যান্ডে পাবো, আর নরের যা হচ্ছে সেগুলোকে যদি আমরা কমপ্লিমেন্ট করি, তাহলে আমরা অর পাবো। কেন আসলে আমাদের এই এক্সপ্রেশনগুলো রিপ্রেজেন্ট করার প্রয়োজন? কারণ হচ্ছে এক্সপ্রেশনগুলো ন্যান্ডের মাধ্যমে যদি আমরা কোনো ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করি বা কোনো এক্সপ্রেশনকে লজিক সার্কিটে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের এক্সপেন্সটা কমে আসে। বা কীরকম এক্সপেন্স? যে হার্ডওয়্যার এক্সপেন্স, পাশাপাশি এদের মধ্যে যে প্রোপাগেশন ডিলে বা ডিলে জাতীয় যে প্রবলেমগুলো আছে, সেগুলো অ্যান্ড এবং অরের তুলনায় ন্যান্ড এবং নরের মাধ্যমে কমে আসে। এখানে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন ন্যান্ডের একটি ডায়াগ্রাম। ন্যান্ড, এখানে দুটি ইনপুট আছে এ এবং বি, এবং আউটপুট হচ্ছে ওয়াই। আমরা আগেই বলে আসলাম যে ন্যান্ড অপারেশনের ক্ষেত্রে এ যদি 0 হয়, বি যদি 0 হয়, তাহলে আমরা আউটপুটে 1 পাই। কিন্তু এই জিনিসটি আমরা অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে ঠিক অপোজিট, অর্থাৎ এ যদি 0 হয় এবং বি যদি 0 হয়, তাহলে আমরা এখানে 0 পেতাম। তো ন্যান্ড এবং অ্যান্ড এটা হচ্ছে একজন আরেকজনের কমপ্লিমেন্ট। আমরা এখানে এক্সপ্রেশনে যদি দেখি যে ন্যান্ড এ এ, তার মানে হোল কমপ্লিমেন্ট, এবং সেখান থেকে আমরা পাবো হচ্ছে একটা নট গেট। ন্যান্ডের যদি এ এবং বিকে হোল কমপ্লিমেন্ট করা হয়, তাহলে আমরা আবার পাচ্ছি হচ্ছে এ বি, এবং ন্যান্ডের যদি এ এবং বিকে আলাদা আলাদাভাবে কমপ্লিমেন্ট করে তারপর ইনপুট হিসেবে দেওয়া হয়, তাহলে আমরা পাবো হচ্ছে অর অপারেশন। মানে এর সবগুলোর ইকুইভ্যালেন্ট আমরা এক্সপ্রেশন পাচ্ছি। ন্যান্ডের জন্যে ন্যান্ডের মাধ্যমে আমরা নটকে রিপ্রেজেন্ট করতে পারছি, ন্যান্ডের মাধ্যমে আমরা অ্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারছি, এবং ন্যান্ডের মাধ্যমে আমরা অরকেও রিপ্রেজেন্ট করতে পারছি। এই কারণে আমাদের ন্যান্ড অপারেশন, ন্যান্ড গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। একইভাবে নরের মাধ্যমেও আমরা একই কাজগুলো করতে পারি। অর্থাৎ বেসিক যে গেটগুলো রয়েছে, অর, অ্যান্ড এবং নট, এই তিনটি বেসিক গেটকে আমরা ন্যান্ড এবং নরের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে ন্যান্ড এবং নর গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। কারণ কেন আরও আমাদের এই স্টেটমেন্টটা আরও জোরদার করার জন্য আমরা আরও কয়েকটি এক্সপ্রেশনের কথা বলি। যেমন আমরা যদি অ্যান্ড এবং অর এবং নট গেট ব্যবহার করি, তাহলে যত রকম লজিক সার্কিট তৈরি করা প্রয়োজন, সব লজিক সার্কিটই আমরা এদের মাধ্যমে তৈরি করতে পারি। আর আমরা ন্যান্ড বা নরের মাধ্যমে অ্যান্ড, অর এবং নটকে তৈরি করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে যত রকম লজিক সার্কিট তৈরি করা আমাদের প্রয়োজন, সবগুলোই আমরা ন্যান্ডের মাধ্যমে তৈরি করতে পারি।
এই কারণে ন্যান্ড গেটকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট, এবং ওই কাজগুলো আমরা নরের মাধ্যমে তৈরি করতে পারি, তাহলে আমরা নর গেটকেও বলছি একটি ইউনিভার্সাল গেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সার্কিট লজিক বা লজিক সার্কিটের মাধ্যমে দেখব যে কিভাবে আমরা এই গেটগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি ন্যান্ড গেটের মাধ্যমে। যেমন আপনারা লক্ষ্য করুন, প্রথমেই আসছে যে আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি নট গেটকে। কিভাবে নট গেট হলো? আমরা জানি যে যদি দুইটি ইনপুট এ এবং বি ন্যান্ড গেটের ক্ষেত্রে হয়, তাহলে এর আউটপুট হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ অ্যান্ড বি হোল কমপ্লিমেন্ট। এখন যদি দুইটি ইনপুট সেম হয়, অর্থাৎ দুইটি ইনপুটে যদি এ হয়, তাহলে আমরা আউটপুটে পাবো এ অ্যান্ড এ হোল কমপ্লিমেন্ট। এখন এ অ্যান্ড এর পরিবর্তে আমরা লিখতে পারি শুধু এ। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটি থেকে আমরা যে আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে এ, এবং ইনপুট ছিল এ, আউটপুটে পাচ্ছি হচ্ছে এ কমপ্লিমেন্ট, যা একটি নট গেটের মতো কাজ করছে। এরপরে আমরা দেখব যে কিভাবে অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করা যায়। আপনারা লক্ষ্য করুন যে অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের যে এক্সপ্রেশনটি রয়েছে তা হচ্ছে অনেকটা এই ধরনের। এখন যদি দুটি ইনপুট এ এবং বি হয়, তাহলে এ এবং বি এর ন্যান্ড গেটের আউটপুট পাবো এ অ্যান্ড বি হোল কমপ্লিমেন্ট। এখন এ অ্যান্ড বি হোল কমপ্লিমেন্টকে যদি আবার আমরা একটি কমন ন্যান্ড গেটের মধ্যে ইনপুট হিসেবে দেই, তাহলে আমরা আউটপুটে পাবো এ অ্যান্ড বি হোল কমপ্লিমেন্ট অ্যান্ড এগেইন হোল কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট একজন আরেকজনকে রিপ্লেস করবে, তাহলে আমরা পাবো এ অ্যান্ড বি, যা একটি ন্যান্ড গেটের মতো আচরণ করে। দেখা যাক এবার অর গেটের ক্ষেত্রে কি হয়। অর গেটের ক্ষেত্রে আমরা পাচ্ছি এ এবং বি। এ এবং বিকে যদি আমরা একটি ন্যান্ড গেটের মধ্যে পাস করি, তাহলে আমরা পাবো হচ্ছে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট। আমরা আগেই দেখে আসছি যে নট গেট কিভাবে কাজ করে। আমরা সেই অনুযায়ী এই গেটের আউটপুট হিসেবে লিখতে পারি এ কমপ্লিমেন্ট, এবং এই গেটের আউটপুট হিসেবে লিখতে পারি বি কমপ্লিমেন্ট। এখন এই এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টকে যদি আরেকটি ন্যান্ড গেটে আমরা পাস করি, তাহলে আমরা আউটপুটে পাবো এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। ডি মর্গানস থিওরিয়াম অনুযায়ী যদি আমরা দুইটি কমপ্লিমেন্টের উপর একটি হোল কমপ্লিমেন্ট থাকে, তাহলে আমরা এটাকে ডি মর্গানস থিওরিয়াম অনুযায়ী লিখতে পারি এ অর বি। এখন এ অর বি হচ্ছে একটি অর গেটের অপারেশন। তাহলে আমরা বলতে পারি যে এই গেটটি, এই তিনটি গেট মিলে একটি অর গেটের মতো কাজ করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যদি ন্যান্ড গেটের মাধ্যমে একটি নট গেট তৈরি করতে চাই, তাহলে আমাদের একটি ন্যান্ড গেট প্রয়োজন হচ্ছে। যদি আমরা ন্যান্ড গেটের মাধ্যমে অ্যান্ড গেট তৈরি করতে চাই, তাহলে আমাদের দুইটি ন্যান্ড গেটের প্রয়োজন হচ্ছে। আর যদি আমরা ন্যান্ড গেটের মাধ্যমে অর গেট তৈরি করতে চাই, তাহলে আমাদের তিনটি ন্যান্ড গেটের প্রয়োজন হচ্ছে। এবারে আমরা দেখি যে নর গেট কীভাবে কাজ করে বা নর গেটের অপারেশনটি কী। নর গেটের অপারেশন আমরা আগেই বলেছি যে অর গেটের ঠিক অপোজিট প্রসিডিউরে নর গেট কাজ করে। আপনারা এখানে এক্সপ্রেশনে দেখতে পাচ্ছেন যে ট্রুথ টেবিলের মাধ্যমে এ এবং বি দুইটি যদি ভেরিয়েবল হয় এবং ওয়াই যদি আউটপুট হয়, তাহলে আমরা এ এবং বি এর জন্য আউটপুটে পাচ্ছি 1, 0 0-র জন্য আউটপুটে পাচ্ছি 1, আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা পাচ্ছি 0। কিন্তু এই সিনারিওটি অর গেটের ক্ষেত্রে ঠিক অপোজিট ছিল। অর্থাৎ আমরা যদি এই এক্সপ্রেশনটি আবার অর গেটের জন্য দেখতাম, তাহলে এখানে পেতাম 0 আর বাকি সবগুলো পেতাম 1। তাহলে আমরা বলতে পারি যে অর গেট এবং নর গেট একটি আরেকটির কমপ্লিমেন্ট। এবং একইভাবে আমরা নর গেটের মাধ্যমে নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট তৈরি করতে পারি। তাহলে আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে এই কাজগুলো আবার দেখি। আপনারা এখানে লক্ষ্য করুন যে আমরা যদি এই নট গেটের কাজটি নট গেটের রিপ্রেজেন্টেশনটি নর গেটের মাধ্যমে তৈরি করি, তাহলে অনেকটা ন্যান্ড গেটের মতোই এটা কাজ করছে। অর্থাৎ একটি নর গেট ব্যবহার করে আমরা নট গেট তৈরি করতে পারছি। এবং এক্ষেত্রে দুইটি ইনপুটকে আমরা কমন করে দিয়েছি। দুইটি ইনপুট এখন শুধুমাত্র এ দিয়ে দুইটি ইনপুটকে রিপ্লেস করা হচ্ছে। তাহলে আমরা আউটপুটে পাবো এ অর এ হোল কমপ্লিমেন্ট। এখন এ অর এ কে আমরা লিখতে পারি সরাসরি এ, তাহলে আমরা আউটপুটে পাবো এ কমপ্লিমেন্ট। পরের এক্সপ্রেশনটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা নর গেট ইউজ করে অর গেট তৈরি করেছি। এখানে এ এবং বি দুইটি ইনপুট, তাহলে আমরা আউটপুটে পাবো এ অর বি হোল কমপ্লিমেন্ট। এখন এদেরকে যদি কমন করে এই নর গেটে ইনপুট হিসেবে দেওয়া যায়,
তাহলে আমরা এখানে পাবো এ অর বি হোল কমপ্লিমেন্ট, তার উপর আরেকটি কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট একজন আরেকজনকে রিপ্লেস করে, তাহলে আমরা পাবো হচ্ছে এ অর বি, যা একটি অর গেটের কাজ। এর পরের এক্সপ্রেশনটির জন্য আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এখান থেকে নর গেট ইউজ করে অ্যান্ড গেট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের 3টি নর গেটের প্রয়োজন হচ্ছে। প্রথমটির ক্ষেত্রে যেমন আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে করেছিলাম যে একটি ন্যান্ড গেটের ভিতরে আমরা একটা কমন ইনপুট দিয়েছিলাম এবং আরেকটি ন্যান্ড গেটের ভিতরেও আমরা একটা কমন ইনপুট দিয়েছিলাম, তাহলে আমরা আউটপুটে যেটা পাবো সেটা হচ্ছে কমপ্লিমেন্টেড আউটপুট, অর্থাৎ নট গেটের মতো কাজ। তাহলে আমরা এই নর গেটের জন্য আউটপুট পাবো এ কমপ্লিমেন্ট এবং এই নর গেটের জন্য আউটপুট পাবো বি কমপ্লিমেন্ট। এখন এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টকে যদি আরেকটি নর গেটের ইনপুট হিসেবে দেওয়া যায়, তাহলে আমরা আউটপুটে পাবো এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এখন ডি মর্গানস থিওরিয়াম যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা আউটপুটে দেখতে পাবো এ অ্যান্ড বি, অর্থাৎ যা একটি অ্যান্ড গেটের অপারেশন। তাহলে আমরা বলতে পারি যে আমরা নর গেট দিয়ে অর, নট এবং অ্যান্ড 3টি গেটই আমরা তৈরি করতে পারি এবং আমরা সেই এক্সপ্রেশনগুলো এখান থেকে দেখলাম যে কিভাবে এই রিপ্রেজেন্টেশনগুলো করা হয়। এবং আরও একটি জিনিস এখানে লক্ষণীয় যে আমরা নর গেটের মাধ্যমে যখন রিপ্রেজেন্টেশন করছি, সেক্ষেত্রে আমার একটি নট গেট তৈরি করতে একটি নর গেট প্রয়োজন হচ্ছে, একটি অ্যান্ড গেট তৈরি করতে 3টি নর গেটের প্রয়োজন হচ্ছে, যেটা ন্যান্ড গেটের ক্ষেত্রে ছিল 2টি। একইভাবে আমরা যদি লক্ষ্য করি যে অর গেটের সিচুয়েশনটি কেমন, অর গেটের ক্ষেত্রে আমরা যদি ন্যান্ড গেটের মাধ্যমে তৈরি করি 3টি ন্যান্ড গেট প্রয়োজন হতো, কিন্তু নর গেটের মাধ্যমে যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে আমরা 2টি নর গেটের মাধ্যমেই এটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নর গেট এবং ন্যান্ড গেট এই দুটোর কাজ দেখলাম এবং এদেরকে আমরা বলছি ইউনিভার্সাল গেট। এখন আমরা দেখব যে একটি স্পেশাল গেট, যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ অর অথবা এক্সর গেট। এক্সর গেট কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা এখন দেখব। আপনারা এখানে ডায়াগ্রামে এক্সক্লুসিভ অরের সিম্বলটি দেখতে পাচ্ছেন। সিম্বলটিতে আমরা দেখাচ্ছি যে অরের মতোই অনেকটা, শুধুমাত্র এখানে একটি এক্সট্রা লাইন ড্র করা আছে। এই লাইনটির জন্যই আমরা এটাকে বলছি হচ্ছে এক্সক্লুসিভ অর। এখন এই এক্সক্লুসিভ অরটা আসলে কি করে? এক্সক্লুসিভ অরটা হচ্ছে যে যদি 2টি ইনপুট থাকে এবং 2টি ইনপুটের ভ্যালু একটি আরেকটির অপোজিট হয়, তাহলেই একমাত্র আউটপুট 1 হবে। আদারওয়াইজ 2টি ইনপুট যদি সেম হয়, তাহলে আমরা আউটপুট পাবো 0। এখন এখানে যেহেতু 2টি ইনপুট আছে, আমরা 0 0 এর জন্য 0 0 পাবো, 0 পাবো এবং 1 1 এর জন্য পাবো 0। কিন্তু এই দুটি ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে A0 এবং B1 আর A1 এবং B0, এই দুটোর জন্য আমরা আউটপুট পাচ্ছি 1। এখন প্রশ্ন আসতে পারে যে যদি 2-এর অধিক ইনপুট থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে বেজোড় সংখ্যক 1 আছে কিনা। যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুটটা 1 হবে, আর যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুটটা 0 হবে। যেমন আমরা এই উদাহরণের মাধ্যমেও দেখতে পারি যে লাস্ট এক্সপ্রেশনটিতে আমরা দুইটি 1 পাচ্ছি। তাহলে 2টি 1 যেহেতু জোড় সংখ্যক, সেহেতু এর আউটপুটটা 0। কিন্তু এই দুটি ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি একটি, সো এর আউটপুট দুটি 1। অর্থাৎ এক্সর গেটের মাধ্যমে রিপ্রেজেন্টেশনটা এমন হয় যে যদি মানে জোড় সংখ্যক ইনপুটের ভ্যালু যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। যদি বেজোড় সংখ্যক ইনপুটের ভ্যালু 1 হয় তাহলে আউটপুট হবে 1। আরেকটি গেটের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি লজিক সিম্বলগুলোকে, সেই গেটটির নাম হচ্ছে এক্স নর। এখন এক্সক্লুসিভ অর আমরা দেখলাম বা এক্সর গেট দেখলাম। এখন এক্স নরটা আসলে কি? এক্স নরটা হচ্ছে এক্সরের অপোজিট। এক্সর যে গেটটি ছিল তাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি বা নট করি, তাহলে আমরা যে গেটটি পাবো সেটাকে আমরা বলছি হচ্ছে এক্স নর। আপনারা একটু ডায়াগ্রামে দেখেন এক্স নরের সিম্বলটি এক্সরের মতো, শুধুমাত্র সামনে একটি নট সিম্বল দেওয়া আছে। এই জন্য আমরা এই গেটটিকে বলছি হচ্ছে এক্স নর গেট। এখন এক্স নর গেটের আচরণটা এক্সর গেটের ঠিক অপোজিট। অর্থাৎ যদি আমাদের কোনো এক্সপ্রেশনে জোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুটটা 1 হবে, আর যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুটটা 0 হবে। এখন প্রশ্ন আসতে পারে যে 0 0, এখানে তো কোনো 1 নেই, তাহলে আউটপুটটা কেন 1 হলো? 0 0 মানে এখানে 1-এর সংখ্যা হচ্ছে 0। তাহলে যেহেতু 0 একটি
জোড় সংখ্যা, তাহলে আমরা এই জন্য আমরা এর আউটপুটটা বলছি 1। একইভাবে এই 1 1 যেহেতু দুইটা 1 আছে, তাহলে আউটপুটটা হচ্ছে 1। আর মাঝখানে যে দুটো সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে 0 1, এখানে একটি 1 আছে, সো আউটপুট 0, এবং এখানে আছে একটি 1, তাহলে আউটপুট হচ্ছে 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম যে ন্যান্ড এবং নর গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। এখন এই ইউনিভার্সাল গেটের যে রিপ্রেজেন্টেশনগুলো আমরা দেখে এসেছিলাম, সেগুলোরই একটু সামারি। আপনারা লক্ষ্য করুন যে আমরা এই গেটটিকে আমরা বলছি হচ্ছে ন্যান্ড গেট, এবং এই ন্যান্ড গেটের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে যে ইনপুটটি ছিল আমরা তার আউটপুটে পাচ্ছি একটি কমপ্লিমেন্ট, অর্থাৎ নট গেটের মতো কাজ। এই এক্সপ্রেশনটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর কাজটি হচ্ছে অনেকটা অ্যান্ড গেটের মতো, এবং এই এক্সপ্রেশনটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই ন্যান্ড গেট তিনটি মিলে একসাথে একটি অরের মতো কাজ করছে। পরের স্লাইডটিতে আপনারা একইভাবে দেখতে পাচ্ছেন যে অর গেট নর গেটকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, এবং এই নর গেটের রিপ্রেজেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে নর গেটের মাধ্যমে আমরা এখানে তৈরি করলাম নট গেট। নট গেটটি কীভাবে তৈরি হলো? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তার মানে এ এবং এ এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি শুধু এ, তাহলে আমরা এই গেটের আচরণটি পাচ্ছি হচ্ছে নট গেটের মতো। এখান থেকে আমরা পাচ্ছি অর গেট, এবং এই গেট ঠিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে অ্যান্ড গেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে আমরা যে গেটগুলো সম্পর্কে দেখলাম, এগুলো হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট এবং এক্স নর গেট, এবং প্রত্যেকটি গেটই খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই পাঠটি আশা করি ঠিকমতো বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি এরপরেও যদি কোনো কিছু জানার থাকে বা এর বাইরে কোনো কিছু আপনারা আরও জানতে চান, তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বেসিক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের শিক্ষার্থীদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ ও আমার সাথে আছেন সারিয়া ইসলাম। আমরা দুজনেই স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাঠটি থেকে আলোচনা করব। আসুন শুরুতেই জেনে নেই আমরা আজকের পাঠে কোন কোন বিষয়গুলো জানব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব লুপ সম্পর্কে, হোয়াইল লুপ সম্পর্কে এবং ডু হোয়াইল লুপ সম্পর্কে। আসুন আমরা প্রথমে জেনে নেই আসলে লুপটা কি। শিক্ষার্থী বন্ধুরা, একটু চিন্তা করুন, ধরুন আপনাকে একটি প্রোগ্রাম লিখতে হবে, যে প্রোগ্রামটিতে উই লাভ বাংলাদেশ অর এনি সেন্টেন্স, একটা সেন্টেন্স আমাকে 5 বা 10 বার প্রিন্ট করতে হবে। খুবই সিম্পল। আমরা প্রথমে এভাবে সিম্পলি চিন্তা করতে পারি, আমাদের প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমরা 10টি স্টেটমেন্ট পরপর প্রিন্টএফে লিখে আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করলেই উই লাভ বাংলাদেশ অর এনি স্টেটমেন্ট 10 বার প্রিন্ট হয়ে যাবে। কিন্তু সিচুয়েশনটা যদি এরকম হয়, একটি স্টেটমেন্ট আমাকে 1000 বার
বা 2000 বার প্রিন্ট করতে হবে, তাহলে কি আমি বারবার প্রিন্টে ফাংশন ব্যবহার করব? এটা অনেকটা টাইম কনজিউমিং। সো এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য আমাদের লুপ একটি আছে। অর্থাৎ লুপ হচ্ছে একটি স্টেটমেন্ট অথবা একটা প্রোগ্রামের যে কোনো একটা পোর্শন আমরা বারবার এক্সিকিউট করতে পারি, এই হচ্ছে লুপ। এখন আমরা দেখি যে লুপের স্ট্রাকচারটা কী বা কী কী ধরনের লুপ আছে। আমরা শুরুতেই জানলাম, আজকের পাঠে আমরা লুপ সম্পর্কে জানব। কী কী লুপ আছে সেখানে? ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। এবং লুপ হচ্ছে একটি স্টেটমেন্ট অথবা একটি প্রোগ্রামের একটি পোর্শন, অর্থাৎ একাধিক স্টেটমেন্ট বারবার এক্সিকিউট হবে। এখন আমরা দেখি হোয়াইল লুপ সম্পর্কে। হোয়াইল লুপ, দ্য হোয়াইল স্টেটমেন্ট ইন এ স্পেসিফিক টাইম দ্যাট কোড শুড বি এক্সিকিউটেড হোয়াইল এ সার্টেন কন্ডিশন ইজ ট্রু। দ্য সিনট্যাক্সটা কি হচ্ছে? হোয়াইল, আমরা কম্পিউটারে দেখতেছি হোয়াইল টেস্ট লুপ কাউন্টার ইউজিং কন্ডিশন। আমরা একটি কন্ডিশন ইউজ করে লুপ কাউন্টারটাকে টেস্ট করব। এর ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দেব ডু দিস অ্যান্ড দিস। এখানে আমরা ডু দিস মানে এক একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। এর পরবর্তীতে কি হবে? ইনক্রিমেন্ট লুপ কাউন্টার, যে লুপ কাউন্টারটা আমরা যে ইনিশিয়ালাইজ করব সেই লুপ কাউন্টারটা ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হয়ে সে আবার চেক করবে, চেক করে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই লুপটা আবার এক্সিকিউট হবে। এটা এখানে বলা হয়েছে যে কোনো কন্ডিশন ইজ অ্যান এক্সপ্রেশন দ্যাট হ্যাজ এ ট্রু অর ফলস ভ্যালু। আমরা যে কন্ডিশনটা দিব সেই কন্ডিশনটা হয় তার ভ্যালু থাকবে ট্রু অর ফলস। দ্য স্টেটমেন্ট ইজ দ্য স্টেটমেন্ট টু বি রিপিটেড এক্সিকিউটেড হোয়াইল দ্য কন্ডিশন ইজ ট্রু। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমার যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। এই হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপটাকে আমরা একটু ফ্লো চার্টের মাধ্যমে দেখি। যেমন স্টার্ট হলো প্রোগ্রামটা, এরপরে আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম। ইনিশিয়ালাইজ করার পরে কি হচ্ছে? এটা ভ্যালুটাকে টেস্ট করতেছে। ভ্যালুটা টেস্ট করে যদি এর ভ্যালু ট্রু হয় তাহলে আমাদের যে বডি অফ দ্য লুপ অর্থাৎ যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পরে আমার যে লুপ কাউন্টার আছে সেই লুপ কাউন্টারটা কী করবে? এটা ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট করার পরে এটা আবার সে কন্ডিশনটা চেক করবে। কন্ডিশন চেক করবে, চেক করে যদি ট্রু হয় তাহলে আবার এক্সিকিউট হবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে লুপ থেকে এক্সিট হয়ে সেটা স্টপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের একটা হোয়াইল লুপের ফ্লো চার্ট। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি এক্সাম্পল দেখি হোয়াইল লুপের। যেমন এরকম একটা প্রোগ্রাম আসতে পারে, যেটা আমাদের সিচুয়েশন হতে পারে যে আমি 10 to 15 এরকম একটি নাম্বার, অর্থাৎ নাম্বারের রেঞ্জটা হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত আমি একটা লুপের মাধ্যমে এটা প্রিন্ট করব। আমরা শুরুতেই লিখতে হয় প্রোগ্রামের ইনক্লুড stdio.h, এরপরে মেইন ফাংশন, আমরা সকলেই পরিচিত এর সাথে। এরপরে ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করব। ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ, এ হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম। এখানে আমরা ভ্যারিয়েবল নেম কীভাবে ডিফাইন করতে হয় সেটাও জানি। এটা অ্যানি নেম হতে পারে, আমরা এখানে এ হিসেবে ডিক্লেয়ার করেছি। এ হচ্ছে একটি ভ্যারিয়েবল নেম এবং এই এ ভ্যারিয়েবলের ভিতরে আমরা 10 ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। যেহেতু আমি প্রোগ্রামটা আমরা শুরু করব 10 থেকে, এর জন্য আমি ইনিশিয়াল ভ্যালু 10 অ্যাসাইন করে নিলাম। এর পরবর্তীতে আমি হোয়াইল একটি কিওয়ার্ড, আমরা জানি যে সিতে 32টি কিওয়ার্ড আছে, হোয়াইল তার মধ্যে একটি। হোয়াইল কিওয়ার্ডটা ইউজ করলাম। এরপর আমি কন্ডিশনটা দিচ্ছি আমার কন্ডিশন কি 15 পর্যন্ত আমি প্রিন্ট করব। এখানে আমি একটি অপারেটর ইউজ করতেছি লেস দ্যান 16 মানে 15 পর্যন্ত এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। এরপরে আমরা কি করতেছি? আবার ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের ভিতরে প্রিন্টএফ ফাংশন। আমরা জানি প্রিন্টএফের ফাংশন কাজ হচ্ছে ডাটা প্রিন্ট করার জন্য। ভ্যালু অফ এই টেক্সটটা আমাদের দেখা যাবে, ডিসপ্লে করবে। এরপরে যেহেতু আমাদের যে 10, 11, 12 এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা, আমরা পার্সেন্টেজ অফ ইন্টিজার টাইপ ডাটা প্রিন্ট করার জন্য আমাদের পার্সেন্টেজ অফ ডি ইউজ করতে হয়। এবং পর্যায়ক্রমে লাইনগুলো একটা করে লাইন ব্রেক করার জন্য আমাদের 10-এর পরে 11 নিউ লাইনে যাওয়ার জন্য আমরা পার্সেন্টেজ অফ এন স্ল্যাশ অফ এন ব্যবহার করি, আমরা সেটা সবাই জানি। এরপর আমি যে এর ভ্যালু প্রিন্ট হবে, যে ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট হবে সেই ভ্যারিয়েবলটা আমরা
কমা দিয়ে লিখতেছি আর কি। এরপরে আমি স্টেটমেন্টটা শেষে আমরা একটা সেমিকোলন ইউজ করতেছি। এখন কি হচ্ছে, প্রিন্টএফ আমার ফার্স্ট ভ্যালু 10, প্রিন্টএফ হোয়াইল চেক করতেছে এ লেস দ্যান 16, আমার এর ইনিশিয়াল ভ্যালু 10, সো 10 লেস দ্যান 16, তাহলে আমার ভ্যালু এ প্রিন্ট হচ্ছে 10। এর পরবর্তী স্টেটমেন্ট এসে কি হচ্ছে, এর ভ্যালু প্লাস প্লাস অর্থাৎ ইনক্রিমেন্ট অপারেটর, যেটা আমরা অপারেটরে পড়েছি, এখানে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এর ভ্যালু চেঞ্জ হয়ে কি হচ্ছে, এর ভ্যালু এখন 10-এর পরবর্তী 1 ইনক্রিমেন্ট হয়ে 10 এখন 11 হয়ে যাচ্ছে। আমরা আগেই জানি যে ভ্যারিয়েবলের ভ্যালুটা সবসময় এটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এর ভ্যালুটা এখন আগে ছিল 10, এখন এর ভ্যালু হচ্ছে 11। এখন আমার হোয়াইল লুপে আসলো, আবার হোয়াইল লুপে এসে কি হচ্ছে, এ ভ্যালু এখন 11 লেস দ্যান 16, আমার কন্ডিশন ট্রু, তাহলে কি হচ্ছে, আবার প্রিন্টএফ হচ্ছে, প্রিন্টএফ হয়ে আমার এর ভ্যালু 11 প্রিন্ট হচ্ছে। পরবর্তীতে আবার কি হচ্ছে, এর ভ্যালু আবার এখন 1 ইনক্রিমেন্ট হচ্ছে, 1 ইনক্রিমেন্ট হয়ে কি হচ্ছে, এর ভ্যালু এখন 12 হচ্ছে। ফাইন, এর ভ্যালু এখন 12, এখন হোয়াইল এ ইকুয়াল টু আমার কত, এর ভ্যালু হচ্ছে 12 16 এর চেয়ে ছোট, তাহলে কি হচ্ছে, আমার আবার 12 প্রিন্ট হচ্ছে। একইভাবে আবার 12 ইনক্রিমেন্ট হচ্ছে, এক ইনক্রিমেন্ট হচ্ছে 13, ফাইন, হোয়াইল এ ইকুয়াল টু এখন 13 লেস দ্যান 16, তাহলে আমার 13 প্রিন্ট হচ্ছে। আবার 13-এর ভ্যালু চেঞ্জ হয়ে ইনক্রিমেন্ট হচ্ছে 14ও আমাদের 16-এর চেয়ে ছোট, তাহলে আবার 14 প্রিন্ট হচ্ছে। পরবর্তীতে আবার 14 ইনক্রিমেন্ট হয়ে 15 হচ্ছে, 15 হলে এর ভ্যালু 15 লেস দ্যান 16, তাহলে আমার 15 পর্যন্ত এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। এখন কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 16 হচ্ছে, 16 হোয়াইলে আমার কি হচ্ছে, এ এখন 16 লেস দ্যান ইকুয়াল টু 16, কন্ডিশনটা আমার ফলস হচ্ছে। সো আমার এখন লুপটার এক্সিকিউট করবে না, লুপটা তার কী হবে, সে এক্সিট হয়ে বের হয়ে যাবে। অর্থাৎ কি দেখলাম আমরা হোয়াইল লুপে, হোয়াইল লুপটা হচ্ছে একটা স্টেটমেন্ট অথবা একটা পোর্শন অফ স্টেটমেন্ট বারবার এক্সিকিউট হবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হয়। কন্ডিশনটা ফলস হলেই আমাদের স্টেটমেন্টগুলো আর এক্সিকিউট না হয়ে নেক্সট স্টেটমেন্টে চলে যাবে। সেটাই আমরা এই প্রোগ্রাম থেকেও লক্ষ্য করলাম যে যতক্ষণ এর ভ্যালু 10 to 15, অর্থাৎ আমার কন্ডিশন যেহেতু লেস দ্যান 16, যতক্ষণ পর্যন্ত 16-এর চেয়ে কম থাকতেছে ততক্ষণ পর্যন্ত এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। যে এর ভ্যালু চেঞ্জ হয়ে 16 হয়ে যাচ্ছে, যেহেতু 16 ইজ নট লেস দ্যান 16 আর 16-এর ভ্যালু সমান, সেই কারণে আর আমার 16 প্রিন্ট হচ্ছে না, প্রোগ্রাম থেকে এক্সিকিউট হয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের পরবর্তী অংশটুকু আপনাদের সামনে সারিয়া ইসলাম উপস্থাপন করবেন। আমি সারিয়া ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী অংশটুকু বলার জন্য। ধন্যবাদ মোহাম্মদ মামুন রশিদ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনার পার্টি এনজয় করছেন। লুপ খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো এখন আমরা লুপের পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে ভাইল লুপটা কিভাবে কাজ করে, অলরেডি আপনারা একটু জেনেছেন। তো এই ভাইল লুপের পরবর্তী অংশটুকু আমরা এখন দেখছি। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটা আরও ডিটেলসভাবে বোঝার চেষ্টা করছি। তো আমরা একটু লক্ষ্য করি এই প্রোগ্রামটির দিকে। এই প্রোগ্রামটিতে মেইন ফাংশনের ভিতরে pn কাউন্ট নামে ইন্টিজার টাইপের 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, rsI নামে আরও 2টি ফ্লোট টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এবং আমাদের এখানে লুপ কাউন্টারের ভ্যারিয়েবল হচ্ছে কাউন্ট ইকুয়াল টু 1। দ্যাট মিনস আমি কাউন্ট ভ্যারিয়েবলটার ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এবার আমরা ভাইল লুপের ভিতরে কন্ডিশন সেট করলাম কাউন্ট ইকুয়াল টু লেস ইকুয়াল টু 3। দ্যাট মিনস কাউন্ট ভ্যারিয়েবলটার ভ্যালু 3-এর সমান অথবা 3-এর চেয়ে ছোট হবে। তাহলে যেহেতু কাউন্টের ভ্যালু প্রথমে 1 আছে, তাহলে আমার কন্ডিশন ট্রু হচ্ছে। দ্যাট মিনস আমি ভাইল লুপের বডিতে ঢুকছি। ভাইল লুপের বডিতে ঢুকে ইউজারের কাছ থেকে pn এবং r এর মানটা চাওয়া হয়েছে। যখন ইউজার এটা ইনপুট দিল, স্ক্যানএফ লাইব্রেরি ফাংশনের মাধ্যমে আমি এটা রিসিভ করলাম এবং pn এবং r নামে যে 3টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেই 3টি ভ্যারিয়েবল এটাকে অ্যাসাইন করে দিলাম। এরপর এসআই ক্যালকুলেট করছি। এসআই ক্যালকুলেট একটা সিম্পল ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে করা হয়েছে, সেটা হচ্ছে pn এবং rকে গুণ করা হয়েছে এবং 100 দিয়ে সেটা ভাগ করা হয়েছে। তো ভাগ করার পর যে রেজাল্টটা আমি পেলাম সেটা এখানে এসআই আমি অ্যাসাইন করলাম এবং এই প্রিন্টএফের মাধ্যমে আমি এসআইকে আউটপুটে শো করছি। লাস্টে আমরা আবার কাউন্টের ভ্যালু 1 বাড়িয়ে দিচ্ছি। আমরা অলরেডি ভাইল লুপের সিনট্যাক্সে জেনেছি যে লাস্টে এসে আমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। তো কাউন্টের ভ্যালু তাহলে 1 ছিল, বেড়ে এখন 2 হলো।
আমরা আবার লুপ এখানে ফেরত আসলাম, লুপে এসে দেখছি যে আমাদের 2 হলেও আমাদের কন্ডিশন ট্রু হচ্ছে। তাহলে আমরা আবার লুপের বডিতে যাব, বডি এক্সিকিউট করবে, করার পর আবার কাউন্টের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে, বেড়ে এখন তাহলে 2 থেকে 3 হলো। 3 হওয়ার পরও আমরা দেখছি যে কাউন্টের ভ্যালু 3 হওয়ার পরও দেখছি যে এই আমাদের কন্ডিশনটা ট্রু হচ্ছে। দ্যাট মিনস আবারও আমরা ভাইল লুপের বডিতে ঢুকছি, ঢুকার পরে এই 4টা লাইন এক্সিকিউট হওয়ার পর কাউন্টের ভ্যালু 1 বেড়ে তাহলে এখন হচ্ছে 4 হলে এখন আমরা দেখছি কন্ডিশন আর ট্রু হচ্ছে না। দ্যাট মিনস এখন আর লুপে ঢুকবে না, লুপে না ঢুকে লুপের থেকে বার হয়ে চলে আসবে। তাহলে বার হয়ে কোথায় আসবে? আমরা দেখতে পাচ্ছি এখানে লুপের বডি হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত, এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত। তো আমরা এই ব্র্যাকেটের বাইরে চলে আসছি। এখানে যেহেতু আর কোনো স্টেটমেন্ট নাই সেহেতু আমার প্রোগ্রামটা এখন টার্মিনেট করবে। যদি এখানে আরও কোনো স্টেটমেন্ট থাকতো তাহলে এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হতো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা ভাইল লুপে আরও একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। তো ভাইল লুপকে আরও ডিটেলস জানার জন্য আমরা এখানে আরও একটি এক্সাম্পল নিয়ে সাহায্যে আরও বেশি ডিটেলস জানার চেষ্টা করব। এই প্রোগ্রামটিতে আমরা যেটা করেছি 1 থেকে 30 পর্যন্ত যতগুলো বেজোড় সংখ্যা আছে সেগুলোকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। দ্যাট মিনস অড নাম্বারগুলো আমরা প্রিন্ট করব, দেয়ার রেঞ্জ হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানেও আমরা একটি ভাইল লুপের হেল্প নিয়েছি। তো আসুন শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা প্রোগ্রামটার দিকে একটু লক্ষ্য করি। মেইন ফাংশনের ভিতরে ইন্ট a = 1, তাহলে এ ভ্যারিয়েবলের ভ্যালু আমি এখানে 1 অ্যাসাইন করছি। করার পরে এখানে বলা হচ্ছে যে অড নাম্বার টিল 30 আর, দ্যাট মিনস এখন আমি হচ্ছে প্রিন্ট করব হচ্ছে 30-এর মধ্যে। এখানে একটা আউটপুটে জাস্ট একটা লাইন শো করা হলো যে অড নাম্বার টিল 30 আর, মানে এখন ওই 30-এর মধ্যে যতগুলো অড নাম্বার আসবে সেগুলোকে প্রিন্ট করব। এখন কন্ডিশন দেওয়া হচ্ছে while a less than 30, তো এর ভ্যালু আমি অলরেডি এখানে 1 অ্যাসাইন করে দিয়েছি। দ্যাট মিনস 1 is less than 30, আমার কন্ডিশনটা ট্রু হচ্ছে। তাহলে আমি এর বডিতে ঢুকছি, ঢুকে আমি এর ভ্যালুটা প্রিন্ট করলাম। তো 1 এর পরে আমরা জানি আমাদের পরবর্তী অড নাম্বার হচ্ছে 3। দ্যাট মিনস আমি যদি 1-এর সাথে 2 যোগ করি তাহলে আমি 3 পাচ্ছি। তাহলে 2 করে যদি আমি ইনক্রিমেন্ট করি তাহলে আমরা প্রত্যেকটা অড নাম্বার এখানে পেয়ে যাব। সেহেতু এখানে ইনক্রিমেন্ট হয়েছে। একটু আগে আমরা যে প্রোগ্রামগুলো দেখেছি সেখানে আমরা দেখেছি ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে, কিন্তু এখানে আমি চাইলে 1-এর বেশি নাম্বার দিয়েও ইনক্রিমেন্ট করতে পারি। সেই কাজটি এখানে করা হয়েছে, এখানে 2 ইনক্রিমেন্ট করা হয়েছে। তাহলে এখানে আমরা ইনক্রিমেন্ট করছি 2, তাহলে a প্লাস ইকুয়াল টু 2, দ্যাট মিনস 2 করে প্লাস হবে। তাহলে 1 ভ্যালু ছিল 1, এর ভ্যালু ছিল 1, এখন বেড়ে হচ্ছে 2 যোগ করার ফলে এখন বেড়ে হচ্ছে 3। তাহলে 3 হলো। 3 হওয়ার পর আমরা আবার ভাইল লুপে যাচ্ছি, গিয়ে দেখছি এখানে কন্ডিশন বলা হচ্ছে a less than 30, দ্যাট মিনস 3 less than 30, কন্ডিশন ট্রু হচ্ছে। আবার সে ওই লাইনটা প্রিন্ট করবে। এইভাবে করে সে 2 করে বাড়াতে বাড়াতে যত 30-র নিচে পর্যন্ত যতগুলো নাম্বার পাবে সবগুলোকে সে প্রিন্ট করবে। দ্যাট মিনস আমার লাস্ট নাম্বার যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে 29। আমাদের 30 একটা ইভেন নাম্বার, তাহলে লাস্ট অড নাম্বার হচ্ছে আমার 30। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই প্রোগ্রামটির সাহায্যে আমরা ভাইল লুপ সম্পর্কে আরও বেশি ডিটেলস জানতে পারছি। এখন আমরা আসবো হচ্ছে ডু ভাইল লুপ সম্পর্কে। ডু ভাইল লুপ এবং ভাইল লুপের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ভাইল লুপে যেই কাজটা হচ্ছে আগে মিনস কন্ডিশন ট্রু হলে আমার বডি এক্সিকিউট হবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমার বডির ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে সেটা এক্সিকিউট হবে না। ডু ভাইল লুপ এর অপোজিট, এখানে আগে বডিটা এক্সিকিউট হবে তারপর কন্ডিশন চেক করে দেখবে যে কন্ডিশনটা ট্রু কিনা। দ্যাট মিনস মিনিমাম একবার আমার বডিটা এক্সিকিউট হচ্ছে, আর তারপরে আমি যদি কন্ডিশন ফলস হয় পরবর্তীতে আর সেটা এক্সিকিউট হবে না। তাহলে আমরা দেখি এখন যে ডু ভাইল লুপের সিনট্যাক্সটা কীরকম। এখানে আমরা দেখছি ডু ভাইল লুপের সিনট্যাক্সটা অনেকটা এরকম। ডু এর ভিতরে, ডু এর বডির ভিতরে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, যেমন এখানে বলা হচ্ছে দিস অ্যান্ড দিস, দ্যাট মিনস এখানে আমাদের কিছু স্টেটমেন্ট থাকবে। ডু এর যখন বডিটা কমপ্লিট হবে তখন আমার হচ্ছে এখানে ভাইল বলা হচ্ছে দিস ইজ কন্ডিশন, দ্যাট দিস কন্ডিশন ইজ ট্রু, দ্যাট মিনস ভাইলের কন্ডিশনটা আমরা এখানে লিখব। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা আবার এখানে যাব, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমরা আবার আর যাব না। তাহলে আমাদের কি হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম একবার এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হওয়ার পরে আমি এখানে কন্ডিশনটা চেক করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু ডু ভাইল লুপের ফ্লো চার্টের দিকে লক্ষ্য করি। ডু ভাইল লুপের ফ্লো চার্ট অনেকটা এরকম। প্রথমে স্টার্ট হওয়ার পরে ইনিশিয়াল ভ্যালু দেওয়া হচ্ছে, তারপর বডি অফ দ্য লুপ কাজ করবে, বডি অফ দ্য লুপের পরে ইনক্রিমেন্ট হচ্ছে। হওয়ার পর যদি আমি টেস্ট করে দেখব যে আমার কন্ডিশনটা ট্রু কিনা, যদি ট্রু হয় তাহলে এখান থেকে আমি আবার বডি অফ দ্য লুপে ঢুকবো, আর যদি ফলস হয় তাহলে ওখানেই আমাদের লুপটা থেমে যাচ্ছে। তাহলে ভাইল লুপ আর ডু ভাইল লুপের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ভাইল লুপে আমরা আগে কন্ডিশন চেক করে পরে কাজ করি, আর ডু ভাইল লুপে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে আমরা কাজ করব তারপর কন্ডিশন চেক করব। তাহলে আমরা এখন একটা ডু ভাইল লুপের এক্সাম্পল দেখি যাতে আমাদের
ধারণাটা আরও বেশি ক্লিয়ার হয়। এখানে আমরা ডু ভাইল লুপের একটা এক্সাম্পল দেখছি, সেটা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে i ইকুয়াল টু 0, দ্যাট মিনস i এর ভ্যালু ইনিশিয়ালি 0 দেওয়া হয়েছে। তারপর বলছে ডু প্রিন্টএফ এর ভিতরে লিখেছি উই লাভ বাংলাদেশ, দ্যাট মিনস আমার লাইনটা একবার প্রিন্ট হচ্ছে, উই লাভ বাংলাদেশ লাইনটা আমার আউটপুটে শো হচ্ছে। এরপরে আমরা করেছি কি i এর ভ্যালু 1 বাড়ানো হয়েছে, তাহলে i এর ভ্যালু প্রথমে ছিল 0, তারপর 1 বেড়ে হলো তাহলে 1, 0 প্লাস 1 1 হলো। এরপর আমরা কন্ডিশন চেক করে দেখছি 1 ইজ লেস দেন 10, তাহলে আমার কন্ডিশন যেহেতু ট্রু হচ্ছে তাহলে আমি আবার ওই লুপের বডিতে ঢুকে আমি উই লাভ বাংলাদেশ আবার প্রিন্ট করছি। এভাবে তাহলে আমার কত পর্যন্ত প্রিন্ট হবে? 9 পর্যন্ত, যেহেতু এখানে লেস দেন 10 বলা হচ্ছে, দ্যাট মিনস 9 লেস দেন 10 যখন আসবে তখন আমার কন্ডিশন ট্রু হচ্ছে, তখন আমি আবার এই লুপের বডিতে ঢুকে উই লাভ বাংলাদেশ প্রিন্ট করব। যেহেতু এখানে আমি দেখছি i এর ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে এবং কন্ডিশনে বলা হচ্ছে i লেস দেন 10, দ্যাট মিনস 0 to 9 এইবার 10 বার আমার উই লাভ বাংলাদেশ প্রিন্ট হওয়ার কথা। কিন্তু যেহেতু ডু ভাইল লুপে একবার এক্সট্রা কন্ডিশন চেক করার আগে একবার আমার স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে, তাহলে এখানে আমার যেখানে দেখা যাচ্ছে 10 বার হওয়ার কথা সেখানে আমার 11 বার উই লাভ বাংলাদেশটা প্রিন্ট আউট হচ্ছে, দ্যাট মিনস আমার আউটপুটে উই লাভ বাংলাদেশ 10 বার দেখছি। তো ডু ভাইল লুপে এটা একটা ড্রব্যাক যে আমার এখানে যেহেতু কন্ডিশনটা পরবর্তীতে ফলস হয়ে গেলেও তার আগে একবার এক্সিকিউট হয়ে যাচ্ছে, এটা একটা ডু ভাইল লুপের ড্রব্যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে তাহলে আমাদের ভাইল লুপ এবং ডু ভাইল লুপ সম্পর্কে জানতে পারলাম। তো আমরা এখন জানবো হচ্ছে ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে। ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে আমরা জানার আগে আমরা বলি, যদি কখনো এমন কন্ডিশন তৈরি হয় যে আমরা লুপের ভিতরে কাজ করা অবস্থায় আমার লুপ থেকে বার হয়ে আসার প্রয়োজন হয়, তখন আমরা কি করব? দ্যাট মিনস লুপের ভিতরে যদি আমার 10টা লাইন থাকে বা 10টা স্টেটমেন্ট থাকে, 5টা স্টেটমেন্ট এক্সিকিউট করার পর আমি আর বাকি 5টা এক্সিকিউট করতে চাচ্ছি না, আমার এমন কন্ডিশন তৈরি হয়েছে যে আমি এখন লুপ থেকে বার হয়ে চলে আসবো, লুপটাকে এখন আমার থামাই দেওয়ার প্রয়োজন হচ্ছে, তখন আমি কি করব? তখন একটা কিওয়ার্ড আছে ব্রেক, ব্রেক কিওয়ার্ডটা আমরা ইউজ করব। ব্রেক কিওয়ার্ডটা তাহলে কি করে? ব্রেক কিওয়ার্ডটা হচ্ছে আমার লুপটাকে ওখানেই থামায় দেয়, থামায় দিয়ে আমি ওই লুপ থেকে বার হয়ে চলে আসে। তাহলে ব্রেক কিওয়ার্ডের মাধ্যমে আমি লুপের যে এক্সিকিউশন চলছিল সেটাকে থামাই দিয়ে লুপ থেকে বার হয়ে আসতে পারবো। তাহলে এখন আমরা দেখি যে ব্রেক কিওয়ার্ডটা আসলে কিভাবে কাজ করে, একটা এক্সাম্পলের সাহায্যে দেখলে আমাদের ধারণাটা আরও বেশি ক্লিয়ার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলে যেটা বলা হয়েছে যে আমি একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটাকে আমি ডিটারমাইন করব। তো আমরা জানি প্রাইম নাম্বার হলো সেই নাম্বারগুলো যেই নাম্বারগুলো শুধুমাত্র 1 এবং সেই নাম্বার দ্বারাই কমপ্লিটলি ভাগ করা পসিবল হয়, আর যেই নাম্বারগুলো ভাগ করা পসিবল হবে না সেগুলো প্রাইম নাম্বার না। যেমন হচ্ছে 3 একটা প্রাইম নাম্বার, 3কে আমি শুধুমাত্র 1 এবং 3 দ্বারাই ভাগ করা যাবে, আর কোনো কিছুতে ভাগ করলে ভাগশেষ 0 আসবে না, তাহলে এই নাম্বারগুলোকে আমি প্রাইম নাম্বার বলছি। এবং আমরা জানি সর্বনিম্ন প্রাইম নাম্বার হচ্ছে 2, এক প্রাইম নাম্বার না, একটা আইডিয়াল নাম্বার। আমাদের লোয়েস্ট যে প্রাইম নাম্বারটা সেটা হচ্ছে আমাদের 2। তাহলে আমি একটা নাম্বার প্রাইম নাকি ডিটারমাইন করার জন্য আমরা কি করতে পারি? এখানে লজিকটা কি হতে পারে? লজিকটা হতে পারে, সাপোজ আমি চেক করে দেখতে চাচ্ছি যে 5 একটা প্রাইম নাম্বার কিনা, তাহলে আমি 2 থেকে এটা ভাগ করা শুরু করব, 5 পর্যন্ত ভাগ করব। কিন্তু 5 পর্যন্ত ভাগ করার প্রয়োজন নাই, কারণ 5 দিয়ে ভাগ করলে 5কে এটা অবশ্যই ভাগশেষ 0 আসবে, তাহলে আমি 5 দিয়ে ভাগ করব না। আমি যেটা করব সেটা হচ্ছে 2 থেকে ভাগ করা শুরু করব, 5-এর 1 কম পর্যন্ত আমি ভাগ করে চেক করব। দ্যাট মিনস নাম্বারটা যদি n হয় তাহলে আমি 2 থেকে ভাগ করা শুরু করব, n-1 পর্যন্ত আমি ভাগ করে দেখব যে কোনোটাতেই যদি ভাগশেষ 0 চলে আসে তাহলে আমি বলতে পারবো সেই নাম্বারটা প্রাইম না, আর যদি কোনোটাতেই ভাগশেষ 0 না আসে তাহলে আমার বলতে পারবো এই নাম্বারটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি যে প্রাইম নাম্বার ক্যালকুলেশনের জন্য প্রোগ্রামটিতে কি করা হয়েছে। তাহলে আমরা প্রোগ্রামটিতে একটু লক্ষ্য করি। এখানে মেইন ফাংশনের ভিতরে ইন্ট নাম আই এই দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো, এবং এখন ইউজারের কাছ থেকে আমি একটা নাম্বার ইনপুট চাচ্ছি। ইউজার একটা নাম্বার ইনপুট দিলে সেটা নাম ভ্যারিয়েবলের মধ্যে আমি নাম ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। তারপর আমি i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করছি 2 দিয়ে। এখানে এই প্রোগ্রামটিতে আমরা একটা ভাইল লুপের সাহায্যে প্রোগ্রামটা করেছি। যেহেতু আমি 2 থেকে চেক করা শুরু করব সেহেতু আমি i এর ভ্যালু এখানে 2 দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে ভাইল i লেস ইকুয়াল টু নাম মাইনাস 1, যেহেতু আমরা বললাম নাম্বারটা যেটা নিচ্ছি তার 1 কম পর্যন্ত আমি ভাগ দিয়ে চেক করে দেখব, সেহেতু এখান থেকে নাম্বারটা থেকে 1 মাইনাস করা হয়েছে। তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে i কোন পর্যন্ত যাবে? i হচ্ছে নাম্বারটার 1 কম পর্যন্ত যাবে। তাহলে আমি যদি এখানে ইউজার যদি নাম্বারটা 5 নিয়ে থাকে তাহলে এখানে কোন পর্যন্ত যাবে? তাহলে 5 - 1, দ্যাট মিনস সে 4 পর্যন্ত চেক করবে, 2 থেকে
4 পর্যন্ত ভাগ করে দেখবে। তাহলে যেহেতু এখানে i এর ভ্যালু 2, তাহলে 2 ইজ লেস দেন 4, লেস ইকুয়াল টু 4, তাহলে আমার কন্ডিশন ট্রু হচ্ছে। এখন আমি ভাইলের বডিতে ঢুকছি, ভাইলের বডিতে ঢুকে আমি এখানে আরেকটা কন্ডিশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইফ নাম্বার মডুলাস i ইকুয়াল টু 0। আমরা অলরেডি এই অপারেটরটার সাথে পরিচিত, এটা হচ্ছে একটা মডুলাস অপারেটর, যেটা কি করে সেটা হচ্ছে আমাকে রিমাইন্ডারটা ব্যাক করে। তাহলে এখানে আমার নাম্বারটা আছে হচ্ছে 5 আর i এর ভ্যালু এখন 2, তাহলে যদি 5কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগশেষ 0 আসে? না, ভাগশেষ 0 আসে না, তখন আমার ভাগশেষ থাকছে হচ্ছে 1। তাহলে আমার এই কন্ডিশনটা ট্রু হলো না। যেহেতু এই কন্ডিশনটা ট্রু হলো না, সেহেতু আমি এর বডিতে আর ঢুকবো না। তখন কোথায় চলে আসবে? তখন এখানে এসে আমার হচ্ছে i এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। তাহলে i এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট এখন হলো 3 দিয়ে, যদি 3ও আমার কন্ডিশন ফুলফিল করছে, তাহলে আমি আবার ঢুকছি, ঢুকার পর এখানে আবার আমি 5কে 3 দিয়ে ভাগ করব। 5কে যদি 3 দিয়ে ভাগ করি এখনও আমার ভাগশেষ 0 আসছে না, তাহলে আবার ইফের বডিতে ঢুকবে না, আবার বেড়ে হয়ে গেল 4 হচ্ছে, তাহলে 5কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ 0 আসছে না, মানে আমার একটা রিমাইন্ডার থেকে যাচ্ছে, যার ফলে ইফের বডিতে সে আর ঢুকছে না। তারপরে i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করে 5 হয়ে গেল। এখন আমি দেখছি যে যেহেতু 5 হয়ে গেছে, সেহেতু আমার ভাইলের এখানে কন্ডিশনটা ট্রু হচ্ছে না। 5 4-এর চেয়ে ছোটো না, 4-এর সমানও না, তাহলে সে এখন আর ভাইলের বডিতেই ঢুকবে না, ভাইল থেকে বার হয়ে চলে আসলো। বার হয়ে এসে কি দেখলো? এখন i এর ভ্যালু বেড়ে 5 হয়েছে, যেই নাম্বারটা আমি ইনপুট নিয়েছিলাম সেটাও ছিল 5, তাহলে এই দুইটা ইকুয়াল হয়ে গেল, তাহলে সেখানে প্রিন্ট করলো হচ্ছে প্রাইম নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা প্রাইম নাম্বার পেয়ে গিয়েছি, কিন্তু আমরা ব্রেক যে কিওয়ার্ডটা আমাদের কাজ, সেটা সম্পর্কে আমরা এখনও আসি না এখানে। তাহলে আমরা এখন আরেকটা নাম্বার নিয়ে আমরা প্রোগ্রামটা আবার একটু লক্ষ্য করি। সাপোজ এখানে ইউজার ইনপুট প্রাইম নাম্বার না, একটা নন প্রাইম নাম্বার নিয়েছিল। সাপোজ এখানে সে ইনপুট নিয়েছিল 4, যদি 4 হয় তাহলে আমার এখানে আমি কত পর্যন্ত চেক করব? তাহলে আমি নাম্বার -1, দ্যাট মিনস 3 পর্যন্ত চেক করব। তাহলে আমি দেখি, এখন প্রোগ্রামটি আমরা আবার লক্ষ্য করি, i এর ভ্যালু 2 আছে, তাহলে i 2, নাম্বার -1, 4 - 1 মানে 3, তাহলে আমার এখানে কন্ডিশন ট্রু হচ্ছে। কন্ডিশন ট্রু হলে আমি ইফের বডিতে ঢুকছি, বডিতে ঢুকে আমি পাচ্ছি হচ্ছে নাম্বারটা হচ্ছে 4, ভাগ করছি হচ্ছে 2 দিয়ে, i এর ভ্যালু যেহেতু 2, তাহলে যদি 4কে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার কি কোনো রিমাইন্ডার থাকছে? না, কোনো রিমাইন্ডার থাকছে না, দ্যাট মিনস ভাগ কমপ্লিটলি ভাগ যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। তাহলে ইফের কন্ডিশনটা এখানে আমার ট্রু হয়ে যাচ্ছে। যদি আমার ট্রু হয়ে যায়, আমাদের প্রাইম নাম্বার ক্যালকুলেশনের মূল লজিকটাই ছিল যে 2 থেকে 4, যেহেতু নাম্বার 4 নিয়েছি, 2 থেকে 3 পর্যন্ত আমি ভাগ করে দেখব, যদি 2 অথবা 3 কোনো একটাতেই ভাগশেষ 0 হয়ে যায় তাহলে আমার বাকিগুলো তো আর ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে না, যে কোনো একটা দিয়েই ভাগশেষ 0 আসলেই আমার, তাহলে আমি বলে দিব যে এই নাম্বারটা প্রাইম না। তাহলে যেহেতু এখানে আমার 2 দিয়ে ভাগশেষ 0 চলে আসছে, তাহলে আমার 3 দিয়ে ভাগ করার প্রয়োজন নাই। যদি আমি 3 দিয়ে আবার ভাগ করতে চাই, দ্যাট মিনস আমার এখানে টাইমটা বেশি লাগছে। সো আমার এই কাজটা যাতে আর না করতে হয়, সেহেতু আমি এখানে ব্রেক স্টেটমেন্টটা ইউজ করেছি। তাহলে আমি এখানে ভাগশেষ যেহেতু 0 পেয়ে গেলাম, তাহলে এখানে আমি প্রিন্ট এফ করছি, ইটস নট এ প্রাইম নাম্বার। ব্রেক, দ্যাট মিনস ব্রেক করা মানে আমরা অলরেডি জেনেছি যে ব্রেক হচ্ছে আমার লুপ থেকে বার হয়ে চলে আসবে। তাহলে আমার এখান থেকে লুপ থেকে বার হয়ে চলে আসলো, বার হয়ে এখানে কোথায় আসছে? এখানে লুপের বার হয়ে সেখানে চলে আসছে। তাহলে আমি এখানে দেখছি যে এই অলরেডি আমার এই লাইনটা প্রিন্ট করে দিয়েছে যে ইটস নট এ প্রাইম নাম্বার। এখন আমি ইফের মধ্যে দেখছি কন্ডিশন বলছে i ইকুয়াল টু নাম্বার, তো এখানে আমার i এর ভ্যালু ছিল 2 আর নাম্বার ছিল আমার 4, সো আমার কন্ডিশন ট্রু হচ্ছে না, সো ইফ কাজ করবে না। যেহেতু এখানে আর কোনো লাইন নাই, তাহলে প্রোগ্রাম টার্মিনেট করবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রাইম নাম্বার কিভাবে ক্যালকুলেট করা হয় এটা দেখলাম, এবং একই সাথে আমরা দেখলাম যে ব্রেক কিওয়ার্ডটা কিভাবে কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তাহলে লুপ, ভাইল লুপ, ডু ভাইল লুপ এবং ব্রেক কিওয়ার্ডের সাথে পরিচিত হলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ডিজিটাল লজিক ডিজাইন কোর্সটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে 3টি আলোচনা সম্পন্ন করেছি। আজকে আমাদের চতুর্থ আলোচনা এবং শেষ আলোচনা। আজকের পাঠে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো মিন টার্ম কি এবং অ্যান্ড অর লজিক বলতে অ্যান্ড অর রিপ্রেজেন্টেশন কীভাবে করতে হয়, সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি যে সাম অফ প্রোডাক্ট বা যেটাকে আমরা সংক্ষেপে বলি সব। সব বলতে আসলে কি বোঝায়? সাম অফ প্রোডাক্ট হচ্ছে সেই টার্মগুলো যেই টার্মগুলোকে আমরা অ্যান্ড আকারে রিপ্রেজেন্ট করি এবং এই টার্মগুলোর মাঝখানে অর অপারেশন থাকবে, তাহলে ওই অপারেশনগুলোকে আমরা বলছি হচ্ছে সাম অফ প্রোডাক্ট। আর প্রোডাক্ট অফ সাম বা পস যেটাকে আমরা বলছি সেগুলো হচ্ছে যে প্রত্যেকটা টার্মের বা প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝে যদি অর অপারেশন হয় এবং প্রত্যেকটা টার্ম শেষে যদি অ্যান্ড অপারেশন থাকে তাহলে আমরা সেই টার্মগুলোকে বলছি প্রোডাক্ট অফ সাম। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি যে প্রোডাক্ট অফ সাম কি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট অফ সাম একটা রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। এখানে আমরা প্রোডাক্ট অফ সাম হিসেবে যে টার্মগুলোকে রিপ্রেজেন্ট করছি প্রত্যেকটা টার্মের মাঝখানে অর অপারেশন আছে এবং একটা টার্ম শেষে আমরা ইউজ করেছি অ্যান্ড অপারেশন। এই পুরো অংশটাকে আমরা বলছি হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এবং এই ফর্মটা স্ট্যান্ডার্ড ফর্ম না। স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম আসলে কি? স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম হচ্ছে যেই টার্মে সবগুলো ভেরিয়েবল যদি উপস্থিত থাকে তাহলে এবং সবগুলো টার্মের মধ্যে সেই সবগুলো ভেরিয়েবল যদি উপস্থিত থাকে তাহলে আমরা তাকে বলি হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম। আমরা এখানে লক্ষ্য করি যে এইখানে 4টা ভেরিয়েবল রয়েছে, এ, বি, সি এবং ডি। কিন্তু প্রথম দুটি টার্মে যদি আপনারা লক্ষ্য করেন এখানে ডি ভেরিয়েবলটির কোনো উপস্থিতি নেই, একইভাবে এখানে সি ভেরিয়েবলটি দেখা যাচ্ছে না। তো এই যে টার্ম দুটো, এই দুটো টার্মের জন্য এই পুরো সাম অফ প্রোডাক্ট অফ সামকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলতে পারছি না। তো স্ট্যান্ডার্ড ফর্ম হতে হলে আমাকে এখানে ডি অ্যাড করতে হবে এবং এখানে সি অ্যাড করতে হবে। তো এই ডি অ্যাড করা অথবা সি অ্যাড করার জন্য আমরা নিচে যে এক্সপ্রেশনটি দেখিয়েছি এখানে আমরা সেটাকে ব্যাখ্যা করছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডি কমপ্লিমেন্ট এবং ডি, প্রথম টার্মের সাথে আমরা একটা ডি কমপ্লিমেন্ট অ্যাড করেছি এবং একটা ডি অ্যাড করেছি। আমরা যদি ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী অ্যাপ্লাই করি তাহলে আমরা এই দুটো টার্ম ডিরাইভ করতে পারি। একইভাবে আমরা পরের টার্মটিতে একটি সি কমপ্লিমেন্ট এবং সি অ্যাপ্লাই করেছি, এটাও ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা এই টার্মগুলো অ্যাপ্লাই করেছি। এখন দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটা টার্মে এ, বি, সি এবং ডি উপস্থিত। এই ফর্মটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম। স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট বা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সামের প্রয়োজন হচ্ছে যে সেখান থেকে আমরা মিনিমাল সার্কিট কীভাবে তৈরি করব সেই ওয়েটা যাতে আমরা ডিরাইভ করতে পারি। আপনারা এখানে লক্ষ্য করুন যে আমরা অল্টারনেটিভ ম্যাপিং মেথড ফর সিম্পলিফিকেশন অফ এক্সপ্রেশন, যদি আমরা একটা এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে চাই তাহলে যদি যে মেথডগুলো ইউজ করি তার মধ্যে একটা মেথড হচ্ছে ম্যাপিং মেথড। এখন এই ম্যাপিং মেথড অ্যাপ্লাই করার জন্য আমার একটা এক্সপ্রেশনকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসাটা জরুরি। এই কারণে আমরা সাম অফ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট অফ সামকে স্ট্যান্ডার্ড ফর্মে রিপ্রেজেন্ট করি। এখন আমরা একটু দেখি যে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম এবং স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। দুইটি নামে রিপ্রেজেন্ট করা হয়। স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সামকে বলা হয় ম্যাক্স টার্ম এবং স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টে বলা হয় মিন টার্ম। কেন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সামকে ম্যাক্স টার্ম বলা হয় এবং কেন প্রোডাক্ট অফ সাম অফ প্রোডাক্টকে মিন টার্ম বলা হয়? কারণ হচ্ছে যে সাম অফ প্রোডাক্ট লিখতে কম স্পেস লাগে আর প্রোডাক্ট অফ সাম লিখতে বেশি স্পেস লাগে, যার কারণে একই এক্সপ্রেশনে যদি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম হয় তাহলে আমরা সেটাকে বলছি হচ্ছে মিন টার্ম, আর যদি সাম অফ প্রোডাক্ট অফ সাম হয় তাহলে আমরা সেটাকে বলছি হচ্ছে ম্যাক্স টার্ম। এখন এই দুটো জিনিস যে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম এদের ভ্যালুর মধ্যেও কিছু পরিবর্তন হয়। যেমন আমরা যদি দেখাই যে মিন টার্ম রিপ্রেজেন্ট করা হয় 1-এর জন্যে এবং ম্যাক্স টার্ম রিপ্রেজেন্ট করা হয় 0-এর জন্যে। এইভাবে করে আমরা বাইনারিতে রিপ্রেজেন্টেশনগুলো করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু দেখি যে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম এগুলোর রিপ্রেজেন্টেশনটা কিভাবে হয়। এ, বি, সি 3টি ভেরিয়েবল রয়েছে, এখানে মিন টার্ম এবং ম্যাক্স টার্মগুলোর রিপ্রেজেন্টেশনগুলো দেখানো হয়েছে। এ, বি এবং সি এদের ভ্যালু 3টি হচ্ছে 0,
জিরোর জন্য মিন টার্মে আমরা রিপ্রেজেন্ট করি এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট, মাঝখানের এক্সপ্রেশনগুলো হচ্ছে অ্যান্ড। কিন্তু যদি আমরা ম্যাক্স টার্মে রিপ্রেজেন্ট করি তখন আমরা এ কমপ্লিমেন্টের পরিবর্তে ইউজ করতেছি এ, একইভাবে বি এবং সি, এবং মাঝখানে আমরা ইউজ করছি অর অপারেশন। যেটা এখানে লক্ষণীয় যে আমরা ম্যাক্স টার্মে ব্যবহার করছি জিরোর পরিবর্তে জিরোর জন্য এ, এবং মিন টার্মে আমরা ব্যবহার করছি জিরোর জন্য এ কমপ্লিমেন্ট। এই জায়গাটাই হচ্ছে পার্থক্য, যে আমরা যদি কোনো ম্যাক্স টার্মে এ কে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা তার রিপ্রেজেন্টেশন যেখানে ভ্যালু 0 হবে সেখানে আমরা শুধু এ রিপ্রেজেন্ট করব, কিন্তু যেখানে ভ্যালু 1 হবে সেখানে আমরা রিপ্রেজেন্ট করব এ কমপ্লিমেন্ট। একইভাবে আমরা যদি মিন টার্ম রিপ্রেজেন্ট করতে চাই, মিন টার্মের ক্ষেত্রে জাস্ট এটার অপোজিট হবে। মিন টার্মের ক্ষেত্রে যদি আমরা এ রিপ্রেজেন্ট করতে চাই তাহলে যেখানে ভ্যালু 1 আছে সেখানে আমরা এ রিপ্রেজেন্ট করব, আর যেখানে ভ্যালু 0 আছে সেখানে আমরা রিপ্রেজেন্ট করব এ কমপ্লিমেন্ট। আপনারা এখানে আবার একটু লক্ষ্য করুন যে আমরা শেষ এক্সপ্রেশনটিতে 1 1 1 এর জন্য আমরা ম্যাক্স টার্মে রিপ্রেজেন্ট করেছি এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট অর সি কমপ্লিমেন্ট, কিন্তু মিন টার্মে আমরা রিপ্রেজেন্ট করছি এ, বি এবং সি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু দেখব যে কিভাবে একটা সাম অফ প্রোডাক্টকে প্রোডাক্ট অফ সাম করা যায়, অথবা একটা প্রোডাক্ট অফ সামকে কিভাবে সাম অফ প্রোডাক্ট করা যায়। যে টার্মগুলোকে আমরা মিন টার্মে রিপ্রেজেন্ট করি সেগুলো হচ্ছে 1 এর জন্য, আর যে টার্মগুলোকে আমরা ম্যাক্স টার্মে রিপ্রেজেন্ট করি সেগুলো হচ্ছে 0-র জন্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি মিন টার্ম এবং ম্যাক্স টার্মের রিপ্রেজেন্টেশন বা কনভার্সনের কথা বলি, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট থেকে যদি প্রোডাক্ট অফ সামে কনভার্সনের কথা বলি, তাহলে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমরা সাম অফ প্রোডাক্টে রিপ্রেজেন্ট করি, সাম অফ প্রোডাক্টে সেই টার্মগুলো থাকবে যেখানে 1 আছে, আউটপুটে 1 পাওয়া যায়, এবং প্রোডাক্ট অফ সামে সেই টার্মগুলো থাকবে যেখানে আউটপুটে আমরা 0 পাচ্ছি। অর্থাৎ যে টার্মগুলো সাম অফ প্রোডাক্টে থাকবে সেই টার্মগুলো প্রোডাক্ট অফ সামে থাকবে না। যেমন একটি উদাহরণ দেখি, যে ক্যানোনিক্যাল সাম এবং ক্যানোনিক্যাল প্রোডাক্ট। ক্যানোনিক্যাল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্টকে আমরা বলছি ক্যানোনিক্যাল সাম, এবং স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সামকে আমরা বলছি ক্যানোনিক্যাল প্রোডাক্ট। এখন আপনারা একটু উদাহরণের মাধ্যমে লক্ষ্য করুন যে আমরা এখানে এ, বি, সি তিনটি ভেরিয়েবলের জন্য যে এক্সপ্রেশনটি দেখাচ্ছি, এখানে একটা সাম এক্সপ্রেশন আছে। সাম এক্সপ্রেশন দিয়ে মিন করে ক্যানোনিক্যাল সাম, এবং এখানে 0, 2, 3 এবং 5 এই এক্সপ্রেশনগুলোর পরিবর্তে আমরা রিপ্রেজেন্ট করব ক্যানোনিক্যাল সাম। কিভাবে? 0-র জন্য আমরা এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট ইউজ করছি, এবং 2 এর জন্য আমরা ইউজ করছি এ কমপ্লিমেন্ট, বি, সি। এইভাবে করে আমরা সবগুলো টার্মকে রিপ্রেজেন্ট করছি। ক্যানোনিক্যাল প্রোডাক্টে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে 1 নেই, ক্যানোনিক্যাল প্রোডাক্টে সেই 1 আসছে, এখানে 4 নেই, ক্যানোনিক্যাল প্রোডাক্টে আমরা 4কে রিপ্রেজেন্ট করছি। অর্থাৎ আমরা সাম অফ প্রোডাক্টে যে টার্মগুলো ছিল সেগুলো প্রোডাক্ট অফ সামে এখন আর দেখা যাচ্ছে না। তার মানে এই সাম অফ প্রোডাক্টের ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট অফ সাম হচ্ছে এই টার্মটুকু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে ট্রুথ টেবিলের মাধ্যমে এই সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সামকে রিপ্রেজেন্ট করা যায়। একটি ট্রুথ টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ, বি, সি তিনটি ভেরিয়েবল রয়েছে এবং একটি আউটপুট এফ দেখানো হয়েছে। এখন এই এফ আউটপুটের যে টার্মগুলোতে 1 আছে, সাম অফ প্রোডাক্টে আমরা সেই টার্মগুলো রিপ্রেজেন্ট করব। যেমন এই টার্মটাতে 1 আছে, 1-এর পরিবর্তে আমরা এতে দেখতে পাচ্ছি 0, বিতে 1 এবং সিতে 1। এই টার্মটাকে যদি আমরা সাম অফ প্রোডাক্ট আকারে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে টার্মটা হবে এর 0-র জন্যে এ কমপ্লিমেন্ট, বি 1-এর জন্যে বি এবং সি 1-এর জন্যে সি। একইভাবে আমরা যদি এই টার্মটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এ হচ্ছে 1, তাহলে এ, বি 0, বি কমপ্লিমেন্ট হবে, এবং সি হচ্ছে 0, তার জন্য সি কমপ্লিমেন্ট হবে। একইভাবে আমরা বাকি টার্ম দুটো রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এইভাবে আমরা পুরো টার্মটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা রিপ্রেজেন্টেশনের আরেকটা ফর্ম আমরা একটু আগে দেখে আসলাম, সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মে আমরা এই যে সাম সিম্বল দিয়ে ভেরিয়েবল এ, বি, সি লিখলাম, এবং এই এক্সপ্রেশনটি 1-এর জন্য আমরা লিখছি 3, কারণ 0, 1, 1 এর ভ্যালু হচ্ছে 3। এই টার্মটির জন্য 1, 0, 0 এর ভ্যালু 4, এর জন্য এখানে আসছে 4। একইভাবে এটা 5 এবং এটা হচ্ছে 7। এখন আমরা দেখব কিভাবে প্রোডাক্ট অফ সামকে ট্রুথ টেবিল থেকে তার এক্সপ্রেশনটা ডিরাইভ করা যায়। আপনারা এখানে লক্ষ্য করছেন একটা উদাহরণের মাধ্যমে
যে এখানেও আমরা এ বি সি তিনটি ভেরিয়েবল নিয়েছি এবং তার আউটপুট হচ্ছে এফ। এই এফ আউটপুটের জন্য আমরা এখন এখানে কনসিডার করব শুধুমাত্র জিরোগুলোকে, 0 0 0 এবং এই জিরো। এই জিরোগুলোর জন্য আমরা পজ এক্সপ্রেশনে সেই এক্সপ্রেশনগুলো লিখব। যেমন আমরা এই জিরোর জন্য পাচ্ছি A0, B0 এবং C1। আমরা আগেই বলে এসেছি যে প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে এ যদি একটা এক্সপ্রেশন হয়, তার ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা রিপ্রেজেন্ট করব এ হিসেবে, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা রিপ্রেজেন্ট করব এ কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি যে এই জিরোর জন্য এ যেহেতু 0 তাহলে আমরা রিপ্রেজেন্টেশনে আনবো এ, বি যেহেতু 0 তাহলে বিও রিপ্রেজেন্ট হবে এ হিসেবে, বি হিসেবে, এবং সি যেহেতু 1 সো আমরা সিকে ইউজ করব কমপ্লিমেন্ট হিসেবে। একইভাবে আমরা এই জিরোর জন্য যদি লিখি তাহলে হবে এ, বি কমপ্লিমেন্ট এবং সি। একইভাবে এটার জন্য আমরা পাচ্ছি এ, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট। এভাবে করে আমরা এই এক্সপ্রেশনটা ডিরাইভ করতে পারি। এবং এটার আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ফর্মে, ক্যানোনিক্যাল ফর্মে। ক্যানোনিক্যাল ফর্মে আমরা এখানে জাস্ট এই 0 তার ভ্যালু হচ্ছে 0 0 1 তাহলে 1, তারপরেরটি হচ্ছে 2, তারপরেরটি 3 এবং এটা হচ্ছে 5। এখন আমরা একটু দেখি যে কমপ্লিমেন্ট ফাংশন কিভাবে ইউজ করে আমরা একটা ভেরিয়েবলকে সিম্পলিফাই করতে পারি বা একটা এক্সপ্রেশনকে কিভাবে আমরা সিম্পলিফাই করতে পারি। যেমন আমরা এখানে যে টার্মটি ইউজ করেছি একটু লক্ষ্য করুন, জি ইকুয়াল টু এ বি সি। এখন এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে কমপ্লিট কমপ্লিমেন্টের জন্য এ বি প্লাস সি, এই হোল কমপ্লিমেন্টটাকে যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তার জন্য আমরা দুটো ভাগ করে নিলাম। বি এবং সিকে আমরা রিপ্রেজেন্ট করছি জেড হিসাবে। এখন বি এবং সি এর যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস জেড, এর জন্য আমরা পাচ্ছি এ কমপ্লিমেন্ট ইন্টু জেড কমপ্লিমেন্ট। এই এক্সপ্রেশনটির জেডের পরিবর্তে এখন যদি আমরা বি প্লাস সি রিপ্লেস করে দিই তাহলে এই বি প্লাস সি অংশটুকুর জন্য আবার যদি ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অ্যান্ড সি কমপ্লিমেন্ট। এখন অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী আমরা এই ব্র্যাকেটগুলো রিপ্লেস করে এইভাবেও এই ফর্মেও আমরা লিখতে পারি। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে বারবার আমরা এইভাবে এরকম একটা বড় এক্সপ্রেশন থাকলে তার জন্য বারবার এরকম ডি মর্গানস ল অ্যাপ্লাই করে কমপ্লিমেন্ট করাটা একটু ডিফিকাল্ট হবে। তো এই কারণে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ধরনের এক্সপ্রেশন থাকলে আমরা অ্যান্ড অপারেশনগুলোকে রিপ্লেস করব অর অপারেশন দিয়ে এবং অর অপারেশনগুলোকে রিপ্লেস করব অ্যান্ড অপারেশন দিয়ে। আর যদি এ বা এ বি সি এগুলো ভেরিয়েবল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বিবিএস প্রোগ্রামের বাজারজাতকরণ নীতিমালা বিষয়ক আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি আদিবা আনিস, শিক্ষক, স্কুল অফ বিজনেস, এবং আমার সাথে আরও আছেন আমি কাজী শারমিন পামেলা, শিক্ষক, ওপেন স্কুল। পূর্ববর্তী আলোচনায়
আমরা জেনেছিলাম বাজার বিভক্তিকরণ কাকে বলে এবং এর বিভিন্ন ভিত্তি সম্পর্কে, এবং আজকে ইউনিট 4-এর পাঠ 3 থেকে আমরা জানব বাজারজাতকরণ বা বাজার বিভক্তিকরণের যে ভিত্তিসমূহ আছে সেগুলোর সুবিধা এবং এই বিভক্তিকরণের বিভিন্ন শর্তসমূহ সম্পর্কে। তো ম্যাডাম, আপনি কি আমাদেরকে বাজার বিভক্তিকরণের সুবিধাসমূহ সম্পর্কে বলবেন? ধন্যবাদ ম্যাডাম। শিক্ষার্থী বন্ধুরা, চলুন প্রথমেই জেনে নিচ্ছি বাজার বিভক্তিকরণের যে সুবিধাগুলো রয়েছে সেই সম্পর্কে। বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে দেখা যায় সঠিক বাজার বা ভোক্তা নির্বাচন করা খুব কঠিন একটি বিষয়। বাজার বিভক্তিকরণের মাধ্যমে সঠিক বাজার বা ভোক্তাকে নির্বাচন করা সহজ হয় এবং কার্যকরভাবে বাজারের কার্যক্রমগুলোকে উপস্থাপন করা বা পরিচালনা করা সম্ভবপর হয়। তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নিচ্ছি যে বাজার বিভক্তিকরণের যেসব সুবিধাগুলো রয়েছে। প্রথমেই বাজারজাতকারী অধিক বিক্রয়ের সুবিধাটা ভোগ করে থাকেন। দেখা যায় যে বাজার বিভক্তিকরণের ফলে অধিক মুনাফা অর্জন করার জন্যই তারা বিভিন্ন ধরনের পণ্য বাজারে সরবরাহ করেন। যেহেতু বাজারে অনেক ধরনের বা অনেক বৈশিষ্ট্যের ভোক্তা বা ক্রেতা রয়েছে, তাদের পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করে তারা অধিক মুনাফা অর্জন করতে পারেন। তাহলে আমরা জানলাম বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে অধিক বিক্রয় একটি সুবিধা হতে পারে। তো তাহলে আমরা কি বলতে পারি যে বাজারে যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন আকারের প্যাকেটে শ্যাম্পু বা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়, এগুলো কি তার উদাহরণ? ঠিক বলেছেন ম্যাডাম। শ্যাম্পুর কথা যদি আমরা বলি, দেখা যায় যে বাজারে রেগুলার সাইজ, ফ্যামিলি সাইজ, মিনি প্যাক বিভিন্ন ধরনের শ্যাম্পু পাওয়া যায়। অধিক বিক্রয়ের জন্যই বাজারজাতকারী এই বিভিন্ন ধরনের পণ্য বাজারে সরবরাহ করে থাকছেন। এই অধিক বিক্রয় ছাড়াও আমরা পরবর্তীতে জানব চাহিদার ভিত্তিতে বিভিন্ন ধরনের পণ্য বাজারে সরবরাহ করে। এই চাহিদার ক্ষেত্রে দেখা যায় যে বাজারজাতকারী যেসব পণ্য বাজারে সরবরাহ করছেন তার মূল উদ্দেশ্যই থাকে বিভিন্ন বৈশিষ্ট্যের ক্রেতাদেরকে সন্তুষ্ট করা। যেহেতু বাজারজাতকারী ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে সন্তুষ্ট করতে চান, তাই বিভিন্ন ধরনের পণ্য বাজারে নিয়ে আসছেন। এরপরে আমরা দেখতে পাই চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করার ক্ষেত্রে যে সঠিক বাজার বা সঠিক ভোক্তা নির্বাচন করার ব্যাপারটি। সঠিক ক্রেতা বা ভোক্তা নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে বাজারজাতকারী বিভিন্ন ধরনের প্রতিযোগীদের সাথে মোকাবেলা করে বাজারে টিকে থাকেন। প্রতিযোগীদের মতো করে পণ্য সরবরাহ করা এবং বিভিন্ন বৈশিষ্ট্যের যেই ক্রেতা রয়েছে তাদেরকে সন্তুষ্ট করা বাজারজাতকারীর একটি মূল উদ্দেশ্য থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে অধিক বিক্রয়, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা এবং সঠিক বাজার বা ভোক্তা নিরূপণ করা বাজারজাতকারীর একটি উদ্দেশ্য থাকে বা সুবিধা সে পেয়ে থাকে বাজার বিভক্তিকরণের মাধ্যমে। এছাড়াও আরও কিছু সুবিধা রয়েছে। ম্যাডাম, এই সম্পর্কে কি আপনি কিছু বলবেন? অবশ্যই। যেমন আমরা জানি যে বিশেষায়িত বিপণন বলে একটি বিষয় আছে। এক্ষেত্রে হয় যে বাজারজাতকরণের ক্ষেত্রে বাজারকে তার ক্রেতাদের বা ভোক্তাদের আকাঙ্ক্ষা, রুচি এসবের ভিত্তিতে বিশেষায়িত এবং প্রসারিত করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক যে ক্রেতাদের কোনো বিশেষায়িত পণ্যের চাহিদা রয়েছে। যেমন শ্যাম্পুর উদাহরণই আমরা ধরতে পারি যে কারো হয়তো চুল পড়া রোধ করার জন্য শ্যাম্পুর প্রয়োজন, কারো হয়তো খুশকি নাশক শ্যাম্পু প্রয়োজন। এর ভিত্তিতেও কিন্তু প্রোডাক্ট বা পণ্যকে বিশেষায়িত করা হচ্ছে। এছাড়া আমরা বলতে পারি যে বাজারের সুযোগ বৃদ্ধি বলে আরও একটি বিষয় আছে। সেখানে আমরা দেখি যে উৎপাদনকারী দলভুক্ত করে ফেলে ক্রেতাদেরকে এবং এই দলভুক্ত ক্রেতাদের খুব নিকটে অবস্থান করার চেষ্টা করেন। এতে করে তিনি একটি বড় সুবিধা পান, তা হচ্ছে ক্রেতাদের রুচির পরিবর্তন তার দৃষ্টিগোচর হয়, পণ্য বা সেবার মধ্যে পরিবর্তন এবং যেটা বলা যায় যে প্রযুক্তিগত উৎকর্ষের কারণে বা রুচির পরিবর্তনের কারণে পণ্যের যে পরিবর্তন সাধিত হয় সেটি বাজারজাতকরণের সুযোগটাও আরও ব্যাপৃত হয়ে যায়। এরপরে আমরা বলতে পারি যে বাজারজাতকরণের বাজেটের দক্ষ একটা ব্যবহারের ব্যাপার। এক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা দেখি যে বাজারে অধিক পরিমাণে ক্রেতা আছে,
ক্রেতার সমাগম হলে তাদের জন্য বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হয়, যাতে করে আমাদের এই পণ্যটি তাদের দৃষ্টিগোচর হয়, তারা যেন ক্রয় করতে পারে। তো সেজন্য আমরা যেটা করে থাকি বা বলে থাকি তা হচ্ছে যে বাজেটের একটি সুনির্দিষ্ট ব্যবহার করে এই প্রচারণা এবং বিজ্ঞাপন ব্যবস্থাটি ছড়িয়ে দিতে হবে। এরপরে চলে আসে বিজ্ঞাপন প্রচারণা। সেক্ষেত্রেও আমরা বলে থাকি যে ক্রেতার চাহিদা অনুধাবন করে তারপর বিজ্ঞাপন বা প্রচারণার কাজটি সম্প্রসারণ করার জন্য। এরপরে আমরা চলে যাই বিভক্তিকরণের যে শর্তসমূহ আছে। তাহলে আপনি কি আমাদের এবার শর্তসমূহ বলবেন? ধন্যবাদ ম্যাডাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সফল বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে কিছু শর্তসমূহ পালন করা অবশ্যই প্রয়োজন। কারণ একজন বাজারজাতকারী সমগ্র বাজারকে বা বাজারের যত চাহিদা রয়েছে সব কিছু সফলভাবে পরিচালনা করতে পারেন না। এই কারণেই বাজার বিভক্তকরণের জন্য এই শর্তসমূহ যে বাজার পূরণ করছে সেই বাজারগুলোকে শনাক্ত করে বাজারজাতকরণের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো পরিচালিত করতে হয়। তো আমরা জেনে নিচ্ছি যে যেই শর্তগুলো অবশ্যই পালন করতে হবে সেগুলো সম্পর্কে। অবশ্যই। প্রথমেই পরিমাপযোগ্যতা থাকতে হবে, বাজারের পর্যাপ্ততা থাকতে হবে, প্রবেশযোগ্যতা থাকতে হবে, কার্য উপযোগিতা থাকতে হবে, বিভিন্নতার ভিত্তিতে চাহিদার বিভিন্নতার ভিত্তিতে তার বিভিন্ন ধরনের বাজারের সংকুলন থাকতে হবে এবং সর্বশেষে বাজারের সম্মতির বিষয়টি নিশ্চয়ই চলে আসে। ঠিক, বাজারের সমর্থনের হারটিও খেয়াল রাখতে হবে। আমরা এখন বিস্তারিতভাবে এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। যেমন কোনো বাজার যতজন ক্রেতা বা ভোক্তা রয়েছে আসলে তাদেরকে পরিমাপ করা সম্ভব হচ্ছে কিনা বাজার বিভক্তিকরণের মাধ্যমে সেটা ঠিক করতে হয়। এরপরেই জানতে হয় বাজারে পর্যাপ্ত পরিমাণে ভোক্তা বা ক্রেতার সংখ্যা রয়েছে কিনা। যদি কোনো বাজারে পরিমাণ মতো বা সঠিক পরিমাণে ভোক্তা বা ক্রেতাকে শনাক্ত করা না যায় তাহলে দেখা যায় যে বাজারজাতকারী যে ব্যয় করছেন তার পরিমাণ বেশি হলে সে ক্ষতির সম্মুখীন হবেন। সেক্ষেত্রেই বাজারজাতকারীকে খেয়াল রাখতে হয় যে প্রয়োজনীয় বা বাজারের পরিমাণটা পর্যাপ্ত কিনা। প্রবেশযোগ্যতাও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় যে প্রতিযোগীরা প্রতিনিয়তই বাজারে প্রবেশ করছেন। এক্ষেত্রে বাজারজাতকারী যেসব কার্যক্রমের মাধ্যমে বাজারে প্রবেশ করছেন সেটা কতটা অনুকূল থাকে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে থাকছে কার্য উপযোগিতা। কার্য উপযোগিতার ক্ষেত্রে দেখা যায় বাজারজাতকারী যেসব কার্যক্রমগুলোকে পরিচালনা করে থাকেন, যেমন তার বিপণন, প্রচারণা, সরবরাহ ইত্যাদি কাজগুলো কতটা বাজারজাতকারী নিজের মধ্যেখানে বা নিজের সামর্থ্যের মধ্যেখানে সমাপ্ত করছেন সেটা বিবেচনা করার মাধ্যমে বাজার বিভক্তকরণ করবেন। একটি বাজারে দেখা যায় বিভিন্ন বৈশিষ্ট্যের ক্রেতা বা ভোক্তারা রয়েছেন। কেউ এক ধরনের পণ্য পছন্দ করছেন, আবার আরেকটি বাজার দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ধরনের পণ্য বা সেবা গ্রহণ করছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই বিভিন্নতার কথা খেয়াল রেখেই বাজারজাতকারীকে পণ্য সরবরাহ করা প্রয়োজন হয়। আচ্ছা, সর্বশেষে আমরা সমর্থনের হারের কথা বলেছিলেন, সমর্থনের হার। এক্ষেত্রে দেখা যায় যে বাজারজাতকারী যেই বাজারে পণ্য সরবরাহ করছেন সেখানে কতজন ক্রেতা বা ভোক্তা এই বাজারকে সমর্থন করছে